সো হ্যালো হ্যালো গুড মর্নিং স্টুডেন্টস। তো আবার আমি চলে এসেছি তোমাদের তোমাদের দীপ স্যার আবার চলে এসেছে তোমাদের একটা ওয়ান শট ভিডিও নিয়ে। আজকের ওয়ান শট ভিডিও কি হবে? আজকে তোমাদের কেমিস্ট্রি প্রথম চ্যাপ্টারের কেমিক্যাল রিঅ্যাকশনস অ্যান্ড ইকুয়েশনস, সেটার আজকে আমরা ওয়ান শট করব। তো আজকে আমাদের কেমিস্ট্রি শুরু হচ্ছে, আমাদের ফিজিক্স দুটো চ্যাপ্টার হয়েছে এবং আজকে আমাদের কেমিস্ট্রি শুরু হবে। তো কি পড়বো আমরা কেমিস্ট্রির মধ্যে? দেখো আমরা আজকে কেমিস্ট্রির মধ্যে কি পড়তে যাব। তো কেমিস্ট্রি চ্যাপ্টারের নামটা কি? কেমিক্যাল রিঅ্যাকশনস অ্যান্ড ইকুয়েশনস। তো কি কি বিষয় আছে দেখো কেমিক্যাল রিঅ্যাকশনস অ্যান্ড ইকুয়েশনস এর মধ্যে আজকে আমরা কি কি পড়বো, একটা শর্ট লিস্ট করে নিয়ে আমাদের যে কন্টেন্টগুলো আছে এগুলো একবার একবার দেখে নিই আমরা কি কি পড়বো আজকে আমাদের ক্লাসের মধ্যে। তো সবচেয়ে প্রথম থাকবে থাকবে তোমাদের ক্যারেক্টারিস্টিক্স অফ কেমিক্যাল রিঅ্যাকশনস। তো একটা রিয়েকশন, একটা কেমিক্যাল রিয়েকশন, একটা ফিজিক্যাল রিয়েকশন যদি আমি বলি, যে কোনো একটা কিছু বা যে কোনো একটা প্রসেস, তো সেটাকে তুমি কেমিক্যাল রিয়েকশন বলবে নাকি ফিজিক্যাল রিয়েকশন, বা মনে করো ফিজিক্যাল প্রসেস। মানে আমি যদি বলি একটা প্রসেস এখানে হয়েছে, মনে করো আমি কিছু কাগজকে টুকরো করে কেটে রেখেছি, বা মনে মনে করো কিছু কাগজকে আমি জ্বালিয়েছি। তো এই যে দুটো প্রসেস আমি করলাম এখানের মধ্যে, কাগজকে টুকরো করে কাটলাম, কাগজকে জ্বালালাম, তো এই দুটো জিনিসের মধ্যে কোনটাকে আমি কেমিক্যাল রিয়েকশন বলবো, বা কোনটাকে আমি ফিজিক্যাল প্রসেস বলবো, বা ফিজিক্যাল রিয়েকশন বলবো? তো এই জিনিসগুলো আমরা কি করে বুঝবো? আমাদের ক্যারেক্টারিস্টিক্স অফ কেমিক্যাল রিয়েকশনের মাধ্যমে। তারপর হলো কেমিক্যালস ইকুয়েশন, কেমিক্যাল ইকুয়েশনস। তো হোয়াট ডু মিন বাই কেমিক্যাল ইকুয়েশন? যখন একটা প্রসেসকে আমরা যখন মানে কিছু তোমার কি বলে এটাকে, সিম্বলস আছে, কিছু সিম্বলস দিয়ে যখন রিপ্রেজেন্ট করি তখন সেটাকে আমরা বলি কেমিক্যাল ইকুয়েশনস। তোমরা ম্যাথসের মধ্যে কেমিক্যাল ইকুয়েশন, তোমরা ম্যাথসের মধ্যে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন তোমরা পড়েছো, লিনিয়ার ইকুয়েশন, কোয়াড্রেটিক ইকুয়েশন। এগুলা কি? এগুলা হলো একটা আম, একটা মনে করো একটা যে কোনো একটা গল্প দেওয়া আছে বা যে কোনো একটা কনসেপ্ট দেওয়া আছে, সেটাকে ম্যাথামেটিক্যালি তুমি যখন রিপ্রেজেন্ট করো, যেমন তোমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করেছো, বা মনে করো তোমার কাছে কিছু একটা স্টোরি দিয়ে দিল, সেই স্টোরিটাকে তুমি যদি ম্যাথামেটিক্যালি রিপ্রেজেন্ট করতে পারো, এটাকে তোমরা ম্যাথামেটিক্যাল ইকুয়েশন বলছো। তো সিমিলারলি একটা মনে করো কোনো একটা কেমিক্যাল রিয়েকশন হয়েছে বা কোনো একটা কেমিক্যাল প্রসেস হয়েছে, তো সেই প্রসেসটাকে যখন আমরা রিপ্রেজেন্ট করি তখন সেটাকে আমরা বলি কেমিক্যাল ইকুয়েশনস। ব্যালেন্স অ্যান্ড আনব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশনস। হোয়াট ডু মিন বাই ব্যালেন্স অ্যান্ড আনব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশনস? কেমিক্যাল ইকুয়েশনস দু রকমের হতে পারে, ব্যালেন্স হতে পারে, আনব্যালেন্স হতে পারে। কেন আমরা ব্যালেন্স করব? আনব্যালেন্স থাকলে কি অসুবিধা, বা ব্যালেন্স থেকে আমরা কি বুঝতে পারি, সেই বিষয়গুলো আমরা দেখব। ব্যালেন্সিং কেমিক্যাল ইকুয়েশনস, এখানে অনেকগুলো নিউমারিক্যালস থাকবে, এই নিউমারিক্যালসগুলো আমরা দেখব। তো কোনো জিনিস তোমরা এখানে স্কিপ করবে না। আমি ভিডিওর আগেই তোমাদেরকে বলে দেই যে কোনো ধরনের কোনো মানে স্কিপ করে দেখে নেব বা হঠাৎ করে ব্যালেন্সিংটা দেখে নেব, এরকম ধরনের ধারণা মাথার মধ্যে আনবে না। কারণ হলো প্রতিটা জিনিস একটার সাথে একটা ইন্টার রিলেটেড। তুমি যদি একটা জিনিস বাদ দিয়ে আরেকটা জিনিসে চলে যাও, দেখবে তোমার অসুবিধা হচ্ছে জিনিসগুলো। ইম্পর্টেন্স অফ ব্যালেন্সিং কেমিক্যাল ইকুয়েশনস, কেন ব্যালেন্স করব? এই যে প্রশ্নটা করলাম যে কেন করব, ওয়াই উই শুড ব্যালেন্স এ কেমিক্যাল ইকুয়েশন, তো সেটার উত্তরটা তুমি ওইখানে পাবে যে ব্যালেন্সিং এর যে ইম্পর্টেন্ট বিষয়টা, কেন আমরা ব্যালেন্স করব একটা কেমিক্যাল ইকুয়েশনসকে। টাইপস অফ কেমিক্যাল রিয়েকশনস। তো কেমিক্যাল রিয়েকশনস, আমরা যে কেমিক্যাল ইকুয়েশনগুলো পড়লাম সেগুলোর মধ্যে যে রিয়েকশনগুলো হচ্ছে সেগুলোর টাইপসগুলো পড়বো আমরা। এখানের মধ্যে 5 রকমের কেমিক্যাল রিয়েকশনের টাইপস পড়বো। তার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট যে টাইপসটা হলো সেটা হলো অক্সিডেশন অ্যান্ড রিডাকশন। তো অক্সিডেশন জিনিসটা কি, রিডাকশন জিনিসটা কি, একদম দারুণভাবে, একদম নতুনভাবে আজকে আমরা অক্সিডেশন রিডাকশন জিনিসটা পড়বো। আমি এটা তোমাদেরকে প্রমিস করছি। যদি নতুন না লাগে তখন আমাকে কমেন্ট করে বলবে যে স্যার জিনিসটা নতুন লাগলো না, জিনিসটা তো সেই আগের মতোই, বা অন্য কোনো এডুকেটরের মতোই, অন্য কোনো স্যারের মতো। যদি নতুন না লাগে, আমি একদম চ্যালেঞ্জ করছি, ওপেন চ্যালেঞ্জ করছি তোমাদেরকে, যে অক্সিডেশন রিডাকশন বিষয়টা তোমরা আজকের পর থেকে কখনোই আর ভুলবে না, এটা আমার গ্যারেন্টি। আমি এরকমভাবে এই জিনিসটা তোমাদেরকে আজকে বোঝাবো। অক্সিডেশন রিডাকশন, অক্সিডাইজিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট, সেগুলা কিভাবে বের করতে হয়। একটা রিয়েকশনের মধ্যে অক্সিডেশন রিডাকশন তুমি দিয়ে দিলে, এখন তুমি বুঝতে পারছো না অক্সিডাইজিং এজেন্ট কি, এখন বুঝতে পারছো না তুমি রিডিউসিং এজেন্টকে, সেটাও একদম খুব ইজিলি আমরা সেটাকে বের করে ফেলবো। এবং লাস্টের যে আমাদের কিছু রিয়েকশন আছে, সেই রিয়েকশন থেকে অক্সিডাইজিং এজেন্ট এবং রিডিউসিং এজেন্ট কিভাবে নির্ণয় করতে হয়, কিভাবে বের করতে হয়, সেই জিনিসগুলো আমরা বুঝবো। ঠিক আছে? তো সবাই খাতা কলম জলের বোতল সব কিছু নিয়ে একসাথে বসে যাও। ঠিক আছে? খাওয়া দাওয়া করে একদম আমাদের আজকের একদম কনসেপ্ট আমরা কমপ্লিট করব। আর আমাদের টার্গেট থাকবে কি, উইদিন 2 আওয়ার্স, 2 ঘন্টার মধ্যে আমরা চেষ্টা করবো আমাদের কোর্স কমপ্লিট করার, আমাদের চ্যাপ্টারটা কমপ্লিট করার। যদিও যদি না পারি কোনো অসুবিধা নেই, ঠিক আছে, কিন্তু আমরা কনসেপ্ট কিছুটাই, কোনো কনসেপ্টকে আমরা মানে
মানে ইয়ে করব না, কি বলে এটাকে, মানে লিভ করব না, ঠিক আছে? সবগুলো কনসেপ্ট নিয়ে আমরা কিন্তু এগিয়ে যাব এবং সব কিছু একসাথে সুন্দর করে শেষ করব। তো সবচেয়ে প্রথমেই একটা কেমিক্যাল ইকুয়েশন যখন আসবে, সেই কেমিক্যাল ইকুয়েশনের মধ্যে তোমরা দেখেছো যে একটা কেমিক্যাল রিয়েকশন বা কেমিক্যাল ইকুয়েশন কীভাবে লেখা হয়, সামথিং প্লাস সামথিং, তারপরে একটা অ্যারো দেওয়া হয় বা ইকুয়াল সাইন দেওয়া হয়, তারপর আরেকটা জিনিস লেখা হয়। তো একটা কেমিক্যাল রিয়েকশন কীরকম থাকে, মনে করো এ প্লাস বি, ঠিক আছে, এরকম করে অ্যারো দিয়ে এরকম করে সি লেখা থাকে, ঠিক আছে? তো এই যে জিনিসটা, এই যে রিয়েকশনটা, এটার মধ্যে দুটো পার্ট থাকে। এই যে অ্যারো সাইনটার বাঁ দিকে একটা জিনিস থাকে, ডান দিকে একটা জিনিস থাকে। তো বাঁ দিকে যে জিনিসটা থাকে সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি রিঅ্যাক্ট্যান্ট। কি বলি এটাকে আমরা? রিঅ্যাক্ট্যান্ট, ঠিক আছে, যে রিঅ্যাক্ট করে, রিঅ্যাক্ট্যান্ট বলি। আর ওইদিকে যেটা, ডান দিকে যেটা থাকে তাকে কি বলি? তাকে বলি প্রোডাক্ট, ঠিক আছে? যে জিনিসটা তৈরি হয় তাকে কি বলি আমরা? তাকে বলি প্রোডাক্ট। যেমন এক্সাম্পল এখানে কি দিয়ে আছে, H2 প্লাস Cl2, ঠিক আছে? H2টা কি? H2টা হলো হাইড্রোজেন মলিকিউল। তোমরা কিন্তু ক্লাস 9-এর যদি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার না থাকে, ক্লাস 9-এর যদি অ্যাটমস অ্যান্ড মলিকিউলস এই বিষয়গুলো কনসেপ্ট ক্লিয়ার না থাকে, ভ্যালেন্সির কনসেপ্ট ক্লিয়ার না থাকে, আমি আগেই বলে দিচ্ছি, এই কনসেপ্টগুলো যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু তোমাদের এই জিনিসগুলো অসুবিধা হবে। তো অতএব আমাদের যে শিক্ষা অধ্যয়ন ইনস্টিটিউট যে ইউটিউব চ্যানেলটা আছে বা আমাদের শিক্ষা অধ্যয়ন অনলাইন যে ইউটিউব চ্যানেলটা আছে, এটার মধ্যে গিয়ে ক্লাস 9-এর প্লে লিস্টে গিয়ে তোমরা আগে ওই ভিডিওগুলো একটু কাইন্ডলি দেখে নেবে। আমি বারবার বলছি অ্যাটমস অ্যান্ড মলিকিউলস চ্যাপ্টারের, কারণ এখানের মধ্যে ব্যালেন্সিংয়ের বিষয়টা খুব প্রয়োজন। ব্যালেন্সিংয়ের বিষয়টা বুঝতে গেলে খুব বেশি প্রয়োজন, কারণ হলো ওইখানের মধ্যে তুমি কম্পাউন্ডসের নাম, যখন আমি চট করে কম্পাউন্ডসের নাম বলবো, তুমি কম্পাউন্ডস যদি লিখতেই না পারো তাহলে কিন্তু জিনিসগুলো অসুবিধে হবে, ঠিক আছে? যেমন H2 যে বিষয়টা, H2 এবং 2H, এদের মধ্যে পার্থক্য যদি তোমরা না বুঝো খুব বেশি অসুবিধা হবে। 2H এবং H2, আশা করি এইগুলোর মধ্যে পার্থক্য তোমরা বুঝো। 2H মানে কি? 2H মানে হলো দুটো হাইড্রোজেন অ্যাটম। These are what? These are two separated hydrogen atoms, but this is what? This is a single hydrogen molecule. বোঝা যাচ্ছে জিনিসটা? এটা কিন্তু একটা সিঙ্গেল হাইড্রোজেন মলিকিউল। তো এই জিনিসগুলো যেন তোমাদের অসুবিধা না হয়, আমি বারবার বলছি জিনিসগুলো অসুবিধা হলে আগে জিনিসগুলো দেখে নাও, দেখে নিয়ে তারপরে এসে আবার ভিডিওটাকে রিজিউম করো। আচ্ছা, তো এদেরকে কি বলছি? এদেরকে বলছি আমরা রিঅ্যাক্ট্যান্ট। এদেরকে কি বলছি? রিঅ্যাক্ট্যান্ট। যারা রিঅ্যাক্ট করছে এবং আলটিমেটলি তৈরি কি করছে? প্রোডাক্ট তৈরি করছে। বোঝা গেছে জিনিসটা? তাহলে একটা কেমিক্যাল ইকুয়েশনের মধ্যে বাঁ দিকের যে পার্টটা, এটাকে কি বলবো? রিঅ্যাক্ট্যান্ট। আর ডান দিকের পার্টটাকে কি বলবো? প্রোডাক্ট, ঠিক আছে? নেক্সট কি দিয়েছে এখানের মধ্যে? ক্যারেক্টারিস্টিক্স অফ কেমিক্যাল রিঅ্যাকশনস। একটা কেমিক্যাল রিঅ্যাকশন দেখে কি করে বুঝবো যে সে কেমিক্যাল রিঅ্যাকশন নাকি সে ফিজিক্যাল রিঅ্যাকশন, ঠিক আছে? তো এই 5টে বিষয় হলে আমরা বলবো যে আমাদের রিঅ্যাকশনগুলো কেমিক্যাল রিঅ্যাকশন। সবচেয়ে প্রথম কি? ইভলিউশন অফ গ্যাস। গ্যাস যদি বের হয়, কোনো একটা রিঅ্যাকশন হলো, মনে করো এ আর বি মিলে সি তৈরি করেছে, তো সি যে জিনিসটা তৈরি হচ্ছে সেখান থেকে প্রচুর পরিমাণে গ্যাস রিলিজ হচ্ছে, ঠিক আছে? যদি ইভলিউশন অফ গ্যাস হয়, গ্যাস যদি রিলিজ হয়, ইফ গ্যাস ইজ রিলিজড ফ্রম এ কেমিক্যাল রিঅ্যাকশন দেন অর ফ্রম এ কেমিক্যাল ফ্রম এ প্রসেস, from any process, if gas is released from any process then the reaction is said to be evolution of gas, ঠিক আছে? কোনো অন্য রকমের যদি গ্যাস রিলিজ হয়, ফরমেশন অফ এ প্রিসিপিটেট। হোয়াট ডু ইউ মিন বাই প্রিসিপিটেট? প্রিসিপিটেট মানে কি? প্রিসিপিটেট মানে হলো, আমরা রেইনকেও প্রিসিপিটেট বলি, কিন্তু প্রিসিপিটেশন মানে কি? একটা সেটেল ডাউন অফ সলিড সাবস্টেন্সেস। এটাকে কি বলি? সেটেল ডাউন অফ সলিড সাবস্টেন্স। যখন সলিড সাবস্টেন্স লিকুইডের মধ্যে, সাবস্টেন্স সলিড সাবস্টেন্স যখন লিকুইডের মধ্যে সেটেল ডাউন হয়, সেটাকেই আমরা কি বলি? প্রিসিপিটেট বলি। মনে করো তুমি দুটো লিকুইড, তোমার কাছে দুটো লিকুইড L1 প্লাস লিকুইড L2, দুটো লিকুইডকে তুমি মিক্সড করেছো, আর তার মধ্যে থেকে একটা জিনিস তৈরি হয়েছে, যেটা কি? যেটার মধ্যে একটা লিকুইডও আছে, তার সাথে কিছু সলিডও বেরিয়েছে। তো লিকুইড আর লিকুইড মিলে এখানে কিছু সলিড যদি বেরোয়, তাহলে দিস রিঅ্যাকশন উইল বি নোন এজ হোয়াট? দিস রিঅ্যাকশন উইল বি নোন এজ কেমিক্যাল রিঅ্যাকশন। চেঞ্জ ইন কালার, যদি কালার বদলায়, যদি রং বদলায়, ঠিক আছে? রং বদলায়, আকাশের রং যেরকম বদলায় সেরকম না কিন্তু, ঠিক আছে? তো রং বদলায় বলতে কি? রং বদলায় বলতে বলা হয়েছে যে, মনে করো তুমি দুটো কালারলেস সাবস্টেন্স অ্যাড করেছো, মনে করো কালারলেস, ঠিক আছে, কালারলেস সাবস্টেন্স 1 প্লাস কালারলেস সাবস্টেন্স 2, এই দুটোকে অ্যাড করে এখানের মধ্যে মনে করো একটা কালার সাবস্টেন্স বেরিয়ে গেছে, এখানে একটা কালার্ড সাবস্টেন্স বেরিয়ে গেছে। তাহলে এটাকে কি বলবো? এটাকে বলবো আমরা কেমিক্যাল প্রসেস বা কেমিক্যাল রিঅ্যাকশন। মানে এখানে কালারটা চেঞ্জ হয়েছে, বুঝতে পারছো জিনিসটা? চেঞ্জ ইন টেম্পারেচার বদলানো, ঠিক আছে? মানে হিট ইভলভ হওয়া। টেম্পারেচার বদলানো মানে কি? হিট ইভলভ হওয়া, মানে হিট বেরোনো বা হিট মানে অ্যাবজর্ব হওয়া, ইভলভ অর অ্যাবজর্ব, ঠিক আছে? এখানে আমরা বলতে পারি হিট ইভলভড, ঠিক আছে, হিট ইভলভড অর অ্যাবজর্বড, ঠিক আছে? এটারও একটা প্রসেসের নাম আছে কিন্তু, ঠিক আছে? আমরা পড়বো, ঠিক আছে? ইভলভ আর অ্যাবজর্ব যে বিষয়টা বলছি, এটারও নাম আছে, পার্টিকুলার নাম আছে, এই নামগুলো আমরা দেখবো। ইভলভ হওয়া, হিট ইভলভ হওয়া বা অ্যাবজর্ব হওয়া। যদি ইভলভ হয়, টেম্পারেচার কি হবে? বেড়ে যাবে,
টেম্পারেচার উইল ইনক্রিজ, টেম্পারেচার উইল ইনক্রিজ, ঠিক আছে। আর এখানে যদি হয়, যদি অ্যাবজর্ব হয় তাহলে ডিক্রিজ হবে, তাহলে ডিক্রিজ হবে। তাহলে কি বলছে এখানে, এখানে বলছে যদি টেম্পারেচার চেঞ্জ হয়, ঠিক আছে, মানে কোনো দুটো জিনিস তুমি মিক্স করেছো, যেটা তৈরি হয়েছে সেটা ওই দুটো জিনিসের টেম্পারেচার থেকে কম, তাহলে কি হয়েছে এখানে টেম্পারেচার চেঞ্জ হয়েছে। বা দুটো জিনিসের যে দুটো জিনিস মিশিয়েছো তাদের টেম্পারেচার থেকে যেটা তৈরি হয়েছে সেটা টেম্পারেচার বেশি এসছে, মানে রিয়েকশনের আলটিমেট টেম্পারেচার, প্রোডাক্টের আলটিমেট টেম্পারেচার বেড়ে গেছে, তাহলে এখানে কি হয়েছে, হিট ইভলভ হয়েছে আমরা বলবো। তাহলে দিস ইজ এ এক্সাম্পল অফ কেমিক্যাল রিয়েকশন। চেঞ্জ ইন স্টেট, এটা খুবই মজাদার জিনিস, একটা চেঞ্জ ইন স্টেট। আমরা পড়েছিলাম না হোয়াট ডু ইউ মিন বাই ফিজিক্যাল চেঞ্জ? ফিজিক্যাল চেঞ্জ কী ছিল? ফিজিক্যাল চেঞ্জ ছিল নো নিউ সাবস্টেন্স ইজ ফর্মড, ক্লাস 9-এ পড়েছিলাম। নতুন কোনো জিনিস তৈরি হবে না, শুধু স্টেট চেঞ্জ হবে। কি হবে? শুধু স্টেট চেঞ্জ হবে। তাহলে এখানে এটা কোথা থেকে আসলো, চেঞ্জ ইন স্টেট? চেঞ্জ ইন স্টেট, অসুবিধা হচ্ছে জিনিসটা, কনফিউশন এসে গেছে? চেঞ্জ ইন স্টেট, চেঞ্জ ইন স্টেট বোঝাচ্ছে এখানের মধ্যে যে তার স্টেটটা তো বদলাবে কিন্তু নতুন স্টেটে চলে যাবে। মানে কোনো একটা জিনিস, মনে করো আমি একটা এক্সাম্পল বলছি, সলিড, ঠিক আছে, সলিড একটা সাবস্টেন্স, তার থেকে মনে করো আমি এখানে পেলাম একটা গ্যাস, তার থেকে মনে করো আমি এখানে পেলাম একটা গ্যাস, আর পেলাম মনে করো লিকুইড পেলাম, ঠিক আছে, গ্যাস আর লিকুইড পেলাম। তাহলে এখানে এই যে সলিড সাবস্টেন্সটা থেকে গ্যাস আর লিকুইড, মনে করো এক্সাম্পল দিলাম আমি, যে পেলাম, এবং এই যে গ্যাসটা পেলাম, এই যে লিকুইডটা পেলাম, এটা ওর সাথে কোনো লিঙ্ক নেই, ঠিক আছে, ওর সাথে কোনো লিঙ্ক নেই। মানে এই এরকম তুমি বলবে না যে সলিড জিনিসটাই গ্যাস হয়েছে বা সলিড জিনিসটাই লিকুইড হয়েছে। এখানে কি বলা হচ্ছে, এখানে নিউ সাবস্টেন্স ইজ ফর্মড, কি হয়েছে, নতুন কোনো সাবস্টেন্স তৈরি হয়েছে। মানে এই যে জিনিসটা তৈরি হয়েছে, এখানে স্টেট চেঞ্জ হয়েছে, এটা ঠিক, ঠিক আছে, ওই যে চেঞ্জ স্টেট বলেছে, স্টেট তো চেঞ্জ হয়েছে, কিন্তু স্টেট চেঞ্জ হওয়ার সাথে সাথে নতুন একটা জিনিস তৈরি হয়েছে, নিউ সাবস্টেন্স ইজ ফর্মড, নিউ সাবস্টেন্স ইজ ফর্মড, নিউ সাবস্টেন্স ইজ ফর্মড, ঠিক আছে, নতুন কোনো জিনিস তৈরি হয়েছে, এটা মাথাতে রাখবে, নতুন জিনিস তৈরি হয়েছে। কারণ আমরা জানি যে চেঞ্জ ইন স্টেটের আমরা আরেকটা এক্সাম্পল বলতে পারি, যেমন আইস, ঠিক আছে, আইস যখন মেল্ট হয়, আইস যখন মেল্ট হয় তখন কি তৈরি করে, ওয়াটার তৈরি করে। তাহলে আইসটা কি, আইসটা হলো সলিড, সে মেল্ট হয়ে কি তৈরি করছে, ওয়াটার। তাহলে এখানে তো চেঞ্জ ইন স্টেট, বাট আইস অ্যান্ড ওয়াটার আর দ্য সেম থিং। ওদের যদি আমরা কেমিক্যাল নেমটা লিখি তাহলে কি হবে, এটা H2O, দুটোটাই জল, দুটোটাই জল, ঠিক আছে, কিন্তু এখানের মধ্যে এই জিনিসটা হচ্ছে না। এখানের মধ্যে সলিড যে জিনিসটা, সে যদি চেঞ্জ হয়ে গ্যাস আর লিকুইড হচ্ছে, তাহলে এই গ্যাস আর লিকুইড ওর থেকে টোটালি আলাদা, একটা নতুন জিনিস তৈরি হচ্ছে, বোঝা যাচ্ছে? তাহলে চেঞ্জ ইন স্টেটের সাথে সাথে এখানের মধ্যে তোমরা এই জিনিসটা লিখে রাখতে পারো যে নিউ সাবস্টেন্স ইজ ফর্মড, নিউ সাবস্টেন্স ইজ ফর্মড, নিউ সাবস্টেন্স ইজ ফর্মড, বোঝা গেছে? তাহলে এই পাঁচটা জিনিস যদি হয়, কি কি এখানের মধ্যে, ইভলিউশন অফ গ্যাস, আমার সাথে রিপিট করো, ইভলিউশন অফ গ্যাস, ফরমেশন অফ এ প্রিসিপিটেট, চেঞ্জ ইন কালার, ঠিক আছে, তারপর কি, চেঞ্জ ইন টেম্পারেচার, আর হলো চেঞ্জ ইন স্টেট। আরেকটা কথা বলে দিই, এটার সাথে আরেকটা কথা বলে দিই, যদি তোমাদের মধ্যে কোনো স্টুডেন্ট থাকো যারা কেমিক্যাল রিয়েকশনস অ্যান্ড ইকুয়েশনস একদমই পড়োনি, কোনো বিষয়ই জানো না, তোমরাও এসে এই ক্লাসেসগুলো দেখতে পাবে কিন্তু, ঠিক আছে, মানে দেখে বুঝতে পারবে। কারণ হলো এই ওয়ান শট ভিডিওগুলো যদিও সাধারণত রিভিশনের জন্য থাকে, কিন্তু আমরা এরকমভাবে এই ক্লাসেসগুলো অ্যারেঞ্জ করেছি যাতে করে কোনো স্টুডেন্ট যদি নতুনও আসে তখনও সেই জিনিসগুলো ভালো করে বুঝতে পারবে। কারণ কোনো জিনিস আমরা এখানে স্কিপ করিনি, সব জিনিসই এখানে দিয়ে দিয়েছি যাতে তোমার কোনো ধরনের কোনো অসুবিধে না হয়। আচ্ছা, সবচেয়ে প্রথম কি দিয়েছে এখানে, ইভলিউশন অফ গ্যাস। হোয়াট ডু ইউ মিন বাই ইভলিউশন অফ গ্যাস? নতুন গ্যাস, মানে কোনো ধরনের এনি কাইন্ড অফ গ্যাস ইজ ইভলভড, সাম কেমিক্যাল রিয়েকশনস আর ক্যারেক্টারাইজড বাই দ্য ইভলিউশন অফ গ্যাস। যেমন এখানে একটা এক্সাম্পল দিয়েছে, কি দিয়েছে, যদি আমরা H2SO4 সালফিউরিক অ্যাসিড, এই অ্যাসিডটার নামটা খুব ভালো করে মাথাতে রাখবে, ঠিক আছে, এটা কিং অফ অ্যাসিডস, কিং অফ কেমিক্যালস আমরা বলি, ঠিক আছে। তো এই যে সালফিউরিক অ্যাসিডটা আছে, এই সালফিউরিক অ্যাসিডের মধ্যে আমি যদি হালকা করে একটু জিঙ্কের গ্র্যানিউলস মানে জিঙ্কের টুকরো মেশাই, তখন এখানে কি করে জিঙ্ক জানো, তখন জিঙ্ক ওই হাইড্রোজেনটাকে সরিয়ে দেয়। আমরা বুঝবো জিনিসগুলো যখন অক্সিডেশন রিডাকশনে যাব তখন জিনিসগুলো করে খুব ভালো করে বুঝবো। তো এখন আপাতত মাথাতে এরকম করেই রাখো যে জিঙ্ক কি করে, জিঙ্ক হাইড্রোজেনকে সরিয়ে দেয়। তো হাইড্রোজেনকে সরিয়ে দিলে হাইড্রোজেন তো সরে যাবে, তো জিঙ্ক কার সাথে এসে বসবে, জিঙ্ক আমাদের সালফেটের সাথে এসে বসবে, ঠিক আছে, এটাকে বলি আমরা সালফিউরিক অ্যাসিড। তো জিঙ্ক কি করবে, সালফেটের সাথে এসে বসে ZnSO4 তৈরি করবে। তাহলে ZnSO4 যদি তৈরি করে, আর রয়ে গেল কে, আমাদের রয়ে গেল আমাদের হাইড্রোজেন। এই যে হাইড্রোজেনটা ও কি করবে, ও H2 হয়ে উড়ে যাবে এজ এ ফর্ম অফ গ্যাস, ঠিক আছে, গ্যাস ফর্মে সে উড়ে যাবে। তাহলে এখানে কি হলো, জিঙ্কের গ্র্যানিউল কিছু আমি সালফিউরিক অ্যাসিডের সাথে মিশালাম, এটা কি, দিস ইজ এন অ্যাসিড, দিস ইজ এন অ্যাসিড, মনে রাখবে,
ঠিক আছে, তাহলে এখানে কার কার রিয়েকশন হচ্ছে এই জিনিসগুলো মাথাতে রাখো, কারণ আমাদের নেক্সট চ্যাপ্টার আছে কি অ্যাসিড বেস এন্ড সল্ট, এটার মধ্যে কিন্তু এটা খুব বেশিভাবে লাগবে। তাহলে এখানে অ্যাসিডের সাথে রিয়েক্ট করছে কে, মেটাল রিয়েক্ট করছে। বিষয়টা কি আসলে তার জেনারেল ক্যারেক্টারিস্টিক্সটাও তোমার দেখতে হবে, ঠিক আছে, যে মেটালের সাথে অ্যাসিড রিয়েক্ট করছে, রিয়েক্ট করে কি তৈরি করছে, একটা সল্ট তৈরি করে। এখানে কিন্তু ZnSO4টা কি, এটা একটা সল্ট, আর তার সাথে হাইড্রোজেন গ্যাস কি করছে, রিলিজ করছে। তাহলে আমাদের মেইন টার্গেটটা কি, আমাদের মেইন বিষয়টা কি, মেইন বিষয়টা হলো ইভলিউশন অফ গ্যাস, মানে হাইড্রোজেন গ্যাস ইভলভ হওয়া। তার মানে যদি জিঙ্ক গ্রানিউল তুমি সালফিউরিক অ্যাসিডে মিশাও তাহলে এখান থেকে হাইড্রোজেন গ্যাস বেরিয়ে আসবে, আর তার মানে এই রিয়েকশনটা কি, এটা একটা কেমিক্যাল রিয়েকশনস। বোঝা গেছে জিনিসটা? সব ধরনের রিয়েকশন যেগুলোর মধ্যে হিট বেরোয় সেটা যেগুলোর মধ্যে কি বলে এটাকে, হিট কেন বললাম, যেগুলোর মধ্যে হাইড্রোজেন গ্যাস বা এনি কাইন্ড অফ গ্যাস, যে কোনো ধরনের গ্যাস যখন বেরোয় তখন সেটাকে আমরা বলবো কি কেমিক্যাল রিয়েকশন। ঠিক আছে, নেক্সট কি দিয়েছে, ফরমেশন অফ এ প্রিসিপিটেট। প্রিসিপিটেট কি বলেছিলাম, প্রিসিপিটেট কি বলেছিলাম, যে সেটেল ডাউন অফ solid substances on liquid. Some chemical reactions are characterized by the formation of precipitate. For example, কি দিয়েছে এখানে মধ্যে দেখো, lead nitrate, এটাকে কি বলি আমরা, এটাকে বলি আমরা lead nitrate, PbNO3 ঠিক আছে, এই যে জিনিসটা বলেছিলাম ক্লাস 9 এর বিষয়টা, দেখো PbNO3, এটা তো PbNO3 হতে পারতো, ঠিক আছে, এটা তো PbNO3 হতে পারতো, ঠিক আছে, বা Pb2NO3 হতে পারতো। তাহলে কেন PbNO3 হলো লেড নাইট্রেটটা? তো এই জিনিসগুলো তোমরা ক্লাস 9-এ অলরেডি পেয়ে এসছো, তো এই জিনিসগুলো আমি আর রিপিট করবো না। যদি কারোর অসুবিধা থাকে আমি বারবার বলছি, আমাদের ক্লাস 9-এর যে প্লেলিস্ট আছে সেখানে গিয়ে তুমি ভিডিওগুলো দেখে নাও, কোনো অসুবিধা নেই। তুমি শিক্ষা ধ্যান ইনস্টিটিউট চ্যানেলেও দেখতে পারো, বা অনলাইন যে আমাদের এই চ্যানেলটা আছে এই চ্যানেলের মধ্যেও তুমি দেখতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তো আমরা এখানে এখন ফোকাস করব, আমরা এই জায়গাতে ফোকাস করব যে লেড নাইট্রেট সে রিয়েক্ট করছে কার সাথে, পটাশিয়াম আয়োডাইডের সাথে। কার সাথে রিয়েক্ট করছে, পটাশিয়াম আয়োডাইডের সাথে। তাহলে লেড নাইট্রেট যখন পটাশিয়াম আয়োডাইডের সাথে রিয়েক্ট করবে, দেখো এখানের মধ্যে তার সাথে যে বিষয়গুলো দেওয়া এগুলো দেখতে হবে, কিন্তু অ্যাকোয়াস দেওয়া। তাহলে লেড নাইট্রেটটা কি, অ্যাকোয়াস মানে কি, এটা লিকুইড বলছে। অ্যাকোয়াস মানে কি, অ্যাকোয়াস সলিউশন মানে আমরা বলি কি ওয়াটার সাথে মিক্সচার। কি বলি আমরা, ওয়াটারের সাথে মিক্সচার, জলের সাথে কোনো জিনিস মিশে থাকলে তখন সেটাকে আমরা কি বলি, এটাকে বলি অ্যাকোয়াস সলিউশন। তাহলে এটা লিকুইড, এটার সাথে কি মেশা হচ্ছে, লিকুইড মেশানো হচ্ছে। তাহলে দুটো লিকুইড মিশে আমরা আমাদের এখানে যে প্রোডাক্ট তৈরি করছে তাদের মধ্যে একটা প্রোডাক্ট কি, সলিড। তাহলে এই যে সলিডটা তৈরি হলো, এই সলিডটা কি হবে, এই সলিডটা সেটেল ডাউন হয়ে যাবে। ঠিক আছে, সেটেল ডাউন হয়ে যাবে। কোথায় সেটেল ডাউন হবে, সেই লিকুইডের মধ্যে। কোন লিকুইডের মধ্যে, পটাশিয়াম নাইট্রেটের লিকুইডের মধ্যে। আর যে আমাদের সলিডটা যেটা ফর্ম হয়েছে এজ এ প্রিসিপিটেট, ওর নাম কি, ওর নাম হলো লেড আয়োডাইড। কি নাম ওর, লেড আয়োডাইড। তাহলে এখানে কার সাথে কে রিয়েক্ট করছে, লেড নাইট্রেটের সাথে। বিষয়টা যদি একটু ভালো করে দেখো, লেড নাইট্রেটের সাথে রিয়েক্ট করছে পটাশিয়াম আয়োডাইড, তৈরি কি করছে, লেড আয়োডাইড, আর তার সাথে পটাশিয়াম নাইট্রেট। বিষয়টা কি হচ্ছে ভালো করে দেখো, লেড নাইট্রেট আর পটাশিয়াম, পটাশিয়াম কি করছে, লেডকে সরিয়ে দিচ্ছে। এই যে বিষয়টা আমি যে বললাম পটাশিয়াম সরিয়ে দিচ্ছে, তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার লেডও তো সরাতে পারে না, লেড সরাবে না। কেন সরাবে না, কারণ পটাশিয়াম ইজ মোর রিয়েক্টিভ দেন লেড। এই জিনিসগুলো আমরা পাবো আমাদের মেটাল নন মেটাল চ্যাপ্টারে। তো সব জিনিসগুলো কিন্তু ইন্টার রিলেটেড। তুমি যদি মনে করো কেমিক্যাল রিয়েকশন না পড়ে তুমি ওইটাতে চলে যাবে, তখন এই জিনিসগুলো হবে না। ঠিক আছে, সবকিছু ইন্টার রিলেটেড, একটা ধাপে 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 আমরা এগিয়ে যাবো আর কি। ঠিক আছে, তো এখানে পটাশিয়াম কি করছে, লেডকে সরিয়ে আয়োডিনের সাথে বন্ড করছে। তাহলে লেড এখানের মধ্যে, সরি, পটাশিয়াম কি করছে এখানের মধ্যে, লেডকে সরিয়ে দিয়ে নাইট্রেটের সাথে, ঠিক আছে, পটাশিয়াম নাইট্রেট তৈরি করছে। আর লেড তো বেচারা একা একা বসে আছে, তাহলে লেড কি করবে, লেড তখন আমাদের আয়োডিনের সাথে বন্ড করে লেড আয়োডাইড তৈরি করবে। আর সেটাই কি হবে, সেটাই আমাদের প্রিসিপিটেটটা ফর্ম হবে। বোঝা গেছে জিনিসটা? চলো নেক্সট কি দিয়েছে, চেঞ্জ ইন কালার, কালার চেঞ্জ হওয়া, নতুন কালার তৈরি হওয়া, বা ঠিক আছে, বা আগের যে কালারটা আছে সেটা চেঞ্জ হওয়া। এখানে কি দিয়েছে, পটাশিয়াম ম্যাঙ্গানেট, ঠিক আছে, পটাশিয়াম পার ম্যাঙ্গানেট। তাহলে পটাশিয়াম পার ম্যাঙ্গানেটকে আমাদের কিসের সাথে এটা রিয়েক্ট করিয়েছি, এটা অ্যাকোয়াস সলিউশন অফ হোয়াট, দিস ইজ অ্যান অ্যাসিড। ঠিক আছে, এখানে অ্যাসিড নিয়েছি, হোয়েন সিট্রিক অ্যাসিড, ঠিক আছে, বা সাইট্রিক অ্যাসিড, সেটা কি লেবুর রসের মধ্যে পাওয়া যায়। ঠিক আছে, সাইট্রাস ফুড আমরা বলি না, তো লেবুর রসটা, এটা মনে করো আমি একটা অ্যাসিডের ফর্মেশন নিয়েছি। ঠিক আছে, তাহলে এই সাইট্রিক অ্যাসিডের সাথে আমরা রিয়েক্ট করাচ্ছি পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে। যখন রিয়েক্ট করালাম, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কালারটা কি, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কালার হলো কি বলে এটাকে,
পার্পল কালার, ঠিক আছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কালারটা হলো পার্পল কালার। তো পার্পল কালারের পটাশিয়াম পারম্যাঙ্গানেট আমি নিলাম, তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কালারটা কি মাথাতে রাখবে, এটা কি কালার, পার্পল কালার। ঠিক আছে, তাহলে তুমি একটা জিনিস আমাকে বলো, তুমি যদি একটা গ্লাস জল নাও আর সেই জলের মধ্যে যদি রেড কালারের কোনো কালার মিশাও, তাহলে ওই জলের কালারটা কি হবে, রেড হয়ে যাবে, সিম্পল ব্যাপার এটা। তাহলে এখানে আমরা কি নিলাম, এখানে আমরা পার্পল কালারের পটাশিয়াম নাইট্রেট নিলাম, তার সাথে কি নিলাম, লেবুর রস নিতে পারো তুমি, ঠিক আছে, লেমনের রস, জুস নিতে পারো, তাহলে এটার কালার কি হবে, এটার কালার তো কালারলেস হবে, এটার কালার কি হবে, এটা কালার কালারলেস হবে। তাহলে কালারলেস একটা জিনিস তার সাথে পার্পল কালারের একটা জিনিস মিশে যাচ্ছে, তাহলে মিশে গেলে অবভিয়াসলি কি হওয়ার উচিত ছিল, সলিউশনে আমাদের যে মানে প্রোডাক্টটা তৈরি হবে সেই প্রোডাক্টটা কি হওয়ার কথা ছিল, এটা তো পার্পল কালার হওয়ার কথা ছিল, কিন্তু আমরা রিয়েকশনে কি দেখবো, কোনো ধরনের কোনো কালার হয়নি, কোনো ধরনের কোনো কালার চেঞ্জ হয়নি। এখানে যে জিনিসটা তৈরি হবে সেই জিনিসটার কোনো ধরনের কোনো কালার চেঞ্জ হয়নি, তাহলে এখানের মধ্যে এটাই বোঝা যাচ্ছে যে কালার চেঞ্জ ইন কালার। তাহলে এটা কালার ছিল কি, এটা কালার ছিল পার্পল, আর এখানে কি হয়ে গেছে, কালারলেস হয়ে গেছে, পার্পল কালারটা চলে গেছে, পার্পল কালারটা দেখায়নি, ওর সাথে ও রিঅ্যাক্ট করেছে তার জন্য। তাহলে এটাকেও আমরা বলবো কি, দিস ইজ অলসো অ্যান এক্সাম্পল অফ কেমিক্যাল রিঅ্যাকশন। নেক্সট কি দিয়েছে, চেঞ্জ ইন টেম্পারেচার। হোয়াট ডু ইউ মিন বাই চেঞ্জ ইন টেম্পারেচার, চেঞ্জ ইন টেম্পারেচার মানে কি, ইভলিউশন অফ হিট, ঠিক আছে, হিট তৈরি হওয়া বা মানে ইনক্রিজ অফ হিট অর ডিক্রিজ অফ হিট, ঠিক আছে, হিট তৈরিও হতে পারে বা আবার হিট মানে লাগতেও পারে রিয়েকশনের মধ্যে, ঠিক আছে, তখন টেম্পারেচার কি হবে, কমে যাবে। তো এখানে একটা এক্সাম্পল দিয়েছে ক্যালসিয়াম অক্সাইড, ঠিক আছে, এই ক্যালসিয়াম অক্সাইড জিনিসটা কি, বাজারে যে আমরা চুন পাই, ঠিক আছে, চাকা চাকা যে চুন পাওয়া যায় সেই চুনটাকেই আমরা বলি কি, ক্যালসিয়াম অক্সাইড। এটার নাম কি, এটার নাম হলো আমাদের কুইকলাইম, ঠিক আছে, এটার নাম হলো কুইকলাইম। তো সেই কুইক লাইমটা রিয়েক্ট করছে কার সাথে, ওয়াটারের সাথে, ঠিক আছে, বাজার থেকে চুন কিনে আনবে, এই এই যে জিনিসগুলো আমি বলছি না, এগুলো বাড়িতে একটু চেষ্টা করে দেখবে যে স্যার যে আমাদেরকে সত্যি বলছেন এগুলো কি আসলে সত্যি হয়, কারণ অনেকগুলো বিষয় আছে যেগুলো তোমাদের আশেপাশেই আছে, তোমরা চেষ্টা করে দেখে নিতে পারো। আর এই যে স্ল্যাক লাইমটা, এই যে কুইক লাইমটা আমরা পেলাম, এই কুইক লাইমটা খুব বেশিভাবে পাবো দেখবে, ঠিক আছে, প্রতিটা চ্যাপ্টারের মধ্যে কুইক লাইমটা থাকবে, এটা অনেক মানে বিষয়ের মধ্যে এটা কাজে লাগবে দেখবে। আচ্ছা, সেই কুইক লাইমটা কার সাথে রিয়েক্ট করছে, সেটা রিয়েক্ট করছে আমাদের ওয়াটারের সাথে, ঠিক আছে। তো ওয়াটারের সাথে রিয়েক্ট করছে, রিয়েক্ট করে তৈরি কি করছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করছে। তো এটা আমাদের দেখার বিষয় না, আমাদের দেখার বিষয় হলো এই জিনিসটা, হিটটা, ঠিক আছে, আমাদের দেখার বিষয় হলো এই হিটটা, এই যে এখানে হিট ইভলভ হওয়া, ঠিক আছে, হিট তৈরি হওয়া, এই যে হিটটা তৈরি হচ্ছে সেটাই হলো আমাদের মেইন বিষয়। মানে এখানে কি হচ্ছে, টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, চেঞ্জ ইন টেম্পারেচার মানে রিয়েকশনের মধ্যে টেম্পারেচারটা চেঞ্জ হচ্ছে, মানে হিট বেরোচ্ছে, মানে বেরিয়ে আসছে, ঠিক আছে। তাহলে হিট যে এত হিট যে ইভলভ হচ্ছে তার জন্য কি হচ্ছে, টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, তাহলে এটাকে কি বলবো, দিস ইজ অলসো অ্যান এক্সাম্পল অফ কেমিক্যাল রিয়েকশন। আর যে এই যে জিনিসটা তৈরি হলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটাকে কি বলি, এটাকে বলি আমরা স্ল্যাক লাইম, কি বলি এটাকে আমরা, স্ল্যাক লাইম। আমরা একটু পরে দেখবো এই বিষয়টা, ইনক্রিজ অফ হিট আর ডিক্রিজ অফ হিট, এটা দিয়ে আরো দুটো নাম আছে কেমিক্যাল রিয়েকশনের, ঠিক আছে, এই জিনিসটা আমরা দেখবো। চেঞ্জ ইন স্টেট, ঠিক আছে, চেঞ্জ ইন স্টেট, এই যে এক্সাম্পলটা আমি বলেছিলাম চেঞ্জ ইন স্টেট, যেমন এক্সাম্পলটা দেখো কি, মানে স্টেট চেঞ্জ হওয়া তো ঠিক আছে, বাট নিউ সাবস্টেন্স ইজ ফর্ম, কি বলেছিলাম, নিউ সাবস্টেন্স ইজ ফর্ম। তাহলে এখানে কি নিচ্ছি আমরা, ওয়্যাক্স, ঠিক আছে, ওয়্যাক্স মানে কি, ক্যান্ডেল, ঠিক আছে, ক্যান্ডেলের মধ্যে যেটা থাকে এটা, ক্যান্ডেল ইজ মেড আপ অফ ওয়্যাক্স। তাহলে ওয়্যাক্সকে, ক্যান্ডেলকে যদি তুমি, ক্যান্ডেলের যে ইয়েটা আছে, ফ্লেমটা আছে, বা ক্যান্ডেলকে যদি তুমি বার্ন করো, ঠিক আছে, ক্যান্ডেলকে দুটো জিনিস করা যায়, ক্যান্ডেলকে হয় আমরা বার্ন করি, ঠিক আছে, বার্ন করে মানে ঘরে জ্বালিয়ে রাখি, ঠিক আছে, যখন অন্ধকার হয়ে যায়, বা অনেকে কি করে, যারা ক্যান্ডেলের ফ্যাক্টরি আছে ওরা কি করে, ওরা ক্যান্ডেলকে মেল্ট করে, মেল্টিং অফ ক্যান্ডেল বলতে পারো, ঠিক আছে। তাহলে ক্যান্ডেল দুটো প্রসেসের আন্ডারে যায়, ঠিক আছে, কি কোন কোন প্রসেসে যায়, ক্যান্ডেলকে আমরা কি করি, ক্যান্ডেলকে হয় আমরা মেল্ট করি, আর না হয় আমরা ক্যান্ডেলকে কি করি, বার্ন করি, ঠিক আছে। তাহলে এখানে যখন আমরা বলছি না মেল্ট করি, তাহলে মেল্ট করি যে ক্যান্ডেল জিনিসটা কি, এটা হলো ওয়্যাক্স, তাহলে ওয়্যাক্সটা কি, ওয়্যাক্সটা হলো সলিড, তাহলে সলিড ওয়্যাক্সকে যখন আমরা মেল্ট করব হিট দিয়ে, তখন সে কি হবে, সে কি হবে, সে লিকুইড হয়ে যাবে। তাহলে লিকুইড তো হলো, তাহলে এখানে তো আমাদের স্টেট চেঞ্জ হয়েছে, তাহলে স্টেট চেঞ্জ হলে কি বলবো, এটাকে কেমিক্যাল চেঞ্জ বলবো, অবশ্যই না। কেন, কারণ এই যে লিকুইড ফর্মে এসছে, সেই লিকুইডটা কিরকম থাকবে, সেই লিকুইডটাও হবে আমাদের ওয়্যাক্সি, লিকুইড ওয়্যাক্স হবে, ঠিক আছে, ওয়্যাক্সই ওয়্যাক্স হয়েছে, বাট সলিড থেকে বাস লিকুইড হয়েছে। কিন্তু যখন বার্ন করি আমরা, ঠিক আছে, যখন আমরা বার্ন করি কাকে, ক্যান্ডেলকে যখন বার্ন করি, তখন কি তৈরি হয়, তখন কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার তৈরি হয়। তাহলে এখানে নতুন জিনিস তৈরি হচ্ছে, এবং
তার মধ্যে থেকে তার স্টেটও চেঞ্জ হচ্ছে। কার্বন ডাইঅক্সাইড কি, এটা গ্যাস তৈরি হচ্ছে, ঠিক আছে, ওয়াটার কি লিকুইড তৈরি হচ্ছে। তাহলে ক্যান্ডেলকে যখন আমরা বার্ন করি ইন প্রেজেন্স অফ হোয়াট, ইন প্রেজেন্স অফ অক্সিজেন, যখনই দেখবে কোনো একটা রিয়েকশনের মধ্যে অক্সিজেন প্লাস করা আছে, ঠিক আছে, O2 প্লাস করা আছে, তখনই মনে রাখবে যে এই রিয়েকশনটা কিরকম হবে, এই রিয়েকশনটা বার্নিং হবে। বোঝা গেছে জিনিসটা, এখানে বার্ন হচ্ছে। অক্সিজেনের প্রেজেন্স ছাড়া কোনো জিনিস আমরা কি জ্বালাতে পারি? is it possible to burn something in the absence of oxygen? No, this is not possible. তাহলে এখানের মধ্যেও ওয়্যাক্সকে যখন অক্সিজেনের সাথে বার্ন করাচ্ছি বা অক্সিজেনের সাথে রিয়েক্ট করাচ্ছি, তখন নতুন যে সাবস্টেন্সগুলো ফর্ম হচ্ছে এদের স্টেটও চেঞ্জ হচ্ছে আর নিউ সাবস্টেন্সও ফর্ম হচ্ছে। তাহলে we can say that this is an example of what, this is an example of chemical change. তাহলে ক্যান্ডেলকে যখন আমরা মেল্ট করাবো, this is what, this is an example of physical change. এই যে এখানে লেখা আছে, a candle shows two type of change, physical change and chemical change. When a candle is melted, it undergoes a physical change, whereas candle is burned, a chemical change occurs. ঠিক আছে, তাহলে এই জিনিসটা মাথাতে রাখবে। প্রশ্নের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করার জন্য এরকম প্রশ্ন দিতে পারে, বার্নিং অফ ক্যান্ডেল, মেল্টিং অফ ক্যান্ডেল, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কেমিক্যাল চেঞ্জ। তাহলে বুঝতে পারবে তো জিনিসটা। আচ্ছা, নেক্সট কি দিয়েছে, নেক্সট হলো কেমিক্যাল ইকুয়েশনস। হোয়াট ডু মিন বাই কেমিক্যাল ইকুয়েশনস? কি বলেছিলাম কেমিক্যাল ইকুয়েশনস? যখন একটা প্রসেসকে, একটা কেমিক্যাল প্রসেসকে আমরা ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করব উইথ সিম্বলস, উইথ সাম সিম্বলস, সুইটেবল সিম্বলস, দেন উইল সে দ্যাট দিস ইজ অ্যান এক্সাম্পল অফ কেমিক্যাল ইকুয়েশনস। দ্য মেথড অফ রিপ্রেজেন্টিং এ কেমিক্যাল রিঅ্যাকশনস with the help of symbols, all formulae and formulae of the substances involved is known as chemical equations. chemical equations কাকে বলবো? যখন একটা রিঅ্যাকশনকে, কেমিক্যাল রিঅ্যাকশনকে রিপ্রেজেন্ট করব, ঠিক আছে, পেন অর পেপারে আমরা রিপ্রেজেন্ট করব, সেটাকে আমরা বলবো কেমিক্যাল ইকুয়েশনস। কেমিক্যাল ইকুয়েশনস দুই রকমের হয়, ব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশনস এবং আনব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশনস। হোয়াট ডু ইউ মিন বাই ব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশনস? যে ইকুয়েশনসের মধ্যে রিঅ্যাকট্যান্ট এবং প্রোডাক্ট দুটোটাই সেম কোয়ান্টিটিতে থাকবে, সেটাকে আমরা বলবো ব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশনস। আর যে রিঅ্যাকশনের মধ্যে রিঅ্যাকট্যান্ট এবং প্রোডাক্ট আলাদা আলাদা ভাবে থাকবে, আলাদা আলাদা কোয়ান্টিটিতে থাকবে, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো আনব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশনস। এ ব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশনস is a equation in which has an equal number of atom of different elements in the reactant and products. equal number of atoms, ঠিক আছে, সমান পরিমাণে অ্যাটম থাকবে, ঠিক আছে, যেটা বলেছিলাম আমি বাই ওয়েট, ঠিক আছে, বা বলতে পারো বাই মাস, ঠিক আছে। এখানে কি দিয়েছে দেখো, ম্যাঙ্গানিজ অক্সাইড, ঠিক আছে, MnO2 ম্যাঙ্গানিজ অক্সাইডের সাথে HCl রিয়েক্ট করছে, ঠিক আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড বা হাইড্রোজেন ক্লোরাইড বলতে পারো। তাহলে এখানের মধ্যে এই যে জিনিসটা রিয়েক্ট করছে, তাহলে ম্যাঙ্গানিজ কটা আছে এখানের মধ্যে? দুটো আছে। এখানের মধ্যে ম্যাঙ্গানিজ কটা আছে? একটা আছে। সরি, কি বলছি আমি, এখানে ম্যাঙ্গানিজ কটা আছে? একটা আছে। এখানে ম্যাঙ্গানিজ কটা আছে? একটা আছে। এখানে অক্সিজেন কটা আছে? দুটো আছে। এখানে অক্সিজেন কটা আছে? দুটো। এই যে জিনিসটা, এটা ভালো করে দেখো, 2H2O, এই যে জিনিসটা এখানে 2H2, হোয়াট ডাজ ইট মিনস? এই 2টা ওর সাথেও আছে, ওর সাথেও আছে, ঠিক আছে, মানে হাইড্রোজেনের সাথেও আছে, অক্সিজেনের সাথেও আছে। তাহলে হাইড্রোজেনের সাথে যখন 2টা আছে, তখন কত হবে হাইড্রোজেন? এখান থেকে 2H2O থেকে আমরা বলতে পারি যে হাইড্রোজেন আছে 4টে, কারণ 2 2 যা 4 হচ্ছে এখানে। আর অক্সিজেন কটা? অক্সিজেন হলো আমাদের দুটো। বোঝা যাচ্ছে জিনিসগুলো? তাহলে এখানে অক্সিজেন কটা? এখানে অক্সিজেন দুটো। এখানে ক্লোরিন কটা? ক্লোরিন হলো 4টা। তাহলে ক্লোরিন যদি 4টা হয়, এখানে কটা ক্লোরিন? দুটো। এখানে আরো দুটো, তাহলে কটা হলো? 4টা। হাইড্রোজেন কটা হলো? হাইড্রোজেন এখানে 4টা, তাহলে হাইড্রোজেন 4টা। তাহলে এখানে আমরা কি দেখলাম? ম্যাঙ্গানিজ, অক্সিজেন, হাইড্রোজেন আর ক্লোরিন, তাদের পরিমাণ, তাদের অ্যামাউন্ট, ঠিক আছে, বাই মাস আমরা বলতে পারি দুনো দিকে কিরকম? সেম আছে। তাহলে এটা দিস ইজ অ্যান এক্সাম্পল অফ হোয়াট? দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশনস। আচ্ছা, তারপর কি দিয়েছে? আনব্যালেন্স। আনব্যালেন্স কি হবে? যার বোথ সাইডে সেম থাকবে না। যেমন এখানে দেখো, কোনটা দেখাবো? ক্লোরিনেরটা দেখাবো। আচ্ছা, ক্লোরিনটা দেখাই। ক্লোরিন এখানে কটা? ক্লোরিন এখানে একটা। এখানে ক্লোরিন কটা? দুটো দুটো, 4টে। তাহলে 4টে ক্লোরিন এখানে, ঠিক আছে, Cl এদিকে, এইদিকে 4টে, ওইদিকে কয়টা? Cl একটা। তাহলে এখানে ক্লোরিনও আলাদা আছে, অক্সিজেনও দেখো আলাদা। অক্সিজেন এখানে দুটো, এখানে অক্সিজেন কয়টা? এখানে একটা অক্সিজেন, ঠিক আছে। তাহলে এইভাবে যদি আলাদা থাকে, বা দেখো হাইড্রোজেন, হাইড্রোজেন এখানে দুটো, এখানে কয়টা হাইড্রোজেন? একটা হাইড্রোজেন। তাহলে এরকম যদি আলাদা আলাদা থাকে বোথ সাইডে, তখন সেটাকে আমরা বলবো কি? আনব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশনস। একটা ব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশন খুব বেশিভাবে প্রয়োজন কিন্তু, ঠিক আছে। একটা ব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশন যদি না হয়, তাহলে এই ইনফরমেশনগুলো আমরা ভালোভাবে পাবো না। প্রথম কি বলেছে? একটা কেমিক্যাল ইকুয়েশনস ব্যালেন্স করার মেইন ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো, সেটা হলো কি? সেটা হলো কোয়ালিটেটিভ ইনফরমেশন। কি বলছে দেখো, ইট টেলস আস which react which reactant substances undergo the reaction in which product
অ্যান্ড হুইচ প্রোডাক্টস আর ফ্রম, মানে এটা আমাদেরকে কোন রিয়েক্টেন্টটা কেমিক্যাল রিয়েকশনের মাধ্যমে কোন প্রোডাক্টটা তৈরি করছে সেটা বলে দিচ্ছে, ঠিক আছে, একটা ব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশন। আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা তার মধ্যে লাস্টের যে বিষয়টা দেখো, এটা আমি আগে বলে দিচ্ছি যে এটা ল অফ কনজারভেশন অফ মাসকে ভেরিফাই করে। কারণ যখন তুমি একটা কেমিক্যাল রিয়েকশন লিখছো, মানে ওই যে আমি আগের এক্সাম্পলটা নেই, মনে করো C+O2, আমি একটা সিম্পল একটা এক্সাম্পল নিচ্ছি, ঠিক আছে। তাহলে এই যে C+O2টা, ঠিক আছে, C+O2 এখান থেকে যদি আমি তৈরি করি CO2, তাহলে CO2 যদি তৈরি করি, এখানে মধ্যে কার্বন একটা, এখানে কার্বন একটা, এখানে অক্সিজেন দুটো, এখানে অক্সিজেন দুটো, তাহলে তাদের যদি মাসগুলো আমরা দেখি, তাদের যদি আমরা মাসগুলো লক্ষ্য করি, দেখো কার্বনের মাস কত, কার্বনের মাস হলো 12, ঠিক আছে। অক্সিজেনের মাস কত, অক্সিজেনের মাস হলো এখানের মধ্যে অক্সিজেনের মাস হলো এখানের মধ্যে 16, তাহলে 16 যদি হয়, 16 টু যা কত হবে 32, ঠিক আছে। এখানে কার্বন কত, এখানেও কার্বন 12, আর এখানেও অক্সিজেন কত, অক্সিজেন হলো 32, তাহলে মাস বোথ সাইডে কিরকম, বোথ সাইডে মাস কিন্তু সমান, ঠিক আছে, মাসেস কিন্তু বোথ সাইডে সমান, ঠিক আছে, এখানে 12, এখানে 12, তাহলে এই জিনিসটা থেকে আমরা বলতে পারি যে সে কনজারভেশন অফ মাসকে মানে কি করে মেনে চলে, ঠিক আছে, ভ্যালিডেট করে কনজারভেশন অফ মাসকে। তাহলে তোমাদের একটা কোশ্চেন আসতে পারে যে দ্য ব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশনস আন্ডারগো অর হুইচ দ্য ব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশনস কি বলতে পারো, হুইচ অফ দ্য ফলোয়িং, একটা এমসিকিউ দিয়ে দিতে পারে, হুইচ অফ দ্য ফলোয়িং ফলোজ বাই ব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশন, বা কোন প্রিন্সিপালটা, হুইচ প্রিন্সিপাল ইজ ফলোড বাই ব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশন। তাহলে আমরা কি বলবো, প্রিন্সিপাল অফ ল অফ কনজারভেশন অফ মাস, ঠিক আছে, ল অফ কনজারভেশন অফ মাস। আচ্ছা, দ্য নাম্বার অফ মলিকিউলস অ্যান্ড অ্যাটমস ইন রিয়েক্টেন্টস অ্যান্ড প্রোডাক্টস সাবস্টেন্সেস ক্যান বি ডিটারমাইন্ড, ঠিক আছে, কতটা মলিকিউল, কতটা মানে অ্যাটম আমাদের রিয়েকশনের মধ্যে পার্ট নিয়েছে, ঠিক আছে, এবং পার্ট নিয়ে কতটা রিয়েক্ট্যান্ট মিলে কতটা প্রোডাক্ট তৈরি করেছে, সেটাও আমরা বুঝতে পারি আমাদের একটা ব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশনের মধ্যে। ওয়েটটা দেখো, দ্য ওয়েট রেশিও অফ দ্য রিয়েক্ট্যান্টস দ্যাট react with each other and the product they produce can be known the mass of the relationship between reactant and product, ঠিক আছে, মানে মাস এবং প্রোডাক্টের যে রিলেশনশিপটা, এটাকেও আমরা এখানে দেখতে পারি। নেক্সট কি দিয়েছে, ইফ দ্য রিয়েক্টেন্টস অ্যান্ড প্রোডাক্টস আর গ্যাসেস দ্য ভলিউম রেশিও, আচ্ছা, যদি রিয়েক্টেন্ট এবং প্রোডাক্টগুলো গ্যাস হয়, তাহলে তাদের তো আমরা মাস বের করবো না, তাদের কি বের করবো, ভলিউম বের করবো। তাহলে ভলিউমের রেশিওটা বের করে আমরা বলতে পারবো যে বিষয়টা কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো হলো, দিজ আর দ্য ইম্পর্টেন্স অফ ব্যালেন্সিং এ কেমিক্যাল ইকুয়েশনস। হাউ টু ব্যালেন্স এ কেমিক্যাল ইকুয়েশন, কি করে একটা কেমিক্যাল ইকুয়েশনকে আমরা ব্যালেন্স করবো, এটাই তো আমাদের মেইন কাজ, ঠিক আছে। আমরা তো জেনে নিয়েছি যে কেমিক্যাল ইকুয়েশন কীভাবে ব্যালেন্স করতে হবে, কিন্তু এটা দিয়ে তো আমাদের হবে না, আমাদের একটা কেমিক্যাল ইকুয়েশন ব্যালেন্স করতে হবে। তাহলে তোমাদের জন্য সব থেকে বেস্ট যে প্রসেসটা আমি সেটাই নিয়ে এসেছি, ঠিক আছে, ব্যালেন্স করা কেমিক্যাল রিয়েকশনের কিন্তু অনেক ধরনের প্রসেস আছে, কিন্তু দিস ইজ দ্য দিস ইজ দ্য বেস্ট প্রসেস টু ব্যালেন্স এ কেমিক্যাল ইকুয়েশনস। কি করতে হয় দেখো, সবচেয়ে প্রথম তুমি এখানের মধ্যে অ্যাটমগুলো লিখে নেবে, ঠিক আছে, অ্যাটমগুলো লিখে নেবে, ঠিক আছে, কি কি অ্যাটম আছে রিয়েকশনের মধ্যে, তাহলে কি কি আছে, সিলভার আছে, আর কি আছে, ব্রোমিন আছে, ঠিক আছে, আর কি আছে এখানের মধ্যে, আচ্ছা এখানের মধ্যে আর কিছু আছে নেই, তাহলে এখানের মধ্যে আগে লিখবো আমরা রিয়েক্টেন্ট, আর ওইদিকে কি লিখবো, ওইদিকে লিখবো প্রোডাক্ট, বিষয়টা লিখে নিলাম, ঠিক আছে। এগুলো তোমরা রাফেও করতে পারবে, এক্সামে টিচারকে শো করতে হবে না, ঠিক আছে, তুমি তোমার রাফে করে টিচারকে দেখিয়ে দেবে, রেজাল্ট তো টিচারের তো কি প্রয়োজন, টিচার শুধু রেজাল্টটা প্রয়োজন, তোমার প্রসেস দেখে প্রয়োজন নেই। তাহলে সিলভার এখানে কয়টা আছে, রিয়েক্টেন্টে একটা আছে, প্রোডাক্টে কয়টা আছে, সিলভার একটা আছে, ব্রোমিন এখানে কয়টা আছে, ব্রোমিন রিয়েক্টেন্টে একটা আছে, প্রোডাক্টে কয়টা আছে, দুটো আছে। তাহলে কোন জায়গাটাতে সমস্যা, সমস্যা হলো আমাদের ব্রোমিনে, কোথায় সমস্যা, আমাদের ব্রোমিনের সমস্যা। তাহলে ব্রোমিনকে যদি আমরা সেম করতে চাই, তাহলে কি করব, আমরা এখানের মধ্যে ম্যাথসের সাহায্য নেব, কি করব জানো, আমরা এখানে এলসিএম নেব, কি নেব, এলসিএম, লয়েস্ট কমন মাল্টিপল। তাহলে হোয়াট ইজ দ্য এলসিএম অফ 1 and 2, the LCM of 1 and 2 is 2, তাহলে আমাদের কি করতে হবে, বোথ সাইডে 2 করতে হবে, মানে ব্রোমিনকে বোথ সাইডে 2 করতে হবে। তাহলে এখানে তো 2 আছেই, তাহলে এখানে 2 কি করে করব, তাহলে এখানে যদি 2 করতে হয় ব্রোমিনকে, তাহলে এখানে যদি 2 করতে হয়, তাহলে আমাদের কি করতে হবে, এই যে ব্রোমিনটা মানে আমাদের রিয়েক্টেন্টের মধ্যে যে ব্রোমিনটা, আমরা এখানে কি করব, 2 লাগিয়ে দেব, অবশ্যই না, ঠিক আছে, এটা করলে একদম ম্যাসাকার হয়ে যাবে, ঠিক আছে। আমি যে বলেছিলাম না আগে, এই যে Br2, ঠিক আছে, আর 2Br, এই জিনিসগুলো টোটালি আলাদা, এটা হলো কি ব্রোমিন মলিকিউল, এটা কি দুটো আলাদা আলাদা ব্রোমিন অ্যাটম। তাহলে তোমার যদি ব্রোমিনকে দুটো করতে হয়, তাহলে তোমার কি করতে হবে, তোমার আগে 2 লাগাতে হবে,
ঠিক আছে, তুমি ওইখানে লাগাতে পারবে না। বোঝা গেছে জিনিসটা? তাহলে এখানে যদি আগে 2 লাগিয়ে দেই, আরেকটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা হয়ে গেছে? সিলভার তো বেড়ে গেল স্যার। ঠিক আছে, সিলভার তো এখানে 1 থেকে 2 হয়ে গেল। তাহলে সিলভার যদি 1 থেকে 2 হয়ে যায় তাহলে ওইদিকে 2 করতে হবে। সিমিলারলি আবার যদি এদের এলসিএম নেই তাহলে 2 আসবে। তাহলে এখানে কি করতে হবে? এখানেও 2 AG করতে হবে। তাহলে আমরা কি করলাম? আমরা আমাদের এজি বিআর এর আগে একটা 2 লাগালাম, আর এখানের মধ্যে এজির আগে 2 লাগালাম। তাহলে দুটো এজি, এদিকে দুটো এজি, বিআর এদিকে দুটো, এদিকে দুটো। তাহলে দিস ইজ হোয়াট? দিস ইজ এ ব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশনস। তাহলে তুমি এই রিঅ্যাকশনটাকে ব্যালেন্স করে লাস্টে তুমি এরকমও লিখে দিতে পারো, 2AG বিআর ইকুয়াল সাইন দিয়ে 2AG প্লাস বিআর2। বোঝা গেছে জিনিসটা? এরকম করেও দিয়ে দিতে পারো লাস্টে। ঠিক আছে, এই রিঅ্যাকশনটাকে কি করে করবো আমরা? এখানে কি দেওয়া আছে আগে দেখে নেই। ঠিক আছে, এখানে আমাদের হলো অ্যাটমগুলো, তাই না? রিঅ্যাক্ট্যান্ট আর প্রোডাক্ট, এই জিনিসটাই আমাদের লাগে। রিঅ্যাক্ট্যান্ট আর প্রোডাক্ট কি দিয়েছে? জিঙ্ক আছে, অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে, ক্লোরিন আছে। জিঙ্ক কয়টা আছে? এদিকে একটা আছে, ওইদিকে কয়টা? একটা আছে, অসুবিধা নেই। অক্সিজেন কয়টা আছে? এদিকে একটা আছে, ওইদিকে কয়টা? একটা, অসুবিধা নেই। হাইড্রোজেন কয়টা আছে? এদিকে দুটো আছে। ঠিক আছে, ওইদিকে হাইড্রোজেন কয়টা আছে? দুটো আছে। এদিকে ক্লোরিন, আরে দিস ইজ এ ব্যালেন্স, এটা তো ব্যালেন্স করা অলরেডি। ঠিক আছে, এটা তুই ব্যালেন্স করো। হাইড্রোজেন এদিকে দুটো আছে, এদিকে দুটো আছে। ক্লোরিন এদিকে কটা আছে? এদিকে ক্লোরিন আছে দুটো। ঠিক আছে, ওইদিকে ক্লোরিন কটা আছে? দুটো আছে। তাহলে দিস ইজ হোয়াট? দিস ইজ ব্যালেন্স কমিউনিকেশন। হয়তো বা এখানে 2টা না থাকলে এটা ব্যালেন্স করতে পারতাম আমরা। ঠিক আছে, তাহলে ভালো হয়েছে, ব্যালেন্স হয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো, এটা এটা এখানে কি হবে? এ আর আর পি আমরা, তাই তো? তাহলে অ্যাটম আছে নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন। আর কিছু আছে? নেই। নাইট্রোজেন এখানে কটা আছে? একটা। এখানে কটা আছে? দুটো, প্রবলেম আছে। হাইড্রোজেন কটা আছে? হাইড্রোজেন 3টে আছে। এখানে কটা আছে? দুটো, সমস্যা আছে। অক্সিজেন কটা আছে? দুটো। এখানে অক্সিজেন কটা আছে? এই দেখো, এখানে অক্সিজেন কটা আছে ভালো করে দেখো। ঠিক আছে, এখানে 5টা আর এখানে একটা, 6টা। এইভাবে কিন্তু কাউন্ট করা হয়। তাহলে এখানে 6টা আছে। তাহলে আমরা বড় যেটা আছে ওইটাকে আগে চেষ্টা করি, এই দুটোকে চেষ্টা করি। তাহলে এখানে কত আসবে এলসিএম? 6, মানে অক্সিজেনকে এখানে 6 করতে হবে আপাতত। ঠিক আছে, তাহলে অক্সিজেনকে যদি 6 করি আর কি রাস্তা আছে? 2 এর সাথে কত মাল্টিপ্লাই করে 6 হয়? অবভিয়াসলি 3। তাহলে রেখে দাও 3, 2 ইজ দ্য 6। তাহলে এখানে তো আপাতত হয়ে গেল। তাহলে এখানে এমপ্লয়েজ দিয়ে একটা 6 লিখে রেখে দাও আপাতত। আচ্ছা, এখানে 3 আর 2 আছে। তাহলে 3 আর 2 এলসিএম কত হবে? 6। তাহলে বোথ সাইডে 6 করতে হবে। তাহলে কি করা যায়? 6 করা যায়, এখানে 2 লাগাতে হবে। তাহলে আপাতত লাগিয়ে দিই এখানে 2। আর আর কি করতে পারো এখানের মধ্যে? আর কি করা যেতে পারে এখানের মধ্যে? হাইড্রোজেন। এই হাইড্রোজেনকে কি করতে হবে? 6। তাহলে এখানে 3 করে দিই। তাহলে 3 করে দিলে অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু। এখানে 5টে আর এখানে 3টে, 8টে হয়ে যাচ্ছে না? অক্সিজেন করে কয়টা হয়ে গেছে? এখানে 8টা হয়ে গেছে। তাহলে অক্সিজেন যদি 8টা হয়ে যায়, আবার নতুন আমাদের একটা এলসিএম নিতে হবে 2 আর 8 এর। তাহলে তখন এই 6টাকে বাদ দিয়ে দিতে হবে। 2 আর 8 এর, 2 আর 8 এর এলসিএম কত হবে? আবার 8 হয়ে যাবে। তাহলে 8 যদি হয়ে যায় তখন আমাদের কি করতে হবে? ওই 3টাকে আবার চেঞ্জ করে এখানে কি দিতে হবে? 4 দিতে হবে। তাহলে অক্সিজেন সব সাথে সবকিছুর কিন্তু সাথে সাথে অন্য কিছু ব্যালেন্স করতে হবে। ঠিক আছে, যে একটা করে নিলাম আর বাকি মানে বাকি পড়ে, মানে আমি হাইড্রোজেনকে দেখলাম আর পরে অক্সিজেনকে দেখলাম না, সেরকম করলে কিন্তু হবে না। ঠিক আছে, তাহলে কিন্তু ব্যালেন্স হবে না। আচ্ছা, তো এখানের মধ্যে হাইড্রোজেন হয়ে গেল আমার 6টা। আচ্ছা, আর এদিকে হাইড্রোজেন কটা হলো? 6টা হয়ে গেল। ঠিক আছে, ব্যালেন্স অক্সিজেন আছে। আচ্ছা, নাইট্রোজেন এখন সমস্যা। আরে নাইট্রোজেন তো ব্যালেন্স অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, নাইট্রোজেন তো অলরেডি হয়ে গেছে। নাইট্রোজেন এখানে দুটো হয়ে গেছে, এখানে দুটো আছেই। তাহলে নাইট্রোজেনও দুটো। ঠিক আছে, হাইড্রোজেনও টোটালে কটা আছে? টোটালে 6টা আছে। এদিকে 6টা, এদিকে 6টা। ঠিক আছে, আর ওইদিকে কটা আছে? অক্সিজেন কটা আছে? 8টা আছে। তাহলে সব দিকে ব্যালেন্স। তাহলে দিস ইজ দ্য ব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশন। কটা আছে? 2 4 3। ঠিক আছে, তাহলে এখানের মধ্যে আমরা কি করে লিখবো এটাকে? এটাকে লিখবো NH3 প্লাস, এখানে 2 থাকবে, এখানে 4 2 N2O5। ঠিক আছে, এখানে হবে N2O5 প্লাস হবে কত ছিল এটা? 3H2। ঠিক আছে, 3 2 6। এটা কত ছিল? এটা আবার লিখে দেই আমি, 2AgBr gives ইকুয়াল সাইন দিতে পারো। ঠিক আছে, তোমরা এখানের মধ্যে ইকুয়াল সাইন দিতে পারো, অপশনাল। দিতেও পারো, নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, 2Ag প্লাস Br2। এটা তো ব্যালেন্স আছেই, এটা তো পুরোটা ব্যালেন্স আছে। বোঝা গেছে জিনিসগুলো? তাহলে একটা কেমিক্যাল রিঅ্যাকশন কি করে ব্যালেন্স করব? ভেরি ইজি প্রসেস, খুব সিম্পল প্রসেস। জাস্ট কি করব? আমরা তাদের অ্যাটমগুলো লিখবো, রিঅ্যাকট্যান্ট প্রোডাক্ট লিখবো, তারপর কি করব? তারপর সবচেয়ে বড় যেটা আছে সেটাকে নেব, নিয়ে এলসিএম করে এলসিএম যেটা আসে সেই এলসিএমটা বানানোর চেষ্টা করবো, বাস। ঠিক আছে, তোমরা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডার করেছো না? তো তখন ওই যে ফ্র্যাকশনের অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডার, তখন কি করো? ওই যে ডিনোমিনেটরকে কি করো? এলসিএম বের করে ম্যাচ করে করে দাও না, সেম সিমিলার প্রসেস।
এগুলাকে কি করে করব? L2O3 চটপট করে নেব। আচ্ছা ঠিক আছে, আমি এটা করে নেব, তোমরা এই দুটোর আনসার আমাকে ওই ইয়েতে কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে? আচ্ছা তাহলে এখানে কি আছে? অ্যাটম, রিয়েক্ট্যান্ট আর প্রোডাক্ট, তাই তো? অ্যালুমিনিয়াম এখানে অ্যালুমিনিয়াম কটা আছে? একটা। এখানে অ্যালুমিনিয়াম একটা, অসুবিধা নেই, ঠিক আছে? হাইড্রোজেন এখানে কটা আছে? এখানে আছে তিনটে। এখানে হাইড্রোজেন কটা আছে? দুটো, সমস্যা। ঠিক আছে, অক্সিজেন কটা আছে? অক্সিজেন এখানে আছে দুটো। এদিকে কটা আছে? অক্সিজেন দুটো। ঠিক আছে, বোঝা যাচ্ছে তো জিনিসগুলো? সোডিয়াম, সোডিয়াম এদিকে কটা আছে? একটা। ঠিক আছে, ওইদিকে কটা হবে? সোডিয়াম, সোডিয়াম একটা। তাহলে মেইন সমস্যা তো আমাদের অক্সিজেনই করছে। ঠিক আছে, হাইড্রোজেন, 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 হ্যাঁ হাইড্রোজেন আর অক্সিজেন করছে। ঠিক আছে, তাহলে কি করতে পারি আমরা বলো তো? আগে অক্সিজেন, হ্যাঁ অক্সিজেন তো সেম আছে রে। অক্সিজেন তো দুটো, এখানে দুটো, এখানে দুটো আছে। হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেনকে কি করব? 6 এলসিএম করে নে, ঠিক আছে? তাহলে 6 যদি করি তাহলে এখানে কত আসছে? আচ্ছা 6 যদি করি তাহলে একটু দেখো, এটাকে 6 করতে হলে সমস্যা আছে একটু। এখানে তিনটে আছে না? তাহলে কোনটাকে কি নিয়ে 6 করবো? এখানে তো আচ্ছা 3 বসিয়ে দিলাম আমরা, 3s2। ঠিক আছে, কিন্তু এখানে যদি তুমি এখানে একটা আছে না, তাহলে এখানে যদি 2 2 দাও তাহলে এখানে দুটো হয়ে যাবে। আর এখানে যদি 2 দাও তাহলে চারটে হয়ে যাবে। তাহলে চারটে আর দুইটা কটা হলো? 6টা হয়ে গেল। কিন্তু অনেক জিনিস কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, সোডিয়াম চেঞ্জ হয়ে, সোডিয়াম হয়ে গেছে 2। ঠিক আছে, অক্সিজেন দেখো তো কি হয়েছে? অক্সিজেন এখানে দুটো, এখানে দুটো, অক্সিজেন চারটে হয়ে গেছে। ঠিক আছে, তাহলে অক্সিজেন চারটে। আচ্ছা এখানে 2 বসিয়ে দিতে হবে, কারণ সোডিয়াম দুটো আছে, দেখেই বোঝা যাচ্ছে জিনিসগুলো। ঠিক আছে, খুব ইজি কিন্তু, এত এত অসুবিধার কিছু নেই। তাহলে অক্সিজেনও চারটে হয়ে গেল। তাহলে অক্সিজেন এদিকে কটা হলো? এদিকে হলো দুটো, আর এদিকে হলো দুটো, চারটে। একদিকে অক্সিজেন হয়ে গেল চারটে। সোডিয়াম হলো দুটো, এদিকে সোডিয়াম হয়ে গেল দুটো। আচ্ছা, হাইড্রোজেনও 6টা হয়ে গেল, 3 গুণা 6 হয়ে গেল। অ্যালুমিনিয়াম এখানে একটা দুটো বসিয়ে দিতে হবে, তাহলে অ্যালুমিনিয়ামও দুটো হয়ে গেল। ঠিক আছে, কোনো অসুবিধা আছে? তাহলে এটাকে যদি আমরা কমপ্লিটলি আবার ভালো করে লিখি তাহলে কি লিখতে পারবো? এখানে লিখবো 2Al প্লাস 2H2O প্লাস 2NaOH gives 2NaAlO2 প্লাস 3H2O। বোঝা গেছে? প্লাস 3H2O, এই বাস। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা জিনিসটাকে ব্যালেন্স করে দেবো। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, আর কি করা যেতে পারে? এটাকে কি করা যেতে পারে? এই দুটো বলেছিলাম হোমওয়ার্ক। আচ্ছা এটা হোমওয়ার্ক করে নিও, ঠিক আছে? এটা আমি করিয়ে দিচ্ছি। জিঙ্ক, ঠিক আছে, অ্যাটম, রিয়েক্ট্যান্ট আর প্রোডাক্ট। তাহলে অ্যাটম কি কি আছে? জিঙ্ক, এই জিঙ্ক কটা আছে? এখানে একটা। এখানে কটা আছে? জিঙ্ক একটা। ঠিক আছে, হাইড্রোজেন, হাইড্রোজেন কটা আছে? হাইড্রোজেন একটা আছে। ওইদিকে কটা আছে? হাইড্রোজেন দুটো আছে, সমস্যা আছে। নাইট্রোজেন, নাইট্রোজেন কটা আছে? এদিকে, এদিকে একটা আছে। ওইদিকে কটা আছে? দুটো নাইট্রোজেন। এখানে দেখো, এখানে দুটো নাইট্রোজেন কিন্তু, NO3 হোল 2। তাহলে NO3 হোল 2 যদি থাকে তাহলে হোলের ভিতরে 2 আছে, এখানে বাইরে 2 আছে, তাহলে এনটা দুটো। আর অক্সিজেন কটা? 6টা কিন্তু এখানে অক্সিজেন। ঠিক আছে, অসুবিধা যেন না হয়, প্রবলেম যেন না হয় এখানে। তাহলে নাইট্রোজেন কটা? এখানে দুটো, আর এখানে একটা, তিনটে। ঠিক আছে, নাইট্রোজেন খুব সমস্যা। অক্সিজেন, অক্সিজেন কি করছে? অক্সিজেন কটা আছে? এখানে দুটো আছে অক্সিজেন, অক্সিজেন দুটো আছে। তাহলে এখানে অক্সিজেন কটা? 6টা। আর এখানে কটা? দুটো, 7 8টা, এখানে একটা, 9টা। ঠিক আছে, অনেকগুলো। তাহলে এখানে কি করা যেতে পারে? অক্সিজেনটাকে আগে করে নেব, চলো করে নিই অক্সিজেনটাকে। তাহলে অক্সিজেন কত আসছে? 18 আসছে এলসিএম করে, তাই তো? 18 আসছে। তাহলে 18 যদি হয় তাহলে এখানে কি করা যায়? 18 তো এখানে একসাথে দেওয়া যাবে, 9 দেওয়া যাবে, দেবো। আচ্ছা 9 দিয়ে দিই, দেখি কি হয়। ঠিক আছে, পরবর্তী সময় যদি মুছতে হয় দেখে নেব 18টা। ঠিক আছে, তাহলে 18 এখানে তো হয়ে গেল 18। আর ওইখানে 18 যদি করতে হয় তাহলে কি করে করতে পারবো? আচ্ছা আগে বাকিগুলো যে চেঞ্জ হয়েছে সেটা দেখে নাও। হাইড্রোজেন 9টা হয়ে গেছে, হাইড্রোজেন এখানের মধ্যে দুটো আছে অলরেডি। হাইড্রোজেন 9টা, 9টা তো হাইড্রোজেন করা সম্ভব না। ঠিক আছে, 9টা হাইড্রোজেন করা তো সম্ভব না। এখানে কি করা যেতে পারে? হুম, দেখি দাঁড়াও, একটু চেষ্টা করছি আমি। আরে এত সময় ধরে এই জিনিসটা করছি আর এটাই মাথাতে আসলো না জিনিসটা। তোমরাও দেখলে না, তোমরা বললে না HNO3 হবে এটা এখানে। হাই রে, এত সময় ধরে দেখছি জিনিসটা HNO3। ঠিক আছে, তার জন্যই তো ব্যালেন্স হচ্ছে না জিনিসটা। HNO3, এটা এটা তোর কি নাইট্রিক অ্যাসিড। ঠিক আছে, এটা 3 হবে। তাহলে এটা যদি 3 হয়ে যায় তাহলে এখানে কি করতে পারি? এখন অনেক কিছু বদলে যাবে, তাই তো? তাহলে এখানে যদি 3 হয়ে যায় তাহলে অক্সিজেন আছে এখানে তিনটে। আর এখানে অক্সিজেন কটা আছে? এখানে আছে 6টা, 7 8 9টা আছে 9। তাহলে 3 আর 9 এর এলসিএম কত আসছে এখানের মধ্যে? এলসিএম নেব, এলসিএম নিলে তো অনেক বড় চলে আসছে। আচ্ছা একটা কমন নাম্বার
চেষ্টা করি এখানে আমাদের এলসিএম না করে। ঠিক আছে, আমি একটা বসিয়ে দেখি, দেখো কি হয়। এখানে যদি 4টে বসাই তাহলে কি হচ্ছে, এখানে 12টা আসছে, তাই তো? তাহলে এখানে হাইড্রোজেন হয়ে যাচ্ছে 4টে। কেন আমি 4 বসিয়েছি? কারণ এখানে হাইড্রোজেনটাকে মিলানো যাবে তার জন্য। ঠিক আছে, এখানে 2টো আছে। তাহলে এখানে 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 2টো অক্সিজেন হলো, এখানে 2টো অক্সিজেন, আর নাইট্রোজেন এখানে 4টে হলো, তাহলে এখানেও 4 বসাতে হবে। তাহলে এখানে অক্সিজেন কটা হলো? 8টে হলো। 8 2 10 হলো। ঠিক আছে, আর এখানে কটা হলো? এখানে কটা হলো নাইট্রোজেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাইট্রোজেন এখানে 4 বসাবো কেন? এখানে 2টো আছে, তো 2টো বসিয়ে দিলে হবে। ঠিক আছে, এখানে 2টো নাইট্রোজেন আছে না, তাহলে 2টো দিয়ে দিলাম, 4টে হয়ে গেল। তাহলে এখানে হলো 2 দুগুণা 4। ঠিক আছে, 4টে হলো, 4 2 6 হলো, আর এখানে 3 দুগুণা 6 হলো। ঠিক আছে, 3 দুগুণা 6, তাহলে এই তো মিলে যাচ্ছে। তাহলে এখানে জিঙ্ক কতটা আছে আমাদের? জিঙ্ক আছে একটা, ওইদিকেও একটা। হাইড্রোজেন কটা আছে? হাইড্রোজেন এখানে আছে 4টা, ওইদিকে কটা আছে হাইড্রোজেন? 4টা। অক্সিজেন কটা আছে? অক্সিজেন এখানে আছে 12টা। ওইদিকে অক্সিজেন কটা আছে? ওইদিকে অক্সিজেন কটা আছে? 3 দুগুণা 6, আর এদিকে হলো 2 দুগুণে 4, আর এদিকে হলো 2। ঠিক আছে, মানে 3 2 যা 6, 2 2 যা 4, আর 2 1 যা 2, তাহলে 6 4 10 2 12, 12টা হলো। ঠিক আছে, নাইট্রোজেন এখানে কটা আছে? এখানে 4টে। নাইট্রোজেন এখানে কটা আছে? 4টে আছে। এখানে কটা আছে নাইট্রোজেন? 2টো, আর এদিকে 2টো, 4টে। ঠিক আছে, দিস ইজ দ্য ব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশন। যদি প্রশ্ন বল থাকে কি করে করবো বলো? তো সেটার জন্যই, ঠিক আছে, HNO3 হবে এটা। ঠিক আছে, আচ্ছা, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। দেখি আমি এটা ঠিক আছে নাকি, CO2 NO2 H2O। ঠিক আছে, এটা তোমরা কমেন্ট সেকশনে আমাকে বলবে যে এখানে কয়টা নাইট্রোজেনের সাথে কি লেগেছে, বা কয়টা নাইট্রোজেন লেগেছে, বা কত হয়েছে, বা রিয়েকশনটা তোমরা কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবে। নেক্সট, অনেক সময় নষ্ট হয়ে গেছে এখানে। টাইপস অফ কেমিক্যাল রিয়েকশনস। হোয়াট আর দ্য টাইপস অফ কেমিক্যাল রিয়েকশনস? আমরা এখন কেমিক্যাল রিয়েকশন কি করে বের করতে হয় জানি, যে একটা রিয়েকশন দেখে বলে দিতে পারবো কি করে একটা রিয়েকশন কেমিক্যাল রিয়েকশন। বাট সেই কেমিক্যাল রিয়েকশনের যে টাইপসগুলো আছে সেগুলো আমাদের পড়তে হবে। তাহলে সবচেয়ে প্রথম কি আছে? কম্বিনেশন রিয়েকশনস। ঠিক আছে, হোয়াট ডু ইউ মিন বাই কম্বিনেশন রিয়েকশন? দুটো রিয়েকশন যখন কম্বাইন হয়, মনে করো এ তার সাথে বি মিক্সড হচ্ছে, মিশে সি তৈরি হচ্ছে, দিস ইজ হোয়াট কম্বিনেশন রিয়েকশন। ডিকম্পোজিশন রিয়েকশন কি হবে? ডিকম্পোজিশন রিয়েকশন একটা জিনিস ভেঙে দুটো আলাদা আলাদা জিনিস তৈরি হচ্ছে। ঠিক আছে, ডিকম্পোজার্স আমরা বলি না? হোয়াট আর ডিকম্পোজার্স? ডেড এন্ড ডিকেইং অ্যানিমালস গুলোকে যে খায় তাদেরকে কি বলি? ডিকম্পোজার্স বলি। মানে ওই যে ব্যাকটেরিয়া, বিভিন্ন রকম ব্যাকটেরিয়া আছে, তাহলে ডিকম্পোজার্স কি করে? বড় বড় যে অ্যামাইনো অ্যাসিড গুলো আছে এগুলোকে ভেঙে সিম্পল অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট করে। ঠিক আছে, তাহলে এখানে মনে করো একটা জিনিস আছে এ, সেটাকে ভেঙে মনে করো আমরা বি আর সি দুটো আলাদা জিনিস তৈরি করলাম। ঠিক আছে, ডিকম্পোজিশন রিয়েকশন। ডিসপ্লেসমেন্ট রিয়েকশন কি হবে? ডিসপ্লেসমেন্ট রিয়েকশন, মনে করো এর সাথে আমি রিয়েক্ট করছি বিসি কে। ঠিক আছে, তখন এ কি করলো? এ আমাদের বি কে সরিয়ে দিল। আমরা আগে একটা রিয়েকশন দেখেছিলাম না, জিঙ্ক কি করছে? হাইড্রোজেনকে সরিয়ে দিচ্ছে, সেম রিয়েকশন। তাহলে এ কি করলো? বি কে সরিয়ে দিয়ে সির সাথে রিয়েক্ট করে নিল, আর বি একা একা বসে থাকলো। তাহলে দিস ইজ হোয়াট ডিসপ্লেসমেন্ট রিয়েকশন। হোয়াট ডু মিন বাই ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়েকশন? ডাবল ডিসপ্লেসমেন্ট কি হবে? ডাবল ডিসপ্লেসমেন্ট হবে এরকম। ঠিক আছে, এ বি প্লাস মনে করো সিডি, তখন এ কি করবে? এ আমাদের সি কে সরিয়ে দেবে। সি কে সরিয়ে কি করবে? এডির সাথে রিয়েক্ট করবে। ঠিক আছে, এডির সাথে রিয়েক্ট করবে, কি একটা বলি আর একটা লিখি, এডির সাথে রিয়েক্ট করবে। আর এখানে কি হবে আমাদের? এখানে আমাদের কি হবে? সিটা বি এর সাথে রিয়েক্ট করে নেবে। ঠিক আছে, সিবি তৈরি করবে। ঠিক আছে, বিসি কিন্তু হবে না, সিবি তৈরি হবে। ঠিক আছে, জিনিসগুলো বোঝাবো কেন এই জিনিসগুলো হবে না, সির সাথে বি হবে। আচ্ছা, আর অক্সিডেশন রিডাকশন, এটা যখন কনসেপ্টে আসবো তখনই তোমাদেরকে বোঝাবো। ঠিক আছে, অক্সিডেশন রিডাকশন। আচ্ছা, তাহলে এখন দেখি কি বলছে আমাদেরকে। সবচেয়ে প্রথম হলো combination reaction. What do you mean by combination reaction? Those reaction in which two or more substances combine to form a single substance is known as combination reaction. Example কি আছে এখানের মধ্যে? ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম কার সাথে রিয়েক্ট করছে রে? অক্সিজেনের সাথে। তার মানে কি? ইট বার্নস ইন দ্য প্রেজেন্স অফ অক্সিজেন। এটাকে বলি আমরা ম্যাগনেসিয়াম রিবন। ঠিক আছে, ম্যাগনেসিয়াম রিবনকে যখন অক্সিজেনের প্রেজেন্সে ওকে যখন আমরা বার্ন করি, ঠিক আছে, ম্যাগনেসিয়াম রিবনকে যখন আমরা বার্ন করি, ম্যাগনেসিয়াম রিবন কিন্তু নর্মালি বার্ন হয় না, কারণ ম্যাগনেসিয়াম যখনই আমরা রেখে দিই সে অক্সিজেনের একটা লেয়ার পড়ে যায় ম্যাগনেসিয়ামের উপরে, তখন আমাদের কি করতে হয়? এটাকে শিরিষ কাগজ দিয়ে ঘষে নিতে হয় আর কি, স্যান্ড পেপার যেটাকে আমরা বলি। তো স্যান্ড পেপার দিয়ে তুমি যখন এটাকে ঘষে নেবে, ঘষে নিয়ে তখন সেটাকে যদি তুমি আগুনের মধ্যে দাও, ঠিক আছে, ফ্লেমের মধ্যে দাও, তখন সে অক্সিজেনের সাথে রিয়েক্ট করে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করে। তাহলে ম্যাগনেসিয়াম বার্নস ইন অক্সিজেন, প্রডিউসেস ম্যাগনেসিয়াম অক্সাইড। দিস ইজ এক্সাম্পল অফ হোয়াট? কম্বিনেশন রিয়েকশন। নেক্সট হলো কি? হাইড্রোজেন বার্নস ইন অক্সিজেন টু ফর্ম ওয়াটার।
হাইড্রোজেন যখন ওয়াটার অক্সিজেনের মধ্যে বার্ন হয় তখন কি তৈরি করে? ওয়াটার তৈরি করে। দুটো জিনিস রিয়েক্ট করছে আর একটা জিনিস প্রডিউস করছে। দিস ইজ অ্যান এক্সাম্পল হোয়াট? কম্বিনেশন রিঅ্যাকশন। আচ্ছা, কম্বিনেশন রিঅ্যাকশনের মধ্যে আবার দুটো টাইপ আছে। একটা হলো এন্ডোথার্মিক রিঅ্যাকশন আর একটা হলো এক্সোথার্মিক রিঅ্যাকশন। হোয়াট ডু ইউ মিন বাই এন্ডোথার্মিক রিঅ্যাকশন? এন্ডোথার্মিক রিঅ্যাকশন হলো এমন একটা রিঅ্যাকশন যার মধ্যে হিটের প্রয়োজন হয়। ঠিক আছে, যে রিঅ্যাকশনটার মধ্যে হিট উল্টো আমাদের দিতে হয়, ঠিক আছে, দিয়ে রিঅ্যাকশনটাকে করাতে হয়, দিস টাইপ অফ রিঅ্যাকশন ইজ নোন এজ এন্ডোথার্মিক রিঅ্যাকশন, দ্য কেমিক্যাল রিঅ্যাকশন ইন হুইচ হিট ইজ অ্যাবজর্বড। ঠিক আছে, যেখানে হিট অ্যাবজর্ব হয়ে যায় এটাকে বলি আমরা এন্ডোথার্মিক রিঅ্যাকশন। এক্সাম্পল কিরকম? যদি আমরা কার্বনকে সালফার ভেপর দিয়ে পাস করি, ঠিক আছে, when সালফার ভেপর ইজ পাসড ওভার রেড হট কার্বন ডাইসালফাইড, এখানে কি তৈরি হচ্ছে? কার্বন ডাইসালফাইড তৈরি হচ্ছে, is produced and heat is absorbed এবং 23,000 ক্যালোরি হিট কি হয়? অ্যাবজর্ব হয়ে যায়। বুঝতে পেরেছো? তাহলে যে রিঅ্যাকশনের মধ্যে হিট দিতে হয় দিস ইজ নোন এজ এন্ডোথার্মিক রিঅ্যাকশন। এন্ডোথার্মিক মানে কি? হিট দিতে হচ্ছে। আর হোয়াট ডু ইউ মিন বাই এক্সোথার্মিক রিঅ্যাকশন? যে রিঅ্যাকশনের মধ্যে হিট ইভলভ হয়, দ্য রিঅ্যাকশন ইন হুইচ হিট ইজ ইভলভ। দুটোটার মধ্যে টেম্পারেচার চেঞ্জ হবে, ঠিক আছে, একটা হয়তো বা ঠান্ডা হয়ে যাবে, একটা গরম হয়ে যাবে। বুঝতে পেরেছো জিনিসটা? দ্য রিঅ্যাকশন ইন হুইচ হিট ইজ ইভলভ ইজ নোন এজ এন্ডোথার্মিক রিঅ্যাকশন। সেম আমাদের এক্সাম্পল, ওই যে আমাদের হিট টেম্পারেচার চেঞ্জ ছিল, সেম এক্সাম্পলটা এখানে আবার দিয়েছি। ক্যালসিয়াম অক্সাইড, এটাকে কি বলি? এটাকে আমরা বলি কুইকলাইম। ঠিক আছে, কি বলি এটাকে? কুইকলাইম। কুইকলাইম যখন জলের সাথে রিয়েক্ট করে তখন কি তৈরি করে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এটাকে কি বলি? এটাকে বলি আমরা স্ল্যাক লাইমড। এবং স্ল্যাক লাইমের সাথে প্রচুর পরিমাণে হিট রিলিজ হয়। এগুলা জিনিস তোমাদের ঘরের মধ্যে তোমাদের বড় মা, দিদা, দাদু বা বাবা ওনাদেরকে জিজ্ঞেস করলে তোমরা এগুলার উত্তর পেয়ে যাবে। আমরা কি করি? একটা মাটির হাঁড়ির মধ্যে কিছু চাকা চুন দিয়ে, যেটাকে আমরা কি বলি? কুইকলাইম বলি। চাকা চুন দিয়ে একটু জল দিয়ে রেখে দিলে একটু পরে দেখা যায় ওই মানে সলিউশনটার মধ্যে থেকে কি বেরোচ্ছে? মানে এরকম বাবলস বেরোচ্ছে। গরম যখন কোনো জিনিসকে আমরা বয়েলে বসাই, গরম হলে যেরকম বাবলস বেরোয় সেরকম বাবলস বেরোচ্ছে। তার মানে কি? এখানে হিট ইভলভ হচ্ছে। বুঝতে পারছো জিনিসটা? এবং কন্টেনারটাকে তুমি ধরে দেখো, হালকা টাচ করে ধরে দেখো, কন্টেনারটা কি হচ্ছে? প্রচন্ড গরম হয়ে যাচ্ছে। বুঝতে পারছো জিনিসটা? আচ্ছা, বোঝা গেছে জিনিসটা তাহলে? তো মানে এন্ডোথার্মিক আর এক্সোথার্মিক বোঝা গেছে তো? এন্ডোথার্মিক মানে কি? যেখানে হিটের প্রয়োজন হয়, আর এক্সোথার্মিক কি? যেখানে হিট ইভলভ হয়। ঠিক আছে? আচ্ছা, নেক্সট কি আছে এখানের মধ্যে দেখো। নেক্সট, এটা কিন্তু কম্বিনেশনের টাইপসের মধ্যে আমরা পড়েছি। ঠিক আছে, তো এখানে আলাদা একটা রিঅ্যাকশন তোমাকে দেওয়া হয়েছে। এই রিঅ্যাকশনটা ইম্পর্টেন্ট, তোমাদের এক্সামের মধ্যে আসে, তার জন্য এটা দেওয়া হয়েছে। হোয়াট হ্যাপেন্স when ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ইজ এক্সপোজ টু এয়ার? তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটা কি? ওই যে একটু আগে পেলাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, পেলাম না একটু আগে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কোথা থেকে? ক্যালসিয়াম অক্সাইডের সাথে রিয়েক্ট করে। তাহলে এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে যদি আমরা এয়ারের মধ্যে এক্সপোজ করে রেখে দিই, তাহলে এয়ারের মধ্যে কি কি গ্যাস পাওয়া যায় রে? এয়ারের মধ্যে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়, এয়ারের মধ্যে অক্সিজেন পাওয়া যায়, নাইট্রোজেন পাওয়া যায়। তাহলে আমরা কি দেখবো এখানের মধ্যে? ওই যে এয়ারের মধ্যে কার্বন ডাইঅক্সাইডটা পাওয়া যায়, সেই কার্বন ডাইঅক্সাইডের সাথে আমাদের ক্যালসিয়াম হাইড্রোক্সাইড রিয়েক্ট করে নেয় এবং রিয়েক্ট করে ক্যালসিয়াম কার্বনেট তৈরি করে। বোঝা গেছে? ক্যালসিয়াম কার্বনেট তৈরি করে। সেই ক্যালসিয়াম কার্বনেটটাকে আমরা কি বলি জানো? এটাকেই আমরা বলি যে শাইনি অ্যাপিয়ারেন্স, মানে শাইনি অ্যাপিয়ারেন্স বা হোয়াইট কালার যে শাইনি অ্যাপিয়ারেন্সটা দেয়, সেটা কেন দেয়? সেই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে মানে যখন আমরা ওয়ালের মধ্যে লাগাই, অনেকে বলে না ওই যে চুন চুন যে লাগায়, ঠিক আছে, চুন যে কালার লাগায় অনেকে ওয়ালের মধ্যে, বিভিন্ন ধরনের গভর্নমেন্ট বিল্ডিং এর মধ্যে তোমরা দেখবে যে চুনের একটা লেপ দেওয়া আছে। ঠিক আছে, চুনের প্রলেপ, মানে চুনটাকে আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রাখলো, মানে ইয়েটাকে, কুইক লাইমটাকে, এবং স্লেক লাইম যেটা হলো পরের দিন সকালে এটাকে ব্রাশ দিয়ে ইউজ করে পেইন্ট করলো। তো এটা যখন পেইন্ট করা হয় তখন দেখবে মানে কালারটা একদম ফেড থাকবে, হোয়াইট কালার সেই রকম হোয়াইট থাকবে না, বা সেই রকম হোয়াইটিশ কালার থাকবে না, ফেড থাকবে। কিন্তু কিছু সময় পরে দেখা যায় কি সেটা খুব বেশি হোয়াইট হয়ে গেছে। সেটাকে কি বলি আমরা? সেটাকে হোয়াইট ওয়াশিং বলি। তোমাদের একটা কোশ্চেন আসে, হোয়াট ডু মিন বাই হোয়াইট ওয়াশিং? ঠিক আছে, হোয়াইট ওয়াশিং হলো এই জিনিসটাই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে, যে লিকুইডটা, সেটাকে যখন আমরা এক্সপোজ করি এয়ারের মধ্যে, মানে এটা যখন আমি পেইন্ট করে লাগিয়ে রাখবো, তো পেইন্ট করে লাগিয়ে রাখার মানে কি? এয়ারের যে এয়ার যে কার্বন ডাইঅক্সাইড আছে সেটা গিয়ে ওর সাথে রিয়েক্ট করবে। তাহলে এটার সাথে রিয়েক্ট করলে এটার কালারটা কি করবে? আরো এনহান্স করে দেবে, হোয়াইট কালার করে দেবে। কেন? কারণ এই ক্যালসিয়াম কার্বনেটটা তৈরি হচ্ছে তার জন্য। বুঝতে পেরেছো জিনিসটা? এই ক্যালসিয়াম কার্বনেটের জন্যই আমাদের হোয়াইট ওয়াশিং বিষয়টা হয়, বা ওয়ালের মধ্যে শাইনি অ্যাপিয়ারেন্সটা দেখা যায়। বোঝা গেছে জিনিসটা? আচ্ছা,
নেক্সট কি ডিকম্পোজিশনস, প্রথম আমরা কি করলাম কম্বিনেশন, এখন কি ডিকম্পোজিশন। হোয়াট ইজ ডিকম্পোজিশন? অপোজিট অফ কম্বিনেশন। কম্বিনেশন মানে কি জোড়া লেগে নতুন জিনিস তৈরি হচ্ছে, দুটো জিনিস জোড়া লেগে নতুন হচ্ছে, এখানে কি একটা জিনিস ভেঙে দুটো আলাদা আলাদা হচ্ছে। দোজ রিয়েকশন ইন হুইচ এ কম্পাউন্ড স্প্লিটস আপ ইন্টু টু অর মোর সিম্পলার সাবস্টেন্সেস আর কল্ড ডিকম্পোজিশন রিয়েকশন। যে রিয়েকশনের মধ্যে একটা জিনিস ভেঙে দুটো আলাদা আলাদা জিনিস হচ্ছে সেটাকে বলবো আমরা ডিকম্পোজিশন রিয়েকশনস। এক্সাম্পল কি দিয়েছে? ক্যালসিয়াম কার্বনেট, কোথায় ক্যালসিয়াম কার্বনেট? এই যে হোয়াইট ওয়াশে, ঠিক আছে। তো ক্যালসিয়াম কার্বনেটকে তুমি যদি আবার হিট করো, ঠিক আছে, হিটের সিম্বল এটা, আমরা কেমিক্যাল রিয়েকশনের মধ্যে হিটের সিম্বল এটা দিই, ডেল্টা সিম্বলটা। তাহলে ক্যালসিয়াম কার্বনেটকে তুমি যদি আবার হিট করো তাহলে এখানের মধ্যে আবার সেই ক্যালসিয়াম অক্সাইডটা পাবে আর তার সাথে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তুমি পাবে। তাহলে ক্যালসিয়াম কার্বনেটকে আমি কি করছি? হিট দিয়ে দুটো আলাদা আলাদা জিনিসে স্প্লিট আপ করে দিচ্ছি। দিস ইজ হোয়াট ডিকম্পোজিশন রিয়েকশন। আরেকটা এক্সাম্পল কি হতে পারে? কেসিএল অতি পটাশিয়াম ক্লোরেট, ঠিক আছে, পটাশিয়াম ক্লোরেটকে কি করছি আমরা? সিমিলারলি হিট দিচ্ছি। তাহলে পটাশিয়াম ক্লোরেটকে যখন আমরা হিট দেব তখন এখানে কি তৈরি হবে? পটাশিয়াম ক্লোরাইড, কেসিএল, ঠিক আছে, পটাশিয়াম ক্লোরাইড তৈরি হবে আর তার সাথে অক্সিজেন কিছু বেরিয়ে আসবে, অক্সিজেন গ্যাস হিসাবে ইভলভ হবে, মানে এখান থেকে এক্সট্রা যে অক্সিজেনগুলো আছে সেগুলাই বেরিয়ে গেল আর কি। এখানের মধ্যে যে কার্বন ডাইঅক্সাইডগুলো ছিল সেই কার্বন ডাইঅক্সাইডগুলো এখান থেকে বেরিয়ে গেছে। বুঝতে পেরেছো জিনিসটা? হিট দিলে এখান থেকে ইভলভ হয়ে গ্যাসগুলো বেরিয়ে আসছে। তাহলে দিস ইজ অলসো অ্যান এক্সাম্পল অফ হোয়াট ডিকম্পোজিশন রিয়েকশন। বোঝা গেছে? একটা জিনিস ভেঙে দুটো আলাদা আলাদা জিনিস তৈরি হচ্ছে। ক্লিয়ার? নেক্সট নেক্সট কি দিয়েছে? টাইপস অফ ডিকম্পোজিশন। ডিকম্পোজিশনের যে টাইপসগুলো, টাইপস কি কি আছে এখানের মধ্যে? থার্মাল ডিকম্পোজিশন, ইলেকট্রোলাইটিক ডিকম্পোজিশন আর ফটোলাইটিক ডিকম্পোজিশন। থার্মাল ডিকম্পোজিশন কি? একটু আগে যে জিনিসটা দেখলাম আমরা, মানে হিট দিয়ে ডিকম্পোজিশন হচ্ছে, দিস ইজ নোন এজ হোয়াট থার্মাল ডিকম্পোজিশন। ইলেকট্রোলাইটিক ডিকম্পোজিশন কি? যেখানে ইলেকট্রিসিটি ব্যবহার করে আমরা ডিকম্পোজিশন করছি সেটাকে বলছি আমরা ইলেকট্রোলাইটিক ডিকম্পোজিশন। হোয়াট ডু মিন বাই ফটোলাইটিক ডিকম্পোজিশন? যেখানে লাইট ব্যবহার করে কোনো একটা জিনিস স্প্লিট আপ হচ্ছে সেটাকে বলছি আমরা ফটোলাইটিক ডিকম্পোজিশন। তাহলে সবচেয়ে প্রথম কি আসবে আমাদের? থার্মাল ডিকম্পোজিশন। হোয়াট ডু মিন বাই থার্মাল ডিকম্পোজিশন? যখন একটা জিনিস ভেঙে, যখন একটা জিনিস ভাঙবে কিসের প্রেজেন্সে? হিটের প্রেজেন্সে। মানে আমরা থার্মাল হিট দিয়ে একটা জিনিসকে ভেঙে দুটো আলাদা আলাদা জিনিস তৈরি করছি, দুটো বা তিনটে বা চারটে আলাদা জিনিস হতে পারে। দিস ইজ নোন এজ হোয়াট থার্মাল ডিকম্পোজিশন। যেমন এখানে কি আছে? লেড নাইট্রেট। লেড নাইট্রেটকে আমরা হিট দিলে কি তৈরি হচ্ছে? লেড অক্সাইড, ঠিক আছে, আর কি তৈরি হচ্ছে? নাইট্রোজেন ডাইঅক্সাইড, আর এখানে অক্সিজেন তৈরি হচ্ছে, ঠিক আছে। এখানে লেড মনোক্সাইড বলি এটাকে, ঠিক আছে। মনোক্সাইড কেন? একটা অক্সিজেন তার জন্য, ঠিক আছে। কি বলি এটাকে? লেড মনোঅক্সাইড, ঠিক আছে, একটা অক্সিজেন তার জন্য। আচ্ছা, কি বলেছে? ইন দিস রিঅ্যাকশন দ্য কালারলেস কম্পাউন্ড। আচ্ছা, এই যে বিষয়গুলো না, এই বিষয়গুলো খুব বেশি ইম্পর্টেন্ট। এই যে নিচের যে তোমার কি বলে এটাকে এক্সপ্লেনেশনটা, কেন জানো এক্সপ্লেনেশনটা ইম্পর্টেন্ট? আমি বলছি, আমি এটা পড়ে তারপর বলছি। ইন দিস রিঅ্যাকশন দ্য কালারলেস কম্পাউন্ড lead nitrate forms a yellow compound lead monoxide and brown fumes of nitrogen dioxide gas are evolved। তোমাকে সিবিএসসির মধ্যে, বিশেষ করে সিবিএসসির মধ্যে যখন কোয়েশ্চেনগুলো দেয় জানো কিরকম করে দেয়? এখানে বলবে এ কালারলেস কম্পাউন্ড, ঠিক আছে, এ কালারলেস মেটালিক কম্পাউন্ড। এখানে বলবে ওই যে লেড নাইট্রেট, লেডটা তো মেটাল, তো বলবে এ কালারলেস মেটালিক কম্পাউন্ড ইজ হিটেড বা ইজ এক্সপোজড টু বলতে পারো সানলাইট, এয়ার বা যে কোনো কিছু বলতে পারে, বা ইজ ডিকম্পোজড বলতে পারে। ডিকম্পোজ টু প্রডিউসড এ ইয়েলো কালার কম্পাউন্ড অ্যান্ড এ ব্রাউন ফিউমস, ঠিক আছে। এখন বলবে আইডেন্টিফাই দ্য ব্রাউন ফিউম গ্যাস অ্যান্ড দ্য ইয়েলো কালার কম্পাউন্ড। তাহলে তোমার এখানের মধ্যে ওই ইয়েলো কালার কম্পাউন্ডটার নামটা লিখতে হবে যে এটা লেড মনোক্সাইড হবে, আর ব্রাউন কালার যেটা এটা নাইট্রোজেন ডাইঅক্সাইড। বুঝতে পারছো? নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস। তো এই ধরনের রিয়েকশনের মধ্যে তোমার রেজাল্টে যে জিনিসগুলো আসে সেগুলোকে মনে রাখা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যে লেড মনোক্সাইডটা ইয়েলো কালার হয় আমাদের এটা মনে রাখাটা খুব প্রয়োজন। আর যে আমাদের এখানের মধ্যে নাইট্রোজেন ডাইঅক্সাইডটা হয়েছে সেটা কিরকম হয়েছে? সেটা হয়েছে ব্রাউন ফিউমস, ঠিক আছে, ব্রাউন কালারের, মানে ব্রাউন রং দিয়ে আমাদের নাইট্রোজেন ডাইঅক্সাইডটা বেরিয়ে গেছে। এবং লেড নাইট্রেটটা সেটা কিরকম? সেটা কালারলেস। বোঝা গেছে? তো এই যে ক্যারেক্টারিস্টিক্সগুলো, এই ক্যারেক্টারিস্টিক্সগুলো কিন্তু তোমাদের মনে রাখাটা খুব বেশি প্রয়োজন, কারণ এক্সামে ওই রকমভাবেও কোয়েশ্চেন করতে পারে, বা সাধারণত আমি দেখেছি যে কোয়েশ্চেনগুলো করে। হোয়াট ইজ ইলেকট্রোলাইটিক ডিকম্পোজিশন? ইলেকট্রোলাইটিক ডিকম্পোজিশন কিরকম হবে? ইলেকট্রিসিটি পাস করে একটা জিনিসকে স্প্লিট আপ করা। এটা সবচেয়ে বেস্ট এক্সাম্পল কি? এটা সবচেয়ে বেস্ট এক্সাম্পল হলো ইলেকট্রোলাইসিস অফ ওয়াটার। ইলেকট্রোলাইসিস অফ ওয়াটারটা কি দেখো, এখানে এটা তো আছেই,
ডায়াগ্রামটা তো আছে, ডায়াগ্রামটা থাকুক, আমি আলাদা করে তোমাদেরকে এঁকে বুঝিয়ে দিচ্ছি। তাহলে মনে করো আমি একটা কন্টেনার নিলাম, সেই কন্টেনারের মধ্যে দুটো ইলেকট্রোড নেব আমি, ঠিক আছে, দুটো ইলেকট্রোড নেব। কি নেব? ইলেকট্রোড। কি ইলেকট্রোড? পজিটিভ ইলেকট্রোড এবং নেগেটিভ ইলেকট্রোড। কিভাবে পজিটিভ ইলেকট্রোড নেগেটিভ ইলেকট্রোড বানাবো? সেটা বানানোর একটাই পদ্ধতি, এটা হলো ইলেকট্রিসিটি দিয়ে, ঠিক আছে। তাহলে এরকম করে আমি একটা সেলের সাথে এরকম করে কানেক্ট করে দিলাম, বা ব্যাটারির সাথে আমি কানেক্ট করে দিলাম। তাহলে এই ব্যাটারির যে লম্বা যে টানটা দিই এটাকে আমরা কি বলি? পজিটিভ টার্মিনাল। আর ছোটটাকে বলি আমরা নেগেটিভ টার্মিনাল। আমরা যখন ইলেকট্রিসিটি চ্যাপ্টারটা পড়বো তখন জিনিসগুলো দেখবে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তাহলে এই পজিটিভ টার্মিনালটাকে কি বলি? যেটা কানেক্টেড আছে রডটার সাথে, এটাকে আমরা বলি অ্যানোড। কি বলি এটাকে? অ্যানোড বলি। আর এই যে নেগেটিভটা কানেক্টেড আছে এটাকে কি বলি? এটাকে বলি আমরা ক্যাথোড। কি বলি? ক্যাথোড। আচ্ছা, এখানে কার মধ্যে এটাকে ডুবানো হয়েছিল? ওয়াটারের মধ্যে। কার মধ্যে? ওয়াটারের মধ্যে ডুবানো হয়েছিল। তাহলে ওয়াটারটা কি? ওয়াটার হলো H2O। আচ্ছা, এটার সাথে কিছু ইম্পিউরিটিস আমরা মেশাবো। এটার সাথে কিছু ইম্পিউরিটি মেশাবো। কি মেশাবো? মনে করো সালফিউরিক অ্যাসিড মিশিয়ে দেবো, H2SO4, সালফিউরিক অ্যাসিড মিশিয়ে দিলাম। তাহলে হালকা একটু ইম্পিউরিটি মিশিয়ে দিলাম যাতে করে আমাদের ওয়াটারটা ভেঙে যেতে পারে, জলটা যাতে আয়নসে ব্রেকডাউন হতে পারে। তাহলে জলটা যখন আয়নসে ব্রেকডাউন হবে তখন কি আয়নসে ব্রেকডাউন হবে? H প্লাস আয়ন আর OH মাইনাস আয়নে ব্রেকডাউন হবে, ঠিক আছে। H প্লাস আয়ন আর OH মাইনাস আয়নে ব্রেকডাউন হবে। তাহলে এখন এটা কি? এটা হলো আমাদের অ্যানোড, আর এটা কি? এটা হলো আমাদের ক্যাথোড। তাহলে এই যে H প্লাস আয়ন আর এই যে OH মাইনাস আয়ন, এই আয়নসগুলোরও কিছু নাম আছে। H প্লাস আয়নকে আমরা কি বলি জানো? H প্লাস আয়নকে আমরা বলি কি? কি বলি এটাকে? ক্যাটায়ন, ঠিক আছে, এটাকে বলি আমরা ক্যাটায়ন, এটাকে বলি ক্যাটায়ন। আর OH মাইনাসকে কি বলি? এটাকে বলি অ্যানায়ন। কেন বলি আমি বলছি, একটু দাঁড়াও, ঠিক আছে। এখন দেখো ক্যাথোড যে বিষয়টা, ক্যাথোডটা কি? ক্যাথোডটা হলো নেগেটিভ চার্জ। এই যে নেগেটিভের সাথে ওর সাথে কানেকশন, ঠিক আছে, এটা হলো নেগেটিভের সাথে কানেকশন। আর অ্যানোডটা কি? অ্যানোডটা হলো আমাদের পজিটিভ চার্জ। ক্লিয়ার? তাহলে এই যে ক্যাথোডটা, ক্যাথোডের মধ্যে আসবে কে? মানে নেগেটিভের সাথে কে আসে? নেগেটিভ কাকে অ্যাট্রাক্ট করে? পজিটিভকে অ্যাট্রাক্ট করে। আর পজিটিভ কাকে অ্যাট্রাক্ট করে? নেগেটিভকে করে। এটা তো আমরা হালকা মানে মোটামুটি বিষয়টা জানি, ঠিক আছে, যে নেগেটিভ চার্জ পজিটিভকে অ্যাট্রাক্ট করে আর পজিটিভ নেগেটিভকে করে, পজিটিভ নেগেটিভ মিলে নিউট্রাল হয়ে যায়, জানি তো জিনিসটা। তাহলে এখানে ক্যাথোড যে, সে কাকে অ্যাট্রাক্ট করবে? সে করবে আমাদের পজিটিভকে, তার জন্য তার নাম হয়ে গেছে ক্যাটায়ন। বোঝা গেছে জিনিসটা? তাহলে ক্যাথোড থেকে নামটা এসছে ক্যাটায়ন, মানে ওই পজিটিভটাকে ক্যাটায়ন বলছি। আর ওই যে এখানের মধ্যে আমাদের অ্যানোড আছে, সে কেমন? সে হলো আমাদের পজিটিভ চার্জ। তাহলে অ্যানোড যদি পজিটিভ চার্জ হয়, সে কাকে টানবে? সে টানবে আমাদের নেগেটিভকে, তার জন্য তার নাম হলো অ্যানায়ন। বোঝা গেছে জিনিসটা? তার জন্য তার নাম হলো অ্যানায়ন। তাহলে এখানে কি হবে? ওয়াটার স্প্লিট আপ হবে, ঠিক আছে। কিসে স্প্লিট আপ হবে? H প্লাস আয়ন আর OH মাইনাস আয়ন। তাহলে এই যে H প্লাস আয়নটা সে কার কাছে যাবে? সে যাবে আমাদের নেগেটিভের কাছে। বোঝা গেছে? আর এই যে OH মাইনাস আয়নটা সে কার কাছে যাবে? সে যাবে পজিটিভের কাছে। এখন যখন H প্লাস যাবে আমাদের নেগেটিভের কাছে, H প্লাস মানে কি? H প্লাস মানে, H প্লাস মানে হলো তা যার কাছে ইলেকট্রন কম থাকে, ঠিক আছে। এগুলা কিছু কিছু জিনিস আছে যেগুলা মানে পরে আমি তোমাদেরকে বোঝাবো, এখন মানে নেই জিনিসগুলো। তাহলে H প্লাস এখন আপাতত জিনিসগুলো মাথাতে রাখো, যে H প্লাস কখন হয়? যখন একটা হাইড্রোজেন একটা ইলেকট্রন দিয়ে দেয়, ঠিক আছে। একটা হাইড্রোজেনের মধ্যে কয়টা ইলেকট্রন থাকে? একটাই থাকে। তাহলে ও যখন ওই ইলেকট্রনটা দিয়ে দেবে, মানে হাইড্রোজেন মাইনাস ইলেকট্রন, তখন হাইড্রোজেন কি হয়ে যাবে? H প্লাস হয়ে যাবে। তাহলে ও এখন H প্লাস অবস্থায় আছে, তার মানে কি? ওর কাছে ইলেকট্রন কম আছে, তার জন্য ও যাবে কার কাছে? ক্যাথোডের কাছে। কেন? কারণ ক্যাথোডের কাছে প্রচুর পরিমাণে ইলেকট্রন থাকে। তাহলে H প্লাস যখন ক্যাথোডের কাছে যাবে ইলেকট্রন নিতে, তাহলে H প্লাস ওইখানে যাবে। তাহলে H প্লাস যখন একটা ইলেকট্রন নিয়ে নেবে, তাহলে H প্লাস কি করবে? H প্লাস একটা ইলেকট্রন নিয়ে নেবে। তাহলে নিয়ে নিলে ও কি হয়ে যাবে? আবার H অ্যাটম হয়ে যাবে। বোঝা যাচ্ছে জিনিসটা? তাহলে H প্লাস, একটা H প্লাস মনে করো ওর কাছে গেল, তাহলে গিয়ে একটা ইলেকট্রন নিল, তাহলে কি হয়ে গেল? H হয়ে গেল। সিমিলারলি আরেকটা H প্লাস মনে করো আসলো, সেও গেল, সে গিয়ে আরেকটা ইলেকট্রন নিল, তাহলে কি হয়ে গেল? H অ্যাটম হয়ে গেল। তাহলে এই যে দুটো H অ্যাটম আমরা পেলাম, এই যে দুটো H অ্যাটম পেলাম, এই H অ্যাটম, এই H অ্যাটম, ওরা দুজন আবার কম্বাইন হবে। ওরা দুজন আবার কম্বাইন হয়ে কি তৈরি করবে? H2 গ্যাস তৈরি করবে। কি তৈরি করবে? H2 গ্যাস তৈরি করবে। তাহলে এই যে H2 গ্যাসটা, সেটা কোথায় তৈরি হচ্ছে? আমাদের ক্যাথোডে তৈরি হচ্ছে। এই যে অ্যারেঞ্জমেন্টটা দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে, দেখা যাচ্ছে এখানে মোটামুটি জিনিসটা দেখা যাচ্ছে। আমি একটু এটাকে হাইলাইট করে করে দিচ্ছি। এরকম একটা টেস্ট টিউব উল্টো করে দেওয়া থাকে, এখানে একটা টেস্ট টিউব এরকম করে উল্টো করে দেওয়া থাকে। আর এই টেস্ট টিউবের মধ্যে অ্যানোড এখানে কানেকশন থাকে পজিটিভের মধ্যে, আর ক্যাথোডটা থাকে নেগেটিভের মধ্যে। আর ওইখানে দেখো প্রচুর গ্যাস মানে বেরিয়ে আসছে, ঠিক আছে। এই গ্যাসটা কি? এই গ্যাসটা হলো আমাদের হাইড্রোজেন গ্যাস। বোঝা গেছে? ক্যাথোডের মধ্যে কোন গ্যাসটা ইভলভ হয়? হাইড্রোজেন গ্যাস ইভলভ হয়। এগুলো কিন্তু একটু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে, মাথাতে রাখবে। ক্যাথোডের মধ্যে হাইড্রোজেন গ্যাস ইভলভ হয়।
আচ্ছা, এখন রিঅ্যাকশনটা আমি এখন বোঝাচ্ছি না তোমাদেরকে, ক্যাথোড রিঅ্যাকশন, অ্যানোড রিঅ্যাকশন এটা পরে বুঝাবো, ঠিক আছে? এটা আপাতত এখানে স্কিপ করে রাখো, ক্যাথোড আর অ্যানোডটা। যখন আবার আমি ক্যাথোড মানে অক্সিডেশন রিডাকশন যখন বুঝিয়ে দেবো, তখন এখানে আবার আমি একটু চলে আসবো। আচ্ছা, অ্যানোডে কি হচ্ছে দেখো, অ্যানোড কি পজিটিভ, তাহলে তার কাছে আসবে কে? নেগেটিভ। কে আছে নেগেটিভ? কে আছে নেগেটিভ? OH মাইনাস আছে নেগেটিভ। তাহলে OH মাইনাস কি করবে? আমি সবগুলো একটু মুছে দেবো না, সবগুলো মুছে দিলে আবার হবে না, এখানে করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে এখানে OH মাইনাস, OH মাইনাস কি করবে? OH মাইনাস ইলেকট্রন এসে ওকে দেবে, অ্যানোডকে দেবে, কারণ অ্যানোডের ইলেকট্রন কম আছে, অ্যানোড পজিটিভ, ঠিক আছে? তাহলে অ্যানোডকে কি করবে? ইলেকট্রন দেবে। তাহলে OH মাইনাস যদি ইলেকট্রন দিয়ে দেয়, তাহলে মাইনাস ই করে দেবে, তাহলে কি হয়ে যাবে? OH হয়ে যাবে। তাহলে এরকম OH অনেকগুলো যদি আমরা নেই, ঠিক আছে, 4টে OH মনে করো নিয়ে নিলাম, তাহলে 4টে OH থেকে আমরা কি পাবো জানো? H2O পাবো, তার সাথে O2O পাবো, ঠিক আছে? তাহলে ব্যালেন্স হচ্ছে দেখো তো, 2H2 হবে, ঠিক আছে? তাহলে এখানের মধ্যে যখন, হ্যাঁ, তাহলে কয়টা হাইড্রোজেন? 4টা হাইড্রোজেন, এখানে 2টো অক্সিজেন, এটা 2টো অক্সিজেন। তার মানে কি? তার মানে আমাদের যে এই যে অ্যানোডটা আছে, ঠিক আছে, এই যে অ্যানোডটা আছে, সেই অ্যানোডের মধ্যে কি কি তৈরি হবে? অক্সিজেনও তৈরি হবে, তার সাথে কিছু জলও তৈরি হবে, ঠিক আছে? অক্সিজেনও কিছু তৈরি হবে, তার সাথে কিছু জলও, ওয়াটারও তৈরি হবে, ঠিক আছে? আর এই যে অ্যানোড ক্যাথোড নিয়েছি, এটাও বলে দিই, এটা গ্রাফাইটের নিয়েছি আমরা, because we know that graphite is a good conductor of heat, ঠিক আছে? গ্রাফাইট ইজ এ গুড কন্ডাক্টর অফ হোয়াট? হিট। যদিও গ্রাফাইট একটা নন মেটাল, ঠিক আছে? এগুলা সব তোমাদের আছে চ্যাপ্টারের মধ্যে। আমরা যখন কার্বন অ্যান্ড ইটস কম্পাউন্ড পড়বো, তখন গ্রাফাইটের বিষয়টা পড়বো, ঠিক আছে? কারণ গ্রাফাইট ইজ মেড আপ অফ হোয়াট? গ্রাফাইট ইজ মেড আপ অফ কার্বন। তাহলে এখানে আমরা মেইন বিষয়টা হলো কি, যে অ্যানোড আর ক্যাথোডে কি হচ্ছে। তাহলে ক্যাথোডের মধ্যে কোন গ্যাস বেরিয়ে আসছে? হাইড্রোজেন বেরিয়ে আসছে। আর অ্যানোডের মধ্যে কোন গ্যাস বেরিয়ে আসছে? অ্যানোডের মধ্যে আমাদের অক্সিজেন গ্যাস বেরিয়ে আসছে। বোঝা যাবে? বোঝা গেছে জিনিসটা? মাথাতে থাকবে? ঠিক আছে, চলো বাকি অক্সিডেশন রিঅ্যাকশন পরে বোঝাচ্ছি। ফটোলাইটিক ডিকম্পোজিশন, হোয়াট ইউ মিন বাই ফটোলাইটিক ডিকম্পোজিশন? যখন কোনো একটা কেমিক্যালকে রৌদ্রের মধ্যে রেখে দিই, তখন সেই কেমিক্যালটা যখন ভেঙে দুটো আলাদা আলাদা জিনিস তৈরি হয়, দিস টাইপ অফ রিঅ্যাকশন ইজ নন এজ ফটোলাইটিক রিঅ্যাকশন। হোয়েন সিলভার ক্লোরাইড ইজ এক্সপোজ টু লাইট, যখন সিলভার ক্লোরাইডকে লাইটের মধ্যে এক্সপোজ করে দেই, ইট ডিকম্পোজেস টু ফর্ম সিলভার মেটাল অ্যান্ড ক্লোরিন। সিলভার ক্লোরাইড কালার কিরকম থাকে? হোয়াইট কালারে থাকে। এটাকে যখন লাইটের মধ্যে রেখে দিই, তখন ডিকম্পোজ হয়ে সিলভার আলাদা করে, সিলভার এবং ক্লোরিন গ্যাস আলাদা বেরোয়। এই যে সিলভারটা, তার কালারটা কি? গ্রেইশ হোয়াইট। কালারগুলো আমি যে বলেছিলাম না, ক্যারেক্টারিস্টিক্সগুলো, এগুলো কিন্তু একটু মাথাতে রাখতে হবে। গ্রেইশ হোয়াইট এবং ইয়েলোইশ গ্রিন। ক্লোরিন গ্যাসটা কিরকম কালার? ইয়েলোইশ গ্রিন কালারের ক্লোরিন গ্যাস বেরিয়ে আসে। বোঝা গেছে জিনিসটা? ঠিক আছে, নেক্সট কি দিয়েছে এখানের মধ্যে? ইউজেস অফ ডিকম্পোজিশন রিঅ্যাকশন। আচ্ছা, ডিকম্পোজিশন রিঅ্যাকশনের ইউজ কি? সবচেয়ে প্রথম তো একটা ইউজ আমি আগেই বলে দিয়েছি, যে ডিকম্পোজিশন রিঅ্যাকশন কোথায় হয়? ব্যাকটেরিয়া, ঠিক আছে, বিভিন্ন ধরনের যারা মানে ডেড ফুড ইটিং অ্যানিমালস যেগুলো আছে, ঠিক আছে, বা স্মল অর্গানিজমস, মাইক্রো অর্গানিজম যেগুলো আছে, ওরা কি করে? ওরা ডিকম্পোজিশন প্রসেসে বিভিন্ন জিনিসকে ভেঙে টুকরো করে ডিকম্পোজ করে দেয়, ঠিক আছে? আরেকটা মেইন ইম্পর্টেন্ট, যেটা আমরা আমাদের চ্যাপ্টারেই আছে, আমরা মেটাল নন মেটালের মধ্যে পড়বো, সেটা হলো ডিকম্পোজিশন প্রসেসে। ডিকম্পোজিশন মানে কি? ভাঙা। ডিকম্পোজিশন প্রসেসে আমরা মেটালকে এক্সট্রাক্ট করতে পারি, ঠিক আছে? কোনো যদি ইমপিওর মেটাল থাকে তোমার কাছে, মনে করো তোমার কাছে কিছু একটা ইমপিওর মেটাল আছে, ঠিক আছে, ইমপিওর মেটাল আছে, তাহলে এই ইমপিওর মেটাল থেকে ইমপিওর মেটালটাকে তুমি ভাঙতে পারবে, ঠিক আছে, একটা প্রসেসে ভাঙতে পারবে, ঠিক আছে? ইলেকট্রোলাইসিস আমরা বলি এটাকে, বা ইলেকট্রো রিফাইনিং বলি আমরা। তো এই ইলেকট্রো রিফাইনিং মেথডে ইমপিওর মেটালটাকে ভেঙে এখানে পিওর মেটাল আনতে পারবে, আর এখানে ইমপিওরগুলোকে আলাদা করতে পারবে। বোঝা গেছে? তাহলে দিস ইজ অলসো অ্যান এক্সাম্পল অফ ডিকম্পোজিশন রিঅ্যাকশন। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট রোল আছে আমরা বলতে পারি, ঠিক আছে, ডিকম্পোজিশন রিঅ্যাকশনের। ঠিক আছে, তারপর কি দিয়েছে? হাউ ইজ দ্য ডাইজেশন এ ডিকম্পোজিশন রিঅ্যাকশন? ডাইজেশন কি? হোয়াট ডু ইউ মিন বাই ডাইজেশন? আমরা যখন খাবার খাই, তখন এই খাবারগুলো কি হয়? এগুলো কি কি মানে কি কম্পোনেন্ট হিসাবে খাই? প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেটস, ভিটামিন, এগুলো কম্পোনেন্ট খাই। তো এগুলা যখন পেটের ভেতরে যায়, তখন কি হয়? তখন এগুলা ভেঙে যায়, ঠিক আছে, সিম্পল কম্পাউন্ডসে, সিম্পল মানে সুগারে ভেঙে যায়, এবং সেই সিম্পল সুগারটা কি? সেই সিম্পল সুগারটা হলো আমাদের গ্লুকোজ, ঠিক আছে, গ্লুকোজে ভেঙে যায়, ঠিক আছে। অ্যান্ড দ্য প্রোটিন, আর প্রোটিনটা ডিকম্পোজিশন হয় কিসে? সিম্পল অ্যামাইনো অ্যাসিডসে, ঠিক আছে। তাহলে এই যে আমাদের ফুডগুলো, ঠিক আছে, হুইট, রাইট, পটেটোস, এই যে জিনিসগুলো আমরা খাচ্ছি, এগুলা যখন আমাদের পেটের ভিতরে যাচ্ছে, যখন ডাইজেস্ট হচ্ছে, তখন কি হচ্ছে? এগুলা সিম্পল মানে গ্লুকোজে বা সিম্পল অ্যামাইনো অ্যাসিডসে এগুলা ব্রেকডাউন হচ্ছে, সিম্পল সুগারসে। বুঝতে পেরেছো জিনিসটা? তাহলে এখানে আমরা বলতে পারি যে আমাদের পেটের ভিতর যে ডাইজেশন হচ্ছে, সেই ডাইজেশন হলো এক্সাম্পল অফ অ্যান ডিকম্পোজিশন রিঅ্যাকশন।
ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। হোয়াট ডু ইউ মিন বাই ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন? বলেছিলাম কি হয়, একটা আরেকটাকে সরিয়ে দেয়। কি করে? একটা আরেকটাকে সরিয়ে দেয়। এই যে এখানের মধ্যে CuSO4 কপার সালফেট, ঠিক আছে, কপার সালফেট রিয়েক্ট করছে ম্যাগনেসিয়ামের সাথে। এখন ম্যাগনেসিয়াম কপার থেকে বেশি রিয়েক্টিভ। একটু আগে দেখেছিলাম যে জিঙ্ক প্লাস H2SO4 এখানে কি তৈরি করে? ZnSO4 প্লাস কি তৈরি করে? H2 তৈরি করে। তাহলে এখানে জিঙ্ক কি করে? জিঙ্ক কি করে? জিঙ্ক আমাদের H2 কে সরিয়ে দেয়, ZnSO4। তাহলে জিঙ্ক ইজ মোর রিয়েক্টিভ আমরা বলেছিলাম। তাহলে সিমিলারলি এখানে ম্যাগনেসিয়াম কি করে? ম্যাগনেসিয়াম ও কপারকে সরিয়ে দেয়, ঠিক আছে, কপারকে সরিয়ে ম্যাগনেসিয়াম সালফেট তৈরি করে, আর কপার আলাদা অ্যাজ সলিড ফর্মে আলাদা হয়ে যায়, ঠিক আছে। তাহলে এই যে ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশনটা, এটা তো তোমরা দেখে বুঝতে পারছো যে যদি সে রিয়েক্টিভ বেশি না হয় তার থেকে, তখন সে কিন্তু তাকে রিপ্লেস করতে পারবে না, ঠিক আছে, বা ডিসপ্লেস করতে পারবে না। এটা থেকেই এই নামটা এসছে ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। বোঝা গেছে জিনিসটা? আচ্ছা, এই জিনিসগুলো তোমরা দেখে নেবে, এই জিনিসগুলো লিখে নেবে, কালারগুলো অনেকগুলো বিষয় এখানে এক্সাম্পল এক্সপ্লেনেশন দেওয়া আছে, এগুলো আর আমি বলছি না। আচ্ছা, যেমন কপার সালফেট, ঠিক আছে, কপার সালফেট, ঠিক আছে, কপার সালফেটের কালার কিরকম থাকে? কপার সালফেটের কালার থাকে ব্লু কালার, ঠিক আছে। ব্লু কালারের মনে করো আমি একটা কপার সালফেটের সলিউশন নিলাম, এটার মধ্যে যদি কিছু টুকরো টুকরো আয়রন দিয়ে দিই, লোহা দিয়ে দিই, ঠিক আছে, আয়রনের পিন দিয়ে দিই, তখন কি দেখা যাবে? তখন দেখা যাবে যে রিঅ্যাকশনের কালারটা কিরকম হয়ে গেছে? গ্রিন সলিউশন হয়ে গেছে। কেন গ্রিন হয়ে গেছে? কারণ ওই আয়রনটা আমার কপারকে রিপ্লেস করে দিয়েছে, কপারকে রিপ্লেস করে সালফেটের সাথে বন্ড করেছে, এখানে ফেরাস সালফেট বন্ড করে দিয়েছে, ঠিক আছে, মানে হ্যাঁ, ফেরাস সালফেট বন্ড হয়েছে। তাহলে এই যে ফেরাস সালফেটটা হয়েছে আর তার সাথে কপার আলাদা হয়ে গেছে, তাহলে এখানে ফেরাস আয়রন কি করেছে? কপারকে রিপ্লেস করেছে বা ডিসপ্লেস করেছে, করে সে সালফেটের সাথে বসে গেছে। বুঝতে পেরেছো জিনিসটা? তাহলে এখানে কি বলবো? আয়রন ইজ মোর রিয়েক্টিভ দেন কপার। তোমরা এই যে রিয়েক্টিভ, এই যে বিষয়গুলো বলছি আমি, এগুলো নিয়ে টেনশন হবে না। মেটাল নন মেটাল চ্যাপ্টার যেটা আছে সেটার মধ্যে রিয়েক্টিভিটি অর্ডার আছে, রিয়েক্টিভিটি সিরিজ আছে, তখন আমি যখন এটা বোঝাবো তখন জিনিসগুলো ক্লিয়ার করে দেবো। হোয়াট ডু ইউ মিন বাই ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন? তাহলে যে রিঅ্যাকশনের মধ্যে দুটো মানে কম্পাউন্ড পুরোপুরি চেঞ্জ হয়ে যায় তাকে আমরা বলবো ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। দোজ রিঅ্যাকশন ইন হুইচ টু কম্পাউন্ডস রিয়েক্ট বাই অ্যান এক্সচেঞ্জ অফ আয়ন্স, ঠিক আছে, আয়ন্স এক্সচেঞ্জ করে দুটো কম্পাউন্ড টু ফর্ম টু নিউ কম্পাউন্ডস আর কল্ড ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। এখানে কি হচ্ছে? এখানে সোডিয়াম সরাচ্ছে আমাদের সিলভারকে, ঠিক আছে। তাহলে সিলভারকে সরিয়ে দিল, সিলভার কি করবে? একা একা থাকবে? অবশ্যই না, ক্লোরিনের সাথে বন্ড করে নেবে, ঠিক আছে। তুমি আমার পার্টনারকে সরিয়েছো, তাহলে আমি তোমার পার্টনারের সাথে বসে যাবো, এরকম আর কি, ঠিক আছে, মানে বদলা ইন্তেকাম। তাহলে এখানে সিলভার ক্লোরাইড তৈরি করলো আর তার সাথে কি তৈরি করলো? NaNO3, ঠিক আছে, সোডিয়াম নাইট্রেট, ঠিক আছে, সোডিয়াম নাইট্রেট এখানে তৈরি হলো। তাহলে সোডিয়াম Ag কে সরালো, তাহলে সোডিয়াম ইজ মোর পাওয়ারফুল দেন Ag। বোঝা গেছে জিনিসটা? তো এখন জিনিসগুলো মানে একটু মাথাতে রেখে দাও, যখন আমরা রিঅ্যাক্টিভিটি সিরিজটা পড়বো, বা তোমরা গুগল থেকে বা যে কোনো জায়গা থেকে তোমরা রিঅ্যাক্টিভিটি সিরিজটা বের করে নিও, তাহলে বুঝে নেবে যে কোন রিঅ্যাকশনটা হবে, কোন রিঅ্যাকশনটা হবে না। এরকম অনেক সময় প্রশ্ন দিয়ে থাকে, ঠিক আছে, এরকম অনেক সময় প্রশ্ন দেয় যে x প্লাস YSO4 gives me XSO4 plus Y, but Y plus XSO4 gives no reaction, ঠিক আছে, no নো রিঅ্যাকশন, নো রিঅ্যাকশন। তাহলে এই ধরনের কোয়েশ্চেন যখন থাকে তখন এই জায়গাগুলো তোমার বুঝতে হবে যে কে কার থেকে বেশি রিঅ্যাক্টিভ। যেহেতু আমার এখানের মধ্যে এক্স ওয়াই সাথে যখন রিঅ্যাক্ট করছে, এক্স ওয়াইকে সরিয়ে এক্স এস ওভার করছে, তাহলে এক্স ইজ মোর রিঅ্যাক্টিভ। তাহলে এক্স যদি বেশি রিঅ্যাক্টিভ হয় তাহলে ওয়াই এক্সকে কি করতে পারবে না? সরাতে পারবে না, তখন সেই জায়গাতে রিঅ্যাকশন পসিবল হবে না। বোঝা গেছে জিনিসটা? তাহলে রিঅ্যাক্টিভিটি সিরিজটা তোমরা যদি বের করে নাও তাহলে সুবিধা হবে তোমাদের রিঅ্যাকশন দেখে উত্তরগুলো দেওয়ার জন্য। বেরিয়াম ক্লোরাইড, ঠিক আছে, বেরিয়াম ক্লোরাইড রিঅ্যাক্ট করছে কার সাথে? আমাদের কপার সালফেটের সাথে। তাহলে কপার সালফেটের সাথে যদি বেরিয়াম ক্লোরাইড রিঅ্যাক্ট করে, তাহলে এখানে বেরিয়াম সালফেট তৈরি হচ্ছে এবং কপার ক্লোরাইড তৈরি হচ্ছে, ঠিক আছে। বেরিয়াম রিপ্লেস করবে কপারকে, ঠিক আছে, বেরিয়াম রিপ্লেস করে কপারকে এখানে বেরিয়াম সালফেট তৈরি করবে এবং কপার ক্লোরাইড তৈরি হবে। বোঝা গেছে জিনিসটা? নেক্সট, ওকে, অক্সিডেশন রিডাকশন, রিচ গায় পোর গায়, রিচ ড্যাড পোর ড্যাড। তোমরা এই বইটা পড়েছো, রিচ ড্যাড পোর ড্যাড? এটা খুব একটা ভালো বই, ঠিক আছে, পড়ে দেখতে পারো, ঠিক আছে, আমি পড়েছি, বইটা খুব ভালো। আচ্ছা, তো আমাদের এখানের মধ্যে যে গল্পটা, এটা হলো রিচ অ্যান্ড পোর গায়। আমি বলেছিলাম না অক্সিডেশন রিডাকশন এরকম ভাবে পড়াবো যে কোনো জায়গাতে এরকম পাবে না কনসেপ্ট, ঠিক আছে। তো অক্সিডেশন রিডাকশন কি বলছে, ঠিক আছে, এটা বোঝার আগে আমরা আগে এই গল্পটা ভালো করে বুঝবো, ঠিক আছে। তো গল্পটা তোমরা স্ক্রিনশট মেরে রেখে দিতে পারো, তোমাদের সুবিধা হয়ে যাবে।
আর আমি বোঝাচ্ছি জিনিসটা, ঠিক আছে? এটা পড়তে হবে না পুরোটা, আমি বলে দিচ্ছি। তো বিষয়টা হলো একটা গ্রামের মধ্যে দুটো বন্ধু থাকে, ঠিক আছে? একটা রিচ, একটা পুয়ার, ঠিক আছে? তো রিচ হলো আমাদের পি, ঠিক আছে? আর পুয়ার হলো আমাদের কিউ, ঠিক আছে? পি হলো রিচ আর কিউ হলো পুয়ার, ঠিক আছে? তো রিচ মানে কি? সে টাকা দিতে পারে। পুয়ার মানে কি? সে টাকা নিতে ভালোবাসে। সেরকমই বিষয়। তো আমাদের যে পি, যে সে কি করে? সে টাকা খুব বেশি বেলায়। ঠিক আছে? টাকা দিতে পছন্দ করে। তাহলে পি যখন টাকা দিয়ে দেয়, তখন পি কি হয়ে যায়? পি হয়ে যায় পি পজিটিভ। ঠিক আছে? পি যখন টাকা দিয়ে দেয়, পি কি হয়ে যায়? পি পজিটিভ হয়ে যায়। মানে কি দেয়? টাকা। টাকাটাকে কিসের সাথে আমরা তুলনা করেছি? ইলেকট্রনের সাথে। তাহলে পি মনে করো এমন একটা বিষয়, এমন একটা এলিমেন্ট, সে কি করে? ইলেকট্রন দিতে ভালোবাসে, টাকা দিতে ভালোবাসে। তাহলে পি যদি একটা ইলেকট্রন দিয়ে দেয়, ইলেকট্রন জিনিসটা কি? নেগেটিভ চার্জ। তাহলে তোমার থেকে যদি নেগেটিভিটি চলে যায়, তাহলে তুমি কি হয়ে যাবে? সম্পূর্ণ পজিটিভিটি হয়ে যাবে। তোমার থেকে যদি খারাপ জিনিস চলে যায়, তাহলে তুমি কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে। সিমিলারলি আমাদের পি কি করছে? ইলেকট্রন দিয়ে দিচ্ছে। ধনী মানুষ ইলেকট্রন দিয়ে দিচ্ছে, তাহলে সে কি হয়ে যাচ্ছে? সে পজিটিভ হয়ে যাচ্ছে। আর যে আমাদের কিউ, সে কি করছে? ওই যে ইলেকট্রনটা দিচ্ছে সেটা নিয়ে নিচ্ছে, কারণ সে গরিব। তাহলে ওই ইলেকট্রনটা নিয়ে নিলে ও কি হবে? নেগেটিভ চার্জ বেড়ে যাবে, মানে ও নেগেটিভিটি নিয়ে নিচ্ছে। আমি খারাপ জিনিস ছেড়ে দিচ্ছি, আরেকজন ওই সেই আমার আমার মধ্যে খারাপ জিনিস কি হতে পারে? ইগো, ঠিক আছে? তারপরে অ্যাঙ্গার বলতে পারো, বা অহংকার বলতে পারো, ঠিক আছে? তো এই জিনিসগুলো যখন আমি ছেড়ে দিলাম, তাহলে আমি পজিটিভ হয়ে যাব। বাট অন্য কেউ যদি এগুলো নিয়ে নেয়, সে কি হয়ে যাবে? সে নেগেটিভ হয়ে যাবে। তাহলে আমাদের কিউ কি হয়ে গেছে? নেগেটিভ হয়ে গেছে। আচ্ছা, তাহলে এই পি আর কিউর গল্পর মধ্যে অক্সিডেশন রিডাকশন বিষয়টা কি? তাহলে এখানের মধ্যে বুঝো জিনিসটা। পি, সে কি করছে? ইলেকট্রন দিয়ে দিচ্ছে। তাহলে পি যখন ইলেকট্রন দিয়ে দেয়, তখন আমরা বলি যে পি এর অক্সিডেশন হয়েছে। কি হয়েছে? অক্সিডেশন হয়েছে। আর কিউ কি করছে? কিউ সেই ইলেকট্রনটা নিয়ে নিচ্ছে, তখন কিউর কি হচ্ছে? আমরা বলি কিউর রিডাকশন হয়েছে বলি। বোঝা গেছে জিনিসটা? তাহলে পির কি হয়েছে? পির হয়েছে অক্সিডেশন। তাহলে পি ইজ রিপ্রেজেন্টেড, এখানে যে বিষয়টা লেখা আছে, কি লেখা আছে? পি প্লাস রিপ্রেজেন্টস অক্সিডেশন এন্ড কিউ মাইনাস রিপ্রেজেন্টস রিডাকশন, ঠিক আছে? কিউ মাইনাসটা কি বোঝাচ্ছে? রিডাকশন বোঝাচ্ছে, ঠিক আছে? পি প্লাস দিয়ে দেওয়া মানে অক্সিডেশন, আর কিউ মাইনাস মানে কি? রিডাকশন। বোঝা গেছে জিনিসটা? আচ্ছা, এখন আমাকে এই জিনিসটা বলো, পি যে পি প্লাস হয়েছে, কার জন্য হয়েছে? কিউর জন্য, তাই তো? পি যে পি প্লাস হয়েছে কার জন্য? কিউর জন্য না? পি তো ইলেকট্রন দিল কিউকে। তাহলে পি যে কিউকে দিয়েছে, পি যে পি প্লাস হয়েছে, পি যে আমাদের পি প্লাস হয়েছে, কার জন্য হয়েছে? কিউ এর জন্য। তাহলে কিউ কি? কিউ হলো আমাদের সেই অক্সিডাইজিং এজেন্ট। কিউ কি? কিউ হলো আমাদের সেই অক্সিডাইজিং এজেন্ট। তাহলে পি কে অক্সিডেশন করার যে দায়ী, ঠিক আছে, মানে রিজন আর বলতে পারো বা কজ বলতে পারো, পি কে পি প্লাস করার যে মানে যে দায়ী থাকে, ঠিক আছে, বা যে মেইন কালপ্রিট থাকে আমরা বলতে পারি, সেই কালপ্রিটটাকে, সেই কালপ্রিটটা হলো কিউ। কারণ পি পি প্লাস হয়েছে কিউর জন্য। কারণ পি কি করেছে? ইলেকট্রন দিয়েছে কাকে? কিউকে দিয়েছে। তাহলে কিউর জন্যই তো সে অক্সিডেশন হয়েছে, তার জন্য তাকে আমরা বলি অক্সিডাইজিং এজেন্ট। বোঝা গেছে জিনিসটা? কি বলি তাকে? অক্সিডাইজিং এজেন্ট। আর কিউ কি করেছে? কিউ কি করেছে? কিউ মাইনাস হয়ে গেছে, তাই তো? তাহলে কিউ যদি কিউ মাইনাস হয়, সে কি হয়েছে? রিডাকশন। তাহলে কিউ মাইনাস হয়েছে, রিডাকশন হয়েছে, সেটা কার জন্য হয়েছে? কিউর যে রিডাকশন হয়েছে সেটা কার জন্য হয়েছে? পি এর জন্য। তাহলে তখন আমরা পি কে বলবো রিডিউসিং এজেন্ট, কারণ পি কিউ কে কি করেছে? রিডিউস করেছে। বোঝা গেছে জিনিসটা? রিডাকশন করিয়েছে তার। ক্লিয়ার? মনে থাকবে জিনিসটা, এই গল্পটা মনে থাকবে। অক্সিডেশন মানে কি? অক্সিডেশন মানে হলো প্লাস হয়ে যাওয়া, মানে দিয়ে দেওয়া। আর রিডাকশন মানে কি? রিডাকশন মানে হলো নিয়ে নেওয়া, ঠিক আছে? মানে কি? নেগেটিভ হয়ে যাওয়া। তাহলে অক্সিডেশন জিনিসটাকে আমরা আরেকটা ভাষায় এরকম করে লিখতে পারি যে লস অফ ইলেকট্রন। লস অফ ইলেকট্রন, ঠিক আছে? লস অফ ইলেকট্রন ইজ নোন এজ অক্সিডেশন। কি? লস অফ ইলেকট্রন। জিনিসটা লিখে রাখো ভালো করে, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, লস অফ ইলেকট্রন। কি বলছে দেখো, এখন অক্সিডেশন ডেফিনেশনটা দেখি। অক্সিডেশন ইজ এ প্রসেস which involves addition of oxygen। তোমাদের সিবিএসসির মধ্যে এতটুকু জায়গায় দেওয়া, এডিশন অফ অক্সিজেন আর হলো রিমুভাল অফ হাইড্রোজেন, ওই যে জিনিসটা, ঠিক আছে? কোথায়? রিমুভাল অফ হাইড্রোজেন। এডিশন অফ অক্সিজেন আর এটা হলো রিমুভাল অফ হাইড্রোজেন। কিন্তু বিষয়টা ভালো করে এক্সপ্লেন করে দেওয়া নেই, ঠিক আছে? আমি এই জিনিসটাই তোমাদেরকে এক্সপ্লেন করে বুঝিয়েছি। এখন রিলেট করো জিনিসটাকে। লস অফ ইলেকট্রন বলেছে, লস অফ ইলেকট্রন মানে কি? ইলেকট্রন দিয়ে দেওয়া। এখন অক্সিডেশন বলছে কি? এডিশন অফ অক্সিজেন, ঠিক আছে? এডিশন অফ অক্সিজেন। তাহলে এডিশন অফ অক্সিজেন জিনিসটা কি? অক্সিজেন সে কি? সে হলো নেগেটিভ, ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। কি বলি তাকে? ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, ঠিক আছে? আমাদের যে পি, সে কি ছিল? ইলেকট্রো পজিটিভ এলিমেন্ট। আর কিউ কি?
ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, কারণ ইলেকট্রন নিতে পছন্দ করে। তাহলে অক্সিজেন যে সে আমাদের কিন্তু ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। কেন জানো? অক্সিজেনের অ্যাটমিক নাম্বার হলো 8, অক্সিজেনের অ্যাটমিক নাম্বার হলো 8। তাহলে 8 যদি হয়, ওর প্রথম অরবিটে থাকবে দুটো আর পরেরটা থাকবে 6টা। তাহলে ওর কয়টা ইলেকট্রন লাগবে 8টা করার জন্য? অক্টেট রুলে যাওয়ার জন্য, অক্টেট রুলে যাওয়ার জন্য দুটো এক্সট্রা ইলেকট্রন লাগবে। তাহলে ওর মানে ইলেকট্রোনেগেটিভিটি চার্জ কত আমরা বলি? -2 বলি। তাহলে ও ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। তাহলে অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট যদি হয়, তাহলে অক্সিজেন কি করছে? ইলেকট্রন নিচ্ছে, কিউর মতো কাজ করছে, তাই তো? কিউর মতো কাজ করছে, ইলেকট্রন নিচ্ছে। তাহলে এডিশন অফ অক্সিজেন মানে অক্সিজেনের সাথে আমার বন্ধুত্ব হওয়া, গরিবের সাথে বন্ধুত্ব হওয়া মানে কি? আমার অক্সিডেশন হওয়া। বোঝা যাচ্ছে জিনিসটা? আমার যদি একটা গরিব যদি কোনো বন্ধু হয়, ঠিক আছে, এটা আবার অন্য সেন্সে তোমরা নেবে না, এটা জাস্ট বোঝানোর জন্য বলছি। আমার যদি গরিব যদি কোনো বন্ধু হয়, তাহলে আমার ওকে কি করতে হবে? সবসময় দিতে হবে। তাহলে আমার কি হচ্ছে? অক্সিডেশন হচ্ছে শুধু, ঠিক আছে। আর ওর কি হচ্ছে? ওর রিডাকশন হচ্ছে। বোঝা গেছে? তাহলে অক্সিজেনের সাথে বন্ধুত্ব করা মানে ইলেকট্রন দেওয়া, ঠিক আছে। আর এটা কি এখানে? রিমুভাল অফ হাইড্রোজেন। রিমুভাল অফ হাইড্রোজেন মানে কি? হাইড্রোজেন হলো রিচ গাই, ঠিক আছে। হাইড্রোজেন আবার রিচ গাই। হাইড্রোজেন ইলেকট্রন দিতে পছন্দ করে, ঠিক আছে। হাইড্রোজেন কি করে? ইলেকট্রন দিতে পছন্দ করে। তাহলে হাইড্রোজেন যদি ইলেকট্রন দিতে পছন্দ করে, তাহলে হাইড্রোজেনকে যদি আমি সরিয়ে দিই, তাহলে আমার লস এখানে। হাইড্রোজেনকে সরিয়ে দিলে লস না? হাইড্রোজেন এত সময় ছিল, আমাকে ইলেকট্রন দিচ্ছিল, এখন হাইড্রোজেন আমার থেকে সরে গেছে, তাহলে ওই যে ইলেকট্রনটা দিচ্ছিল সেটা ও নিয়ে চলে যাবে। তাহলে আমাকে যে ইলেকট্রনটা দিচ্ছিল সেটা নিয়ে চলে গেছে, মানে কি? আমারও তো লস হয়েছে। তাহলে আমার কি? অক্সিডেশন হয়েছে। মানে যদি গরিবের সাথে বন্ধুত্ব হয়, তখনও তোমার অক্সিডেশন। আর ধনী বন্ধু যদি চলে যায়, তাহলেও তোমার অক্সিডেশন। বোঝা গেছে জিনিসটা? ক্লিয়ার? ভালো করে ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, চলো। আচ্ছা, নেক্সট কি দিয়েছে আমাদেরকে? এই যে ডেফিনেশনটাকে এক্সপ্লেন করে দিয়েছে, ঠিক আছে। ডেফিনেশনটাকে একটু আমরা এক্সপ্লেন করে চট এগুলো বুঝে নেব, ঠিক আছে। সবচেয়ে প্রথম কি দিয়েছে? এডিশন অফ অক্সিজেন। আমরা দেখেছিলাম না এডিশন অফ অক্সিজেন আছে? তাহলে এডিশন অফ অক্সিজেনটাকে আমরা একটু এক্সপ্লেন করি। অক্সিজেন অ্যাড হওয়া মানে কি? এই যে কার্বন, তার সাথে কে অ্যাড হচ্ছে? অক্সিজেন অ্যাড হচ্ছে। তাহলে কার্বনের সাথে যদি অক্সিজেন অ্যাড হয়, তাহলে কার্বনের কি হচ্ছে? লস হচ্ছে না? কার্বনের কি করতে হচ্ছে? ইলেকট্রন দিয়ে দিতে হচ্ছে। তাহলে কার্বনের সাথে অক্সিজেন অ্যাড হওয়া মানে কি? কার্বন ডাইঅক্সাইড ফর্ম হওয়া এবং কার্বনের কি হওয়া? অক্সিডেশন হওয়া। বোঝা গেছে জিনিসটা? এই যে এখানে বলেছে কার্বন ডাইঅক্সাইড ইজ প্রডিউসড বাই দ্য এডিশন অফ অক্সিজেন উইথ বার্নিং কার্বন। হিয়ার অক্সিজেন ইজ অ্যাডেড টু কার্বন এন্ড হেন্স কার্বন ইজ সেড টু বি অক্সিডাইজড। তাহলে কে অক্সিডাইজ হয়েছে এখানে? কার্বন অক্সিডাইজ হয়েছে। কেন? কারণ কার্বন অক্সিজেনের সাথে বন্ধুত্ব করেছে, কার্বনের ইলেকট্রন দিতে হয়েছে। এডিশন অফ ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, এই যে অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, এটাও এক্সাম্পল বলা যেতে পারে, ঠিক আছে। আরেকটা এক্সাম্পল আছে, ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট শুধু কি অক্সিজেন? একদমই না, অনেক এলিমেন্ট আছে। তাহলে আমাদের ক্লোরিনও আছে একটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। কেন? কারণ ক্লোরিনের অ্যাটমিক নাম্বার হলো 2, মানে অ্যাটমিক নাম্বার হলো 17 আর এটার ইলেকট্রনিক কনফিগারেশন হলো 287। তাহলে ওর একটা ইলেকট্রন প্রয়োজন হয়। তাহলে একটা ইলেকট্রন যদি ওর প্রয়োজন হয়, তাহলে ওর কি? ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। তাহলে এখানের মধ্যে এটা কি? এটা হলো ফেরিক ক্লোরাইড, ঠিক আছে। এই যে জিনিসটা আমি বলছি ফেরিক ক্লোরাইড, ফেরাস সালফেট, এই জিনিসগুলো কি করে বলতে পারছি জানো? এটাও বলে দিচ্ছি, ঠিক আছে। এফির দুটো ভ্যালেন্সি শো করে, 2 আর 3, ঠিক আছে। যেটা 2 শো করে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি ফেরিক, আর যেটা 3 ভ্যালেন্সি শো করে সেটাকে আমরা বলি, উল্টো লিখলাম? হ্যাঁ, উল্টো লিখেছি তো। 2 যেটা শো করে, ঠিক আছে, 3 যেটা শো করে এটাকে লিখি আমরা ফেরিক। পুরো মাথা ধরে গেছে, রাত্র বাজে এখন মনে হয় 3টা বাজে। আচ্ছা, এটাকে আমরা লিখি ফেরাস। বুঝো জিনিসটা, ঠিক আছে। যার ভ্যালেন্সি বেশি মানে 3 আছে না, এখানে ফেরিক আর ফেরাসের মধ্যে কোন ওয়ার্ডটা বড় আছে? ফেরাসটা বড় আছে। তাহলে বড় ওয়ার্ডের ভ্যালেন্সিটা ছোট, আর ছোট ওয়ার্ডের ভ্যালেন্সিটা বড়, এরকম করে নামটা মনে রাখবে, ফেরিক আর ফেরাস। তাহলে এখান থেকে আমি কি করে বুঝলাম? দেখো, FeCl2, তাহলে F এর ভ্যালেন্সি অবভিয়াসলি 2 ছিল, কারণ এখানে আমরা ক্লাস 9 এর যে বিষয়টা, এখানে 2 ছিল, 2 এর সাথে এটা 1 ছিল, তাহলে ক্রিস ক্রস মেথড হয়ে তাহলে Fe আর Cl2, তাহলে F এর যদি 2 থাকে, তাহলে F এর 2 থাকলে কি হবে? ফেরাস হবে, তাহলে এটা ফেরাস ক্লোরাইড হবে। বোঝা গেছে জিনিসটা? তাহলে ফেরাস ক্লোরাইডের সাথে সে কি, ওই যে FeCl3 এর মধ্যে যখন তার সাথে ক্লোরিন রিয়েক্ট করছে, দেখো অলরেডি
অলরেডি আমাদের আয়রনের সাথে ক্লোরিন বন্ডেড আছে, আর তার সাথে আরও কিছু ক্লোরিন বন্ড হচ্ছে, মানে অলরেডি ওর সাথে গরিব বন্ধুত্ব আছে, তাহলে আরও কিছু গরিব যদি আসে ওর আরও ইলেকট্রন দিতে হবে, তাহলে আলটিমেটলি ওর কি হয়েছে, এখানে অক্সিডেশন হয়েছে। এই যে আয়রনের সাথে দুটো ক্লোরিন যুক্ত ছিল, এখন আয়রনের সাথে কয়টা ক্লোরিন যুক্ত আছে, তিনটা ক্লোরিন, তাহলে ওর কয়টা ইলেকট্রন দিতে লাগছে, এখন তিনটে ইলেকট্রন দিতে লাগছে। বোঝা যাচ্ছে জিনিসগুলো? আয়রন কি করছে দেখো, এখানে আয়রন দুটো ক্লোরিনের সাথে বন্ড করছে না, এখানে একটা ক্লোরিন এখানে একটা ক্লোরিন, তাহলে ক্লোরিনের কয়টা ইলেকট্রন লাগে আমরা জানি, একটা লাগে, তাহলে আয়রন এখানে একটা দিচ্ছে এখানে একটা দিচ্ছে। এখন এখানে আয়রন কি করছে, এখন এখানে আয়রন তিনটেকে দিচ্ছে, মানে তিনটে ক্লোরিনকে দিচ্ছে, তাহলে ওর বেশি লস হচ্ছে, তাহলে ওর কি হচ্ছে, এখানে অক্সিডেশন হচ্ছে। ঠিক আছে, এই জিনিসগুলো আর কোথাও পাবে না রে, এই জিনিসগুলো এত সুন্দর করে এক্সপ্লেনেশন আর কোথাও পাবে না, ওই এডিশন অফ অক্সিজেন আর রিমুভাল হাইড্রোজেন দিয়ে ম্যাক্সিমাম টিচাররা বুঝিয়ে দেয়। ডাইলিউট সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে, এই যে সালফিউরিক অ্যাসিড অ্যাড হচ্ছে, সালফিউরিক অ্যাসিড জিনিসটা কি, সে নিজে একটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, এলিমেন্ট না রেডিক্যাল আমরা বলতে পারি, ঠিক আছে, ইলেকট্রোনেগেটিভ রেডিক্যাল। তাহলে এখানে সালফার কি হচ্ছে, যখন আমাদের H2SO4 এটা হবে, ঠিক আছে, সালফার কি হবে, H2SO4 এর সাথে যখন মানে H2 কে সরিয়ে দিয়ে যখন আমার SO4 এর সাথে বন্ড করছে, তখন কি হচ্ছে এখানের মধ্যে, তখন ZnSO4 এর কি হচ্ছে, অক্সিডেশন হচ্ছে। আর একটা জিনিস, রিমুভাল অফ হাইড্রোজেন, এই যে দেখো হাইড্রোজেনকে রিমুভ করছে জিঙ্ক, তার জন্য ওর কি বলতে পারো, অক্সিডেশন হচ্ছে। ঠিক আছে, এটাও তুমি রিমুভাল অফ হাইড্রোজেনের এক্সাম্পলে নিতে পারো, রিমুভাল অফ হাইড্রোজেন। ঠিক আছে, তাহলে রিমুভাল হাইড্রোজেন এখানে কি হতে পারে, এখানে কি হতে পারে দেখো, HCl। ঠিক আছে, এখানে কি হচ্ছে দেখো, এই যে HCl, এখান থেকে হাইড্রোজেন সরে গেছে, তাহলে কি হয়েছে, এখানে ক্লোরিনের অক্সিডেশন হয়েছে। কি হয়েছে, ক্লোরিনের অক্সিডেশন হয়েছে। বোঝা গেছে জিনিসটা? কারণ ক্লোরিনের সাথে বন্ধুত্ব কার ছিল, ধনী মানুষের, হাইড্রোজেনের। ওর লাভ ছিল এখানে, যখন ও চলে গেছে ওর লস হয়ে গেছে, তার জন্য ক্লোরিনের কি হয়েছে, রিডাকশন, অক্সিডেশন হয়েছে। রিমুভাল অফ ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট। আচ্ছা, ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট যদি গরিব থাকে, তাহলে ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট কি, ধনী হবে। তাহলে ধনী জিনিস আমার থেকে সরে যাওয়া মানে কি, আমার লস, মানে লস অফ ইলেকট্রন। এই যে জিনিসটা পটাশিয়াম আয়োডাইড, ঠিক আছে, পটাশিয়াম আয়োডাইড যখন এখানে রিয়েক্ট করছে H2O2 এর সাথে, তখন এখানে কি তৈরি করছে, পটাশিয়াম অক্সাইড তৈরি করছে। তাহলে পটাশিয়াম আয়োডাইডের মধ্যে, এখানে মধ্যে আয়োডিনের রিডাকশন হচ্ছে। দেখো পটাশিয়াম আয়োডাইড যখন যুক্ত আছে, পটাশিয়াম কি করে, ইলেকট্রন দেয়, তার জন্য সেই ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট। তাহলে পটাশিয়াম যদি আয়োডিনকে এত সময় ধরে দিচ্ছিল, আফটার রিয়েকশন এখানে কি হচ্ছে, আয়োডিন একা হয়ে গেছে। তাহলে আয়োডিন যদি একা হয়ে যায়, তাহলে আয়োডিনের লস হয়েছে, পটাশিয়ামের সাথে বন্ধুত্ব ছিল এখন নেই, তাহলে আয়োডিনের কি হয়েছে, এখানে অক্সিডেশন হয়েছে। বোঝা গেছে জিনিসটা? এই জিনিসগুলো কেন আমি ভালো করে এক্সপ্লেন করছি জানো, যাতে তোমাদের কোয়েশ্চেনের মধ্যে যদি অক্সিডেশন মানে অক্সিজেন আর হাইড্রোজেন না দিয়েও তোমাকে প্রশ্ন করে অক্সিডেশন রিডাকশন, তোমরা যেন চট করে দেখেই বলে দিতে পারো। বোঝা গেছে জিনিসটা? আরো সুন্দর করে আমি অক্সিডেশন রিডাকশন আরো দারুণ প্রসেসে তোমাদেরকে বোঝাবো। আচ্ছা, রিডাকশন, হোয়াট ইজ রিডাকশন? তাহলে রিডাকশনটা ঠিক অপোজিট হবে। ওইটাতে কি ছিল, এডিশন অফ অক্সিজেন, আর রিমুভাল অফ হাইড্রোজেন ঠিক উল্টে দাও, এখানে হবে এডিশন অফ হাইড্রোজেন, রিমুভাল অফ অক্সিজেন। মানে গরিব আমার থেকে সরে যাক আর ধনীর সাথে আমার বন্ধুত্ব হোক। বোঝা গেছে জিনিসটা? তাহলে এডিশন অফ হাইড্রোজেন, আর এটা হবে রিমুভাল অফ অক্সিজেন। এডিশন অফ হাইড্রোজেন মানেই হলো এডিশন অফ ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট। ঠিক আছে, হাইড্রোজেন আর ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট সেম বলতে পারো, আর অক্সিজেন আর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট সেম বলতে পারো। ঠিক আছে, অক্সিজেন সরে যাওয়া বা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট সরে যাওয়া বা রেডিক্যাল সরে যাওয়া, ঠিক আছে, সেম কথা বলতে পারো। এখানে পজিটিভ রেডিক্যালের কথা বলছি, ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট মানে কি, পজিটিভ রেডিক্যালের কথা বলছি। এগুলো সব ক্লাস 9-এর বিষয়, রেডিক্যাল টেডিক্যাল এগুলো সব ক্লাস 9-এর, কিন্তু এগুলো আর এখানে বলা যাবে না। এডিশন অফ হাইড্রোজেন, হাইড্রোজেন যুক্ত হওয়া, এই যে ক্লোরিনের সাথে হাইড্রোজেন যুগ হচ্ছে, ঠিক আছে, তাহলে ক্লোরিনের সাথে হাইড্রোজেন যুগ হয়ে HCl তৈরি হচ্ছে, তাহলে হাইড্রোজেনের এখানে ক্লোরিনের কি হয়েছে, ক্লোরিনের এখানে রিডাকশন হয়েছে, বন্ধুত্ব হয়েছে না হাইড্রোজেনের সাথে, লাভ হয়েছে। এডিশন অফ ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট, ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট কি হতে পারে, এই যে দেখো এখানের মধ্যে কি হচ্ছে, কার হয়েছে দেখো, ক্লোরিনের, এখানে ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে সোডিয়াম, সোডিয়ামের কিন্তু আবার অক্সিডেশন হয়ে গেছে, সোডিয়াম ওর সাথে করেছে, সোডিয়াম ওর সাথে বন্ধুত্ব করেছে, তাহলে সোডিয়ামের কি হবে এখানে, আমি যদি পয়েন্ট আউট করে লিখি, ঠিক আছে, সোডিয়ামের এখানে কি হয়েছে, অক্সিডেশন হয়েছে। ঠিক আছে, এটা তো তোমাদেরকে বলাই হয়নি, এরকম করে লিখে দিতে হয়। আর ক্লোরিনের সাথে যে সোডিয়ামের বন্ধুত্ব হয়েছে, তাহলে ক্লোরিনের কি হয়েছে, ক্লোরিনের এখানে রিডাকশন হয়েছে, রিডাকশন হয়েছে। বোঝা গেছে, ক্লোরিনের এখানে রিডাকশন হয়েছে। ক্লিয়ার তো বিষয়টা? কারণ সোডিয়াম যুক্ত হয়েছে এটা গরিবের সাথে, তাহলে সোডিয়ামের কি হবে, অক্সিডেশন। ক্লোরিন যুক্ত হয়েছে সোডিয়ামের সাথে, ধনীর সাথে, তাহলে ওর কি হয়েছে, রিডাকশন হয়েছে। ক্লিয়ার? নেক্সট, রিমুভাল অফ অক্সিজেন। অক্সিজেন যদি রিমুভ হয়, কিউপ্রাস অক্সাইড, ঠিক আছে, এখানের মধ্যে এই যে কপার, কিউপ্রাস অক্সাইড বা কপার অক্সাইড বলতে পারো, কিউপ্রিক অক্সাইড, সরি। তাহলে কিউপ্রিক অক্সাইডের সাথে যখন হাইড্রোজেন রিয়েক্ট করছে, তখন কপার কি করছে, অক্সিজেনকে সরিয়ে দিচ্ছে, তাহলে এখানে ওর কি হচ্ছে, অক্সিডেশন হচ্ছে, সরি, রিডাকশন হচ্ছে।
কি হচ্ছে? রিডাকশন হচ্ছে। কার রিডাকশন হচ্ছে? কপারের রিডাকশন হচ্ছে। ঠিক আছে? ওর থেকে সরে যাচ্ছে না, ওর লাভ হচ্ছে তাহলে কপারের। রিমুভাল অফ ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট সরে যাও কাইন্ড অফ রিডাকশন বলতে পারো। ঠিক আছে? যেমন এখানের মধ্যে কি হচ্ছে দেখো, Fe2, এটা দেখো এই যে জিনিসটা Fe2SO4 মানে আয়রনের সাথে কয়টা SO4 যুক্ত ছিল? 3টে SO4 যুক্ত ছিল। এখানে আয়রনের সাথে কয়টা SO4 যুক্ত আছে? একটা SO4। তাহলে SO4 কি করে? ইলেকট্রন নেয়, কারণ SO4 এর ভ্যালেন্সি আমরা জানি 2 নেগেটিভ। মানে SO4 দুটো ইলেকট্রন, SO4 এর দুটো ইলেকট্রন আরো প্রয়োজন হয়। তাহলে SO4 এর যদি দুটো ইলেকট্রন প্রয়োজন হয়, তাহলে সেই SO4 গুলো আমার থেকে সরে গেলে লাভ। তাহলে এখানে F এর সাথে ছিল কয়টা? 3টে ছিল। এখানে কয়টা আছে? একটা। তাহলে এখানে কি হচ্ছে আমরা বলবো? রিডাকশন হচ্ছে। কার রিডাকশন হচ্ছে? Fe রিডাকশন হচ্ছে। বোঝা গেছে জিনিসটা? ক্লিয়ার? কোনো অসুবিধা নেই? আশা করি কোনো অসুবিধা নেই। ঠিক আছে, অসুবিধা থাকলে বলবে তোমরা। ডিটারমিনেশন অফ অক্সিডেশন অ্যান্ড রিডাকশন ইউজিং অক্সিডেশন নাম্বার। তোমাদের বইয়ের মধ্যে যে মেথডটা দেওয়া আছে, এটার মধ্যে শুধু অক্সিজেন আর হাইড্রোজেন দিয়ে দেওয়া আছে। ঠিক আছে? যদি এগুলা না আসে, এগুলা না থাকে, যদি মানে অন্য ধরনের কোয়েশ্চেন দেয়, তার জন্য এই প্রসেসটা আমাদের শেখাটা খুব প্রয়োজন, অক্সিডেশন নাম্বার দিয়ে। তাহলে অক্সিডেশন নাম্বারটা ঠিক তেমন কোনো মানে টাফ কিছু না। অক্সিডেশন নাম্বারটা আমরা যে নেগেটিভ ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট আছে সেটা থেকেই আমরা ইজিলি দেখে বের করতে পারবো। যেমন প্রথম এক্সাম্পলটা আমি নেই, দেখো। ঠিক আছে? আচ্ছা, অক্সিডেশন নাম্বার বের করার আগে আরেকটা জিনিস আমি বলে দিই। যদি কোনো ধরনের মলিকিউল থাকে, H2O2 Cl2 Fe, ঠিক আছে, এরকম ধরনের, বা অ্যাটম থাকে, মানে যদি আলাদা শুধু এলিমেন্ট থাকে, জিঙ্ক, Cu, তাহলে ওদের অক্সিডেশন নাম্বারটা সবসময় কত হবে জানো? 0 হবে। মনে রাখবে, কত হবে? 0 হবে। এই ধরনের এলিমেন্ট বা কম্পাউন্ড, বা কম্পাউন্ড না, সাধারণত এই ধরনের মলিকিউল বা এলিমেন্ট যদি দেখে নাও, তাহলে স্ট্রেট তুমি এখানে 0 দিয়ে দেবে। ঠিক আছে? কত দেবে? 0 দিয়ে দেবে। আচ্ছা, তাহলে এখানের মধ্যে Cl এর উপরে আমরা 0 দিয়ে দেবো আপাতত, সালফারের উপরে 0 দিয়ে দেবো আপাতত। ঠিক আছে? দিয়ে দিলাম। আর বাকিগুলোকে এখন ঠিক করব। এখন সালফার দেখো তো, সালফারের এখানে কত হবে ভ্যালেন্সি অক্সিডেশন নাম্বার? তাহলে অক্সিডেশন নাম্বার বের করতে হলে অ্যাটমিক নাম্বারটা তোমার জানতে হবে। ঠিক আছে? বা এখান থেকে আরেকটা জিনিস দেখেও বলতে পারো, এখানে আরেকটা জিনিস দেখেও বলতে পারো। ঠিক আছে? এখানে দেখো সালফারের সাথে হাইড্রোজেন যুক্ত আছে, এখন সালফারের সাথে হাইড্রোজেন যুক্ত নেই। তাহলে সালফারের কি এখানে কি হবে? সালফারের কি হবে? হাইড্রোজেন সরে গেছে না, তাহলে কি হবে? ওর অক্সিডেশন হবে, অক্সিডেশন হবে। আর এখানে ক্লোরিনের কি হয়েছে? ক্লোরিনের এখানের মধ্যে রিডাকশন হয়েছে, কারণ হাইড্রোজেন এড হয়েছে, রিডাকশন হয়েছে। তাহলে এটা একটা প্রসেস আমরা এক্সপ্লেন করতে পারি। কিন্তু আরেকটা বেস্ট প্রসেস আছে, সেটা যদি এটা এটা হলো কনসেপ্টের প্রসেস। ঠিক আছে? এখন যে প্রসেসটা বলবো এটা কনসেপ্টের, কনসেপ্ট যদি মাথাতে রাখো তাহলে জিনিসগুলো সলভ করতে পারবে। সালফার, হোয়াট ইজ দ্য অ্যাটমিক নাম্বার অফ সালফার? সালফারের হিসাব করে দেখো অ্যাটমিক নাম্বার কত আছে। হাই হি লি বি বোকা নি অক্সলু নি না মা আল এস আই পি এস। তাহলে 16 হলে, 16 যদি হয় তাহলে 2 8 10 6, তাহলে এখানে দুটো থাকবে, তাহলে ওর আসছে 2। ঠিক আছে? এই যে হাই লিবি বলছি, এটা কি? এটা আমার পিরিয়ডিক টেবল, এটা মুখস্থ রাখার আমার একটা টেকনিক। ঠিক আছে? তোমরা আবার জিনিস বলবে স্যার কি 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 যেন বলে ফেলছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে সালফারের কত আসছে এখানে? 2। ব্যালেন্সে কত আসছে? 2। তাহলে ওর অক্সিডেশন নাম্বারটা হবে 2, তাহলে -2 দিয়ে দাও। তাহলে এখানে কি করতে হয়? এখানে 0 করতে হবে। কি করতে হবে? এখানে 0 করতে হবে। কি করে দেখো, সালফারে দিয়ে দিলাম -2, আর হাইড্রোজেনের কত হবে? হাইড্রোজেন তো ইলেকট্রন দেয়, তাহলে ও কি হবে? H প্লাস হবে। তাহলে এখানে কটা হাইড্রোজেন আছে? দুটো হাইড্রোজেন। তাহলে যদি দুটো হাইড্রোজেন থাকে, তাহলে এখানে কত হবে? এখানে তো +1 হবে, বাট H+1, আরেকটা H+1 আছে না? তাহলে দুটো মিলে কত হয়ে যাবে? 2 হয়ে যাবে। তাহলে আলটিমেটলি এখানে চার্জ কত? এখানে +2। আসলে চার্জ না, এটা অক্সিডেশন নাম্বার। +2, আর এখানে কত? -2। তাহলে +2 -2 মিলে কত হচ্ছে? টোটাল 0 হচ্ছে। মানে একটা কম্পাউন্ড টোটাল এখানে চার্জটা দেখাতে হবে 0 হবে। ঠিক আছে? 0 হতে হবে। ঠিক আছে? Cl এর কত? Cl এর -1, হাইড্রোজেনের কত? এখানে +1। বোঝা গেছে জিনিসটা? এখন দেখো বিষয়টা কি হচ্ছে এখানে আমাদের। তাহলে এখানে দেখো হাইড্রোজেনের +1 কোনো চেঞ্জ হয়নি অক্সিডেশন নাম্বারে। সালফার কি হচ্ছে? সালফার -2 থেকে 0 হয়ে গেছে। এখন বুঝো -2 মানে কি? ইলেকট্রন নিয়ে রেখেছিল। -2 মানে কি? ওই যে কিউর বিষয়টা মনে করো, কিউ মাইনাস হয়েছিল কখন? ইলেকট্রন নিয়ে। তাহলে সালফার কি করছিল? এখানে ইলেকট্রন নিয়ে রেখেছিল। এখানে সালফার কি হয়েছে? ইলেকট্রন নিচ্ছে না, সালফার কিছু করেনি, বাস বসে আছে। তাহলে ওই যে দুটো ইলেকট্রন নিয়েছিল, ওইগুলো ওর কি করতে হয়েছে? দিয়ে দিতে হয়েছে। কি করতে হয়েছে? দিয়ে দিতে হয়েছে। তাহলে ওর লস হয়েছে। এখানে কি হয়েছে? লস অফ ইলেকট্রন হয়েছে। ভালো করে দেখো, মাথাতে ঢুকাও। S-2 মানে কি? ওর কাছে ইট ইট হ্যাভ 2 ইলেকট্রনস।
ট্রু ইলেকট্রনস, ওর কাছে দুটো ইলেকট্রন ছিল কিন্তু এটা থেকে এস জিরো হয়ে গেছে, মানে কি এখানে জিরো মানে কি না আছে ইলেকট্রন না দিয়েছে ইলেকট্রন, জিরো চার্জ, তার মানে কি সেম সেম অ্যাজ সালফার, সালফার যেরকম থাকে সেম রকম ভাবে সালফার আছে, তাহলে দুটো ইলেকট্রন নিয়ে রেখেছিল আর এখানে ইলেকট্রন নেই, তার মানে কি লস অফ ইলেকট্রন হয়েছে, এখানে কি বলতে পারো লস অফ ইলেকট্রন, তাহলে এখানে কি হয়েছে ওর অক্সিডেশন হয়েছে, কি হয়েছে অক্সিডেশন হয়েছে বা হাইড্রোজেন সরে গেছে, এটাও বলতে পারো তোমরা। ক্লোরিন জিরো আছে, জিরো থেকে -1 হয়েছে, মানে একটা ইলেকট্রন গেইন করেছে, কি করেছে ইলেকট্রন গেইন করেছে, গেইন অফ ইলেকট্রন, তাহলে ক্লোরিনের কি হয়েছে এখানে রিডাকশন হয়েছে। দেখেছো কত মজার কনসেপ্ট, কত ইজি কনসেপ্ট, কত সিম্পল কনসেপ্ট, তাহলে এই কনসেপ্টগুলো সব থেকে বেস্ট কনসেপ্ট আমি মনে করি আর কি, ঠিক আছে, জানি না তোমাদের কিরকম ভালো লেগেছে নাকি জানি না আমি, বাট দিস ইজ দ্য বেস্ট কনসেপ্ট, এখানে কোনো কিছু মুখস্থ রাখতে হয় না, ঠিক আছে, একদম কনসেপ্ট দিয়ে তুমি জিনিসগুলোকে মনে রাখতে পারবে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেনটা দেখো, নেক্সট কোয়েশ্চেনটা কিরকম আছে দেখো, নেক্সট কোয়েশ্চেনটা এটা একটা এক্সেপশনাল কোয়েশ্চেন, ঠিক আছে, এটা একটু আমি করিয়ে দিতে হবে, ঠিক আছে, এখানে অক্সিজেনের -1 হবে, এটা একটা এক্সেপশনাল, ঠিক আছে, হাইড্রোজেন পারঅক্সাইড এটা, তাহলে এখানে হবে +2, সরি এখানে হবে +1 আর এখানে হবে -2, এখানে হবে +2, ঠিক আছে, কিরকম করছি সালফারের তার জন্য আর কি, ঠিক আছে, এখানে অক্সিজেন, আচ্ছা এখানে কি হচ্ছে দেখো, এখানে -2 হবে, ঠিক আছে, এখানে -2 হবে, তাহলে এখানে 4 দুগুণে 8 হলো না, তাহলে 8 যদি হয় তাহলে এটা কত হবে, এটা তো +2 হবে, লেট দুটো ইলেকট্রন ছাড়ে আমরা জানি, ঠিক আছে, আর এখানে কত হবে +6 বাকি থেকে যাবে, মানে 4 2 যা 8 না, -8 এর এখানে কত +6 এখানে কত +2, তাহলে 6 আর 2 কত 8, তাহলে -8 +8 টোটাল কত হয়ে যাবে 0 হয়ে যাবে, এটাই আমাদের করার মেইন উদ্দেশ্য, ঠিক আছে। আচ্ছা এখানে কি হবে, এখানে হবে -2 এখানে হবে +1, ঠিক আছে, আচ্ছা গেল। এখন দেখো কি হচ্ছে এখানের মধ্যে, কি হচ্ছে এখানের মধ্যে, তাহলে কার কি কিরকম চেঞ্জ হচ্ছে দেখো তো, সালফার সালফার সেম রয়েছে, সালফার সালফার তো চেঞ্জ হয়েছে, তাহলে এখানে সালফার -2 থেকে +6 হয়েছে, মানে কি -2 মানে কি দুটো ইলেকট্রন ছিল, আর +6 মানে 6টা দিয়ে দিয়েছে, তাহলে কি লস, তাহলে লস অফ ইলেকট্রন, লস অফ ইলেকট্রন, দেখা যাচ্ছে রে, লস অফ ইলেকট্রন মানে কি অক্সিডেশন, কি হয়েছে অক্সিডেশন হয়েছে। আর কি হয়েছে এখানে অক্সিজেনের, এই যে অক্সিজেনটা কি হয়েছে এখানে ইলেকট্রন বেড়েছে, মানে কি রিডাকশন, গেইন অফ ইলেকট্রন, রিডাকশন, এখানে কিছু হবে না, ঠিক আছে, এটা দিয়ে দেবো না, ওয়াটার এটা বাই প্রোডাক্ট হিসেবে আছে, ঠিক আছে, ওয়াটারটা বাই প্রোডাক্ট হিসেবে আছে, তো এই ধরনের কোয়েশ্চেন তোমাদের আসবে না এক্সামে, তোমরা নিশ্চিন্ত থাকো, তোমাদের সিম্পল এরকম ধরনেরই থাকবে, ঠিক আছে, তো তোমরা যাতে ওই অক্সিজেন হাইড্রোজেনের কনসেপ্টটা লাগিয়ে বের করতে পারো সেই রকমই থাকবে, ঠিক আছে, বাট জেনে রাখলে আর কি বিষয়টা, ঠিক আছে, তোমাদের বড় ক্লাসে উঠলে জিনিসগুলো পাবে, বাট তারপরেও আগে থেকে জিনিসগুলো জেনে রাখলে বিষয়টা ভালো আর কি, মানে নতুন লাগবে না আর কি। আচ্ছা এটা তোমরা নিজে করবে, ঠিক আছে, এটা তোমরা নিজে করে সলভ করবে এবং আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে কত এসছে আনসারটা। আচ্ছা নেক্সট এগুলা করতে পারবে তো, এগুলো সোজা আছে, এখানের মধ্যে কি হচ্ছে দেখো, HCl এখানে -1 এখানে +1 এখানে হবে -2 এখানে হবে +4, ঠিক আছে, 2 2 যা 4 না, +4 হবে এরকম, এখানে -1 তাহলে 2 1 যা 2, তাহলে এখানে +2 এখানে হবে 0, আর এখানে এটা তো দিতে হবে না, ঠিক আছে, ওয়াটারেরটা, তাহলে H কি হচ্ছে, H এর কোনো চেঞ্জেস, H লিখবো না, আচ্ছা Mn এর হচ্ছে, Mn এর +4 থেকে +2 হয়েছে, +4 মানে কি 4টে দিয়ে রেখেছিল ইলেকট্রন, এখানে কটা দিয়েছে দুটো দিয়েছে, মানে ইলেকট্রন কম দিতে হচ্ছে, ইলেকট্রন এখানে 4টে দিয়ে রেখেছিল না, আর এখানে কটা দিচ্ছে দুটো দিচ্ছে, মানে দুটো ইলেকট্রন ওর লাভ হয়েছে, পেয়েছে ও, তাহলে এখানে কি হয়েছে ওর রিডাকশন হয়েছে, রিডাকশন হয়েছে এমএনএ, ঠিক আছে। আর কি হলো, আর কি হলো আমাদের ক্লোরিনের কিছু একটা হয়েছে, ক্লোরিনের দেখো, ক্লোরিনের এখানে কি হয়েছে, ক্লোরিনের -1 ছিল 0 হয়ে গেছে, তাহলে -1 থেকে যদি 0 হয়ে যায় তার মানে কি -1 মানে কি ইলেকট্রন ছিল, ঠিক আছে, এখন ইলেকট্রন নেই মানে লস হয়েছে, মানে কি এখানে অক্সিডেশন হয়েছে, অক্সিডেশন হয়েছে, বোঝা যাচ্ছে তো জিনিসগুলো, আমি বুঝতে পারছি না মানে সত্যি যে তোমাদের সত্যি বুঝতে পারছো না কি, বাট বিশ্বাস করো জিনিসটা খুব মানে ইজি কনসেপ্ট, ঠিক আছে, তোমরা একটু ভালো করে মাথা লাগাও তাহলে বুঝে নিতে পারবে, ঠিক আছে, এখানে 0 হবে, এখানে 0 হবে, ঠিক আছে, এটা কত হবে, এটা হবে -1 এটা হবে +1, কারণ আয়োডিনের -1 থাকে তার ভ্যালেন্সি আর কি, ঠিক আছে, ভ্যালেন্সি থেকে অক্সিডেশন নাম্বারগুলো বের করে নেই, এখানে -1 এখানে +1, ঠিক আছে, তাহলে কি হচ্ছে ক্লোরিন 0 থেকে -1 মানে একটা ইলেকট্রন বেড়েছে, মাইনাস মানে কি ইলেকট্রন বাড়া, ঠিক আছে, তাহলে ইলেকট্রন বেড়েছে মানে কি রিডাকশন, রিডাকশন,
ঠিক আছে। আর কি হয়েছে আয়োডিনের কি হয়েছে, ইলেকট্রন ছিল এখন ইলেকট্রন নেই, তার মানে কি এখানে ওর কি হয়েছে, অক্সিডেশন হয়েছে, লস অফ ইলেকট্রন, অক্সিডেশন মানে লস অফ ইলেকট্রন, লস অফ ইলেকট্রন, এখানে কি গেইন অফ ইলেকট্রন, গেইন অফ ইলেকট্রন। বোঝা গেছে জিনিসটা, এগুলো ইলেকট্রনিক কনসেপ্টে আর কি আমি তোমাদেরকে বোঝাচ্ছি, ঠিক আছে। অক্সিডেশন রিডাকশনটা ইলেকট্রনিক কনসেপ্টে বোঝাচ্ছি তোমাদের, যদিও আমি বারবার বলছি প্রয়োজন লাগবে না, এক্সামে যে অক্সিডেশন রিডাকশন আসবে খুব ইজি আসবে, টেনশন করো না, ঠিক আছে। তো এই শর্ট ট্রিকটা তোমরা রেখে দাও, ঠিক আছে, এই শর্ট ট্রিকটা তোমরা একটা স্ক্রিনশট মেরে রেখে দাও, ঠিক আছে, যে অক্সিডেশন কখন হবে আর রিডাকশন কখন হবে, ঠিক আছে। জিনিসগুলো একটু তাহলে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে, এক্সাম টাইমে জিনিসগুলো একটু ভালো করে দেখে চলে যাবে, অসুবিধা হবে না, ঠিক আছে। দেখে নিয়েছো, ঠিক আছে, চলো। রেডক্স রিঅ্যাকশন, হোয়াট ডু ইউ মিন বাই রেডক্স রিঅ্যাকশন? রেডক্স রিঅ্যাকশন কাকে বলবো, যে রিঅ্যাকশনের মধ্যে অক্সিডেশন রিডাকশন বোথ দুটোটাই হয় তাকে আমরা বলি কি, রেডক্স রিঅ্যাকশন। তাকে আমরা কি বলি, রেডক্স রিঅ্যাকশন। রেডক্স রিঅ্যাকশন নামটা কি করে এসেছে দেখো তো, কি করে এসেছে, রে সরি রে রেড অক্স। আচ্ছা, তাহলে এটা রেড অক্সটা কোথা থেকে এসছে, রিডাকশনের রেড, ঠিক আছে, রিডাকশনের রেড আর আমাদের অক্সিডেশনের অক্স, এই দুটো মিলে রেডক্স হচ্ছে। তাহলে রিঅ্যাকশন ইন হুইচ বোথ অক্সিডেশন অ্যান্ড রিডাকশন হ্যাপেন্স সাইমালটেনিয়াসলি ইজ নোন এজ অক্সিডেশন আর রিডাকশন অর রেডক্স রিঅ্যাকশন। যদিও সব রিঅ্যাকশনেই অক্সিডেশন রিডাকশন দুটোটাই হয়, কোনো রিঅ্যাকশন এরকম নেই যার মধ্যে শুধু অক্সিডেশন হচ্ছে। সিম্পল তুমি যদি দেখো C+O2, এটার মধ্যেও অক্সিডেশন রিডাকশন বোথ হচ্ছে, ঠিক আছে। এটার মধ্যেও কি হচ্ছে দেখো তো, কার্বনের সাথে অক্সিজেন জুড়ছে, তাহলে কি হচ্ছে, ওর অক্সিডেশন হচ্ছে, ঠিক আছে, অক্সিডেশন হচ্ছে। অক্সিজেনের সাথে কার্বন জুড়ছে, তার কি হচ্ছে দেখো তো, রিডাকশন হচ্ছে। তাহলে অক্সিডেশন রিডাকশন ছোট একটা রিঅ্যাকশনের মধ্যে হচ্ছে, তাহলে অক্সিডেশন রিডাকশন সেটা কি হয়, সাইমালটেনিয়াসলি হয়, ঠিক আছে, অক্সিডেশন রিডাকশন। বোঝা গেছে, দিজ আর এক্সাম্পলস অফ অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন। ক্লিয়ার? যে রিঅ্যাকশনের মধ্যে অক্সিডেশন রিডাকশন দুটোটা একসাথে হয় সেটাকে বলি আমরা অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন, ঠিক আছে, অর রেডক্স রিঅ্যাকশন। ক্লিয়ার? অক্সিডাইজিং এজেন্ট আর রিডিউসিং এজেন্ট, এটা খুব সোজা। কি বলেছিলাম, পি পি প্লাস হচ্ছে কার জন্য, কিউ এর জন্য, রিজন যে সে হবে কি অক্সিডাইজিং এজেন্ট। যেমন সিম্পল দেখো, আমি বোঝা যাচ্ছি আরেকটা ইজি প্রসেসে তোমাদেরকে বোঝাচ্ছি। এন এ কি করছে, সিএল এর সাথে বন্ড করছে, তাহলে গরিবের সাথে বন্ড করছে, তাহলে এন এর কি হবে এখানে, অক্সিডেশন হবে, কি হবে, অক্সিডেশন লিখলাম। ক্লোরিনের লাভ হচ্ছে, রিডাকশন হবে, ক্লোরিনের কি হচ্ছে, রিডাকশন হবে। এখন দেখো সোডিয়াম, আচ্ছা সোডিয়াম অক্সিডেশন হচ্ছে, তাহলে এখানে রিডিউসিং এজেন্ট কে, রিডিউসিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট কে হবে এখানের মধ্যে, সোডিয়াম অক্সিডেশন হচ্ছে কার জন্য, ক্লোরিনের জন্য, মানে যার অক্সিডেশন হয় সে হয় আমাদের রিডিউসিং এজেন্ট। বোঝা গেছে, যার অক্সিডেশন হয় মানে সে তাকে রিডিউস করছে না, তার জন্য তাহলে রিডিউসিং এজেন্ট কে হবে, রিডিউসিং এজেন্ট হবে সোডিয়াম। বোঝা গেছে, যার অক্সিডেশন হচ্ছে সে হবে রিডিউসিং এজেন্ট, ঠিক আছে, কারণ তার রিডাকশন হচ্ছে। আর অক্সিডাইজিং এজেন্ট কে হবে, অক্সিডেশন করিয়েছে না, এন এর অক্সিডেশন কে করেছে, সিএল, তাহলে অক্সিডাইজিং এজেন্ট মানে উল্টোটা, এক কথায় অক্সিডাইজিং এজেন্ট, এক কথায় পুরো উল্টোটা, এটা হবে Cl2, ঠিক আছে। অক্সিডাইজিং এজেন্ট হবে আমাদের Cl2, কারণ অক্সিডেশন যার হয় সে হয় রিডিউসিং এজেন্ট, আর রিডাকশন যার হয় সে হয় অক্সিডাইজিং এজেন্ট। বোঝা গেছে জিনিসটা, একদম সিম্পল, অক্সিডেশন আর রিডাকশন। এখানে কি হবে, জিঙ্ক, এটা কি হবে, জিঙ্কের থেকে এখানে কি হচ্ছে, এখানের মধ্যে অক্সিডেশন, আর এখানে কি হচ্ছে, রিডাকশন, তাহলে অক্সিডাইজিং এজেন্ট কে হবে আমাদের এখানের মধ্যে, H2SO4। রিডিউসিং এজেন্ট কে হবে এখানে আমাদের, জিঙ্ক, ঠিক আছে। বোঝা গেছে জিনিসটা, জিঙ্ক হবে আমাদের রিডিউসিং এজেন্ট। চলো মোটামুটি শেষ, চলে এসেছি আমাদের কনসেপ্টের শেষ পর্বতে, ঠিক আছে। আইডেন্টিফিকেশন অফ অক্সিডাইজিং এর রিডিউসিং এজেন্ট, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে। তোমরা এটা ঘরে ঘুমতে করবে, অক্সিডাইজিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট বের করবে, ঠিক আছে। Rancidity, what do you mean by rancidity? The condition produced by aerial oxidation of fats and oils in foods marked by unpleasant smell
অ্যান্ড টেস্ট ইজ কল্ড রেন্সিডিটি। রেন্সিডিটি অলসো এ স্পেশাল টাইপ অফ অক্সিডেশনই বলতে পারো, অক্সিডেশন রিডাকশন, ঠিক আছে? মানে কোনো ধরনের কোনো ফ্যাট জাতীয় জিনিস যখন আমরা ওপেন এয়ারে এক্সপোজ করে রেখে দিই তখন সেই ফ্যাটটা পচে যায়, ঠিক ঠিক আছে? বা যে কোনো ধরনের অয়েলি সাবস্টেন্স যখন আমরা রেখে দিই অনেক দিন ধরে, এগুলো কী হয়ে যায়, নষ্ট হয়ে যায়, পচে যায়। দিস ইজ নোন এজ রেন্সিডিটি। সেটা থেকে কিছু একটা আনপ্লেজেন্ট স্মেল বেরোয়, সেই স্মেলটাকেই বা সেই প্রসেসটাকেই আমরা বলছি কি, রেন্সিডিটি। হাউ ক্যান ইউ প্রিভেন্ট রেন্সিডিটি? রেন্সিডিটি প্রিভেন্ট করার অনেকগুলো প্রসেস আছে, তোমরা ক্লাস 8-এ অলরেডি পড়ে নিয়েছো। রেন্সিডিটি প্রিভেন্ট করার ভিনিগার দেওয়া, সল্ট দেওয়া, এই দেওয়া সেই দেওয়া, ঠিক আছে? বা পিকাল টিকাল যে আমরা বানাই এগুলোর মধ্যে মানে টক জাতীয় জিনিস দিয়ে রাখি। তো এখানের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো তোমাদের ক্লাস 10-এর জন্য এটা, ঠিক আছে? বিএইচএ আর বিএইচটি। বিএইচএ বিউটাইলেটেড হাইড্রোক্সি অ্যানাইসোল, আর এটা হলো বিএইচটি বিউটাইলেটেড হাইড্রোক্সি টলুইন। এগুলা হলো দুটো বলতে পারো অ্যান্টি অক্সিডেন্ট, ঠিক আছে? এই যে অক্সিডেশন বলেছিলাম না, রেন্সিডিটি প্রসেসটা কি, অক্সিডেশন করায়। তাহলে অক্সিডেশন যদি করায় তাহলে অক্সিডেশন না করানোর জন্য কি করব আমরা, অ্যান্টি অক্সিডেন্ট ইউজ করব। তাহলে অ্যান্টি অক্সিডেন্ট, দুটো অ্যান্টি অক্সিডেন্টের মানে অ্যান্টি অক্সিডেন্টের এক্সাম্পল হলো কি, বিএইচএ আর বিএইচটি, বিউটাইলেটেড হাইড্রোক্সি অ্যানাইসোল আর বিউটাইলেটেড হাইড্রোক্সি টলুইন, ঠিক আছে? এই দুটোর নাম মনে রাখবে, হয়তোবা কোনো কোনো সময় এক্সামে মানে প্রশ্ন করে নিতে পারে, ঠিক আছে? আচ্ছা, শেষ, ঠিক আছে? তো আমরা আমাদের ফার্স্ট চ্যাপ্টার কেমিস্ট্রি, ফার্স্ট চ্যাপ্টার কেমিক্যাল রিঅ্যাকশন অ্যান্ড ইকুয়েশন কমপ্লিট করে নিলাম। দেখি আমি কত সময় লেগেছে, এটার মধ্যে অনেকগুলো কাট ছিল তো বোঝা যাবে না এখন। তো আশা করি 2 ঘন্টার মধ্যে হয়তো বা শেষ করে নিয়েছি, ঠিক আছে? আর শেষ নাও করলে অসুবিধা কি, আমরা সব কনসেপ্ট একসাথে পড়েছি, একসাথে দেখেছি, সব জিনিস আমরা ক্লিয়ার করেছি। তো 2 ঘন্টার মধ্যে হলেও হবে, না হলে না হবে, অসুবিধা নেই, ঠিক আছে? 2.5 ঘন্টা লাগুক না, অসুবিধা নেই, ঠিক আছে? তো তোমরা বাড়িতে ভালো করে জিনিসটা পড়ো, অক্সিডেশন রিডাকশন জিনিসটা ভালো করে পড়ে নাও, কারণ কোয়েশ্চেন ওইখান থেকেই, সেকশন থেকেই বেশিরভাগ প্রশ্নগুলো করে। আর যে টাইপস অফ রিয়েকশনগুলো যেমন এক্সোথার্মিক, এন্ডোথার্মিক, ডিকম্পোজিশন, এগুলো দেখে নেবে। আর আরেকটা জিনিস একটু আমি বলে রেখে দিই তোমাদেরকে, ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়েকশন যে রিয়েকশনটা আছে সেটার মধ্যে কিন্তু অক্সিডেশন রিডাকশন হবে না। ডাবল ডিসপ্লেসমেন্টের মধ্যে কোনো ধরনের আয়ন্সের চেঞ্জেস আমরা দেখি না। তো সেটার জন্য তোমাকে যদি একটা প্রশ্ন দিয়ে বলে দেয় যে কোনটার মধ্যে অক্সিডেশন রিডাকশন হবে না, সেটার আনসার হবে ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়েকশন। বোঝা গেছে? মনে থাকবে জিনিসটা। চলো, থ্যাংক ইউ, গুড নাইট। যদি রাত্রে দেখে থাকো তাহলে গুড নাইট, আর যদি দিনের বেলা দেখে থাকো তাহলে গুড বাই, ঠিক আছে? চলো, টাটা।